আসসালামু আলাইকুম। তোমরা স্লাইড মনে হয় দেখতে পাচ্ছ সবাই। আমরা এখানে দেখি যে এই চ্যাপ্টারের প্রথম দিকে অনেক সংখ্যাভিত্তিক তথ্য আছে। এই সংখ্যাভিত্তিক এগুলা মুখস্থ করতে হয়। এখানে আসলে কোনো শর্টকাট টেকনিক ওরকম নাই, তবে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে যে তোমার একটু বোঝানোর মতো, সেগুলো আমি একটু বিস্তারিত আলোচনা করবো। যেগুলো হয়তো বা নিমোনিক্স আছে, আমি সেই নিমোনিক্স গুলো হচ্ছে বলে দেবো তোমাদের। আর যেগুলো হচ্ছে নিজে থেকে মুখস্থ করতে হবে সেগুলো টপিক নিয়ে খুব বেশি সময় দিব না। এখানে একজন প্রশ্ন করছে মানে ক্লাস শুরু হওয়ার আগেই। আচ্ছা, তুহি অনিন্দিতা, হাই, নিশ্চয়ই ভালো আছো তুমি। তো তোমাদের টিচার আছে কমেন্ট সেকশনে অ্যান্সার দেওয়ার জন্য। আহ, তো তোমাদের যদি কোনো প্রবলেম, যেটা আমি হয়তো বা অ্যান্সার দিতে পারতেছি না, কারণ একটা টপিক পড়ানোর মাঝখানে কোশ্চেন করলে অনেক সময় অ্যান্সারটা করার জন্য হ্যান্ড রেজ করলে আমি সেটা অনেক সময় ডিরেক্টলি কোশ্চেন করার সুযোগ দিই এবং আমি হচ্ছে অ্যান্সার বলে দেওয়ার চেষ্টা করবো সাথে সাথেই। আর যদি কেউ অনেক সময় দেখা যায় যে মেসেজ করো, সেটা আমি অনেক সময় হয়তো বা সাথে সাথে রেসপন্স নাও করতে পারি, একটু ডিলে হয়। তো তুহি অনিন্দিতা, ও হচ্ছে তোমাদের টিচার, সে তোমাদেরকে ইনশাল্লাহ সবগুলো সলভ দিয়ে দিবে। আচ্ছা, সেই অনেকদিন আগে আপনার ক্লাস করছিলাম, এতদিন পর আবার আপনার ক্লাস, অনেক ভালো লাগলো। আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়া, আমাদের জুলজি বোটানি ক্লাসগুলা কি একদিন ব্রেক দিয়ে নেওয়া যায় কিনা? এইচএসসি তে ম্যাথ মেইন হওয়ার কারণে বায়োলজি ওইভাবে টাচে নাই, একদিন গ্যাপ দিয়ে পারলে ভালো হতো। আচ্ছা, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে একটু তোমাদের যে অভিযোগ সংক্রান্ত যে সেকশনটা আছে সেখানে জানাইলে ভালো হয়। আর আমি চেষ্টা করবো তোমার এই মেসেজটা ফরওয়ার্ড করে দেওয়ার জন্য আমাদের যে অথরিটি আছে, যারা একাডেমিক কোর্স নিয়ে যারা এটা প্যানেল, তাদের সাথে আমরা এটা ডিসকাস করার চেষ্টা করবো। তবে তোমরা একটু চেষ্টা করো যে অফিসিয়াল টিমকে একটু জানানোর জন্য। তোমাদের কাছে মেডিকো অফিসের নাম্বার আছে, তাদের সাথে আমার মনে হয় যে কথা বলতে পারো। আর আহ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা হচ্ছে চ্যাপ্টারটা দুই ভাবে শুরু করতে পারি, একটা হচ্ছে শেষের দিক থেকে শুরু করতে পারি, আর একটা হচ্ছে শেষ দিক থেকে শুরু করতে পারি। তো প্রথমে দুই একজন লুঙ্গি ম্যান ভিডিও অন করে দৌড়াদৌড়ি করতেছে। তো ভাই, তোমরা যারা লুঙ্গি ম্যান আছো তারা দয়া করে ভিডিও টিডিও অফ রাখো। লুঙ্গি, গামছা, তারপর জামা কাপড় যা আছে এগুলা আসলে ভিডিওতে দেখা যায়, ঠিক আছে? আর এই জাতীয় ছবিগুলো দেখলে অনেকে লজ্জা পায়, লজ্জাবতী যারা, তারা আসলে দেখা যাবে যে হয়তো বা পড়াশোনায় কনসেন্ট্রেশনই করতে পারবে না। তো এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে একটু শেষের দিক থেকে পড়াবো, কারণ শেষের দিক থেকে পড়ানোর উদ্দেশ্যটা হচ্ছে যে ইম্পর্টেন্ট অংশগুলো আছে শেষের দিকে আছে। তো আমি একটু ইম্পর্টেন্ট অংশ আগে টাচ করতে চাই, কারণ শুরুতে যেহেতু অনেকেই কমেন্ট করছে যে ভাইয়া তোমরা ক্লাসগুলো পাইছো, তো ক্লাসগুলো যেহেতু পাইছো অনেকে, তো সেজন্য ইম্পর্টেন্ট অংশ দিয়ে শুরু করাটা আমার জন্য মনে হচ্ছে বেস্ট হবে। তো আমরা ইম্পর্টেন্ট অংশ দিয়ে শুরু করি। পেজ নাম্বার মিলা আর না মিলা সেটা বড় বিষয় না, টপিক নাম্বার মিলতে পারলেই হচ্ছে। আর যদি টপিক নাম্বারও মিলাইতে না পারো, তাহলে অ্যাটলিস্ট তোমাকে এটার পিডিএফ অংশটা দিয়ে দেওয়া হবে, তুমি সেই পিডিএফ অংশটা দেখে নিও। আর হচ্ছে আমাকে কেন দেখা যাচ্ছে না এটা নিয়ে এত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই। আমি যদি ক্যামেরা অন রাখি তাহলে দেখা যায় যে ভিডিওর মধ্যে একটা অংশ সেটা হয়তো বা জায়গা দখল করে, যার কারণে আমি হচ্ছে সবসময় একটা কোনায় লিখি। ওই কোনায় লিখতে গিয়ে তখন দেখা যায় যে আমার ছবির কারণে লেখাগুলো ভালোভাবে স্পষ্ট বোঝা যায় না, এই জন্য আমি হচ্ছে ক্যামেরাটা অফ রাখছি। আচ্ছা, তো এখানে হচ্ছে তোমার ইম্পর্টেন্ট অংশটা দিয়ে আগে শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি এখানে দেখো যে এখানে এটা তোমাদের একদম বইয়ের শেষ অংশটা, হ্যাঁ, একদম বইয়ের শেষ অংশটা। যারা পরে জয়েন করবে তারা হচ্ছে ফাউ কমেন্ট করা শুরু করবে একটু পরে, যে ভাইয়া কোন পেজ নাম্বার পাইতেছি না, এটা সেটা হাবি যাবে, অনেক ধরনের আজে বাজে কমেন্ট শুরু করবে একটু পরে। তো আমি তোমাদেরকে একটু বলবো যে ধৈর্য ধরো, ক্লাসে যেটা পড়াইতেছি শুধু সেটাই মনোযোগ দাও, সেটাই শুধু খেয়াল করো। এই অংশগুলো যদি নোট করতে পারো নোট করো, নোট করতে না পারলে স্ক্রিনশট রাখো, যেটাই পারো। আর তোমাদেরকে অ্যানোটেড যে পিডিএফটা সেটা তো গ্রুপে দেওয়াই হবে। আর তাছাড়া দাগানো বইয়ের পিডিএফও দেওয়া আছে, সেটাও দেখে নিতে পারো। আর রেকর্ডের অংশটাও হয়তো বা তোমাদের গ্রুপে দেওয়া হবে, ঠিক আছে? তো কোনো অংশ যদি মিস করে যাও, সেটা আবার রেকর্ডের অংশ থেকে দেখে নিও। আচ্ছা, প্রথমে বলি এখানে কিছু কথাবার্তা বলতেছে, কি সব হাবিজাবি কথাবার্তা, কি বলে আয়ন ডাইপোল বল, তারপর বলা যায় হাইড্রোজেন বন্ধন বল, তারপর আরো কি কি সব যেন কথাবার্তা বলছে, তাই না? এই যে বিদঘুটে সব দাগানো জিনিস, হ্যাঁ। তো এই যে বিদঘুটে সব দাগানো জিনিসগুলো নিয়ে আমি যদি একটু ফার্স্টে বলি, তোমাকে তরিতৃণাত্মকতার কিছু মান মনে রাখতে হবে। এই তরিতৃণাত্মকতার মানগুলা কোথায় আছে? এটা হচ্ছে তোমাদের আহ কম্পেনিয়ন বুকে আছে, ঠিক আছে? কম্পেনিয়ন বুকে এটা হচ্ছে যে তোমার তরিতৃণাত্মকতার মানগুলো দেওয়া আছে। তুমি অনেক তরিতৃণাত্মকতার মানের মধ্যে যদি অ্যাটলিস্ট এই কয়েকটা তরিতৃণাত্মকতার মান মনে রাখতে পারো তাহলেই হবে। সবগুলো আপাতত দরকার নাই, অ্যাডমিশন টেস্ট পর্যন্ত এই কয়টা মুখস্থ রাখতে পারলেই হয়েছে। তো আমি করছি কি, যেগুলো মিল আছে, যেমন ধরো হাইড্রোজেন এবং ফসফরাস, এদের তরিতৃণাত্মকতার মানের মধ্যে মিল আছে, যেমন কার্বন, সালফার, আয়োডিন, নাইট্রোজেন, ক্লোরিন, তারপর অক্সিজেন, ফ্লোরিন ইত্যাদি। এদের তরিতৃণাত্মকতার মানের মধ্যে মিল আছে, তো আমি এগুলো ক্যাশতে করে লিখছি আর কি। তো 2.1, 2.5, 3, 3.54। তো যাই হোক, তুমি এই তরিতৃণাত্মকতার মানগুলো মুখস্থ রাখার চেষ্টা করবে, আমি ওইগুলো মুখস্থ রাখছি। তো এখন যেটা হচ্ছে যে আমরা জানি তরিতৃণাত্মকতার ব্যবধান যদি 0.5 এর কম হয় তাহলে আমরা তাকে বলতেছি হচ্ছে অপোলার, আর যদি 0.5 বা তার বেশি হয় তাহলে আমরা তাকে বলতেছি হচ্ছে পোলার। এটা বেসিক কথাবার্তা, এগুলো আমরা ছোটবেলা থেকে জানি। তো জৈব যৌগের ক্ষেত্রে একটা জৈব যৌগ সে কি পোলার নাকি অপোলার, এটা তুমি কিভাবে চিনবা? জৈব যৌগ যদি দেখো শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন বিশিষ্ট হয়, তাহলে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন বিশিষ্ট যৌগ হলে তাহলে আমরা তাকে বলবো হচ্ছে অপোলার।
আর যদি তুমি দেখো যে কোনো যৌগে কার্বন এবং হাইড্রোজেনের সাথে অন্য কিছু আছে, তাহলে কার্বন এবং হাইড্রোজেনের সাথে অন্য কিছু যদি থাকে তাহলে আমরা সেই যৌগগুলোকে বলবো হচ্ছে পোলার। তাহলে এই যে এই কথাটার মানেটা কি আসলে? এই কথাটার মানেটা হচ্ছে ধরো এমন কোন যৌগ, ধরো মিথেন হইতে পারে, C2H4 ইথিন হইতে পারে, সেটা বেনজিন ইত্যাদি যেটাই বলুক না কেন। তো তুমি এখানে যে উপাদানগুলোর দিকে তাকায় দেখো, এরা কিন্তু শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের যৌগ, কার্বন হাইড্রোজেন ছাড়া আর কিছু নাই। তার মানে সেই যৌগগুলোকে আমরা সংক্ষেপে বলতে পারি এরা হচ্ছে অপোলার। আর হচ্ছে যদি কার্বন হাইড্রোজেনের সাথে অন্য কিছু থাকে, যেমন ধরো CH3OH মানে অ্যালকোহল, অথবা CH3NH2 ইত্যাদি, তাহলে তুমি এখানে দেখতেছো এখানে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, তাহলে এই যে কার্বন হাইড্রোজেন ছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে তারা হচ্ছে পোলার। তাহলে জৈব যৌগের ক্ষেত্রে চেহারা দেখে এটা চেনার সবচেয়ে সহজ টেকনিক। এখন তুমি মনে রাখবা, কোনো একটা যৌগ যদি পোলার হয়, তাহলে পোলার হওয়া মানে কি, ওর মধ্যে এরকম প্লাস মাইনাস অর্থাৎ পজিটিভ নেগেটিভ দুইটা পোল থাকবে। তাহলে এই যে দুইটা পজিটিভ নেগেটিভ দুইটা পোল আছে, তার মানে দুইটা পোলকে আমরা কি বলি, দুই মানে ডাই, তার মানে ডাইপোল। তাহলে দুই মানে ডাই, তাহলে এটা হচ্ছে ডাইপোল। আর অপোলার যৌগ, অপোলার যৌগ মানে যার মধ্যে কোনো পোল নাই। এখন মনে করো এটা একটা ছেলে, যে ছেলের মধ্যে ভালো খারাপ দোষ গুণ দুইটাই আছে। এই ছেলেটার পাশে যখন এই নাদান বাচ্চাটা বসবে, এর মধ্যে কিন্তু কোনো পোল নাই, এই নাদান বাচ্চাটা যখন এর পাশে বসবে, তখন দেখবা 3 মাস যদি এর সাথে একসাথে মেলামেশা করে বা কোচিং করে, তাহলে এর সবকিছু কি এটার মধ্যে ট্রান্সফার হওয়া শুরু করবে। তখন এটা দেখা দেখি এই অপোলার যৌগটার মধ্যেও কিন্তু দুইটা পোল তৈরি হবে। এই যে দুইটা পোল তৈরি হয়েছে মানে এর মধ্যে ভালো খারাপ দোষ গুণগুলো ট্রান্সফার হয়ে গেছে। তাহলে এখন দেখো, এখন যে তুমি দুইটা পোল পাচ্ছ, এই দুইটা পোলের জন্য আমরা একটা বলবো ডাইপোল। তবে এই ডাইপোলটা তৈরি হয়েছে কিভাবে? নিশ্চয়ই কারো আবেশে আবিষ্ট হয়ে তৈরি হয়েছে। তাই আমরা অপোলার যৌগের জন্য এটাকে বলবো হচ্ছে আবিষ্ট ডাইপোল। তাহলে অপোলার যৌগের জন্য আমরা কি বলি? আবিষ্ট ডাইপোল। পোলারের জন্য বলবো ডাইপোল, অপোলারের জন্য আবিষ্ট ডাইপোল। মনে রাখার টেকনিকটা বলি, টেকনিকটা হচ্ছে পোলার মানেই দুইটা পোল তৈরি করে, ঠিক আছে? যেখানে দেখবা পোলার কথাটা আছে, পোলার কথাটা থাকা মানেই সে ডাইপোল তৈরি করবে। তবে যদি সামনে একটা অ লাগানো থাকে, তাহলে মনে রাখবা অ মানে আবিষ্ট, ঠিক আছে? তাহলে অপোলার হলে আবিষ্ট ডাইপোল, শুধু পোলার হলে শুধু ডাইপোল, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি একটু বলি। সেটা হচ্ছে, এই নিয়মটা একটু মনোযোগ দিবা। যদি কোনো যৌগ ফ্লোরিন, অক্সিজেন বা নাইট্রোজেন বিশিষ্ট হয় এবং তার সাথে যদি হাইড্রোজেন যুক্ত থাকে, কি বললাম? ফ্লোরিন, অক্সিজেন বা নাইট্রোজেন বিশিষ্ট এবং তার সাথে যদি হাইড্রোজেন যুক্ত থাকে এবং যৌগটা যদি পোলার হয়, এই তিনটা শর্ত যদি কেউ মেনে চলে, তাহলে আমরা তার ক্ষেত্রে বলি সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। কি বললাম? ফ্লোরিন, অক্সিজেন বা নাইট্রোজেন বিশিষ্ট হতে হবে, তার সাথে হাইড্রোজেন যুক্ত হতে হবে এবং যৌগটা পোলার হতে হবে। তাহলে এই তিনটা শর্ত মেনে চললে তাকে আমরা বলবো হচ্ছে হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, কিছুই মনে হয় বুঝো নাই? যারা বুঝছো বা না বুঝছো তারা শুধু এই তিনটা কথা মনে রাখো, তাইলেই হবে। আপাতত এখানে দেখো অ্যান্সার গুলা কিভাবে করবো, অ্যান্সার গুলা দিকে একটু মনোযোগী হোক। আচ্ছা আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? আমার মনে হচ্ছে স্ক্রিন লেখাগুলা দেখতে কোনো সমস্যা হচ্ছে না তো? স্লাইড গুলা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? আচ্ছা, অনেকে কি যেন বললা যে মানে জাস্ট স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিনই তো দেখাচ্ছি আমি, স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পারলে হয়েছে। ওকে, তাহলে এখন দেখো, এখন আমি কিছু কোশ্চেন করবো, তুমি সেই অ্যান্সার গুলো দিতে পারো কিনা দেখো। এই যে সোডিয়ামটা, সোডিয়ামটার দিকে তাকাও এবং অ্যান্সার করো। এই সোডিয়ামটা এটা কি মৌল, যৌগ নাকি আয়ন? তাহলে সোডিয়ামটা আয়ন। ওকে, সোডিয়ামটা আয়ন, ভালো কথা। এই যে পানি, পানির ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, পানির মধ্যে হাইড্রোজেন এর তড়িৎ-ঋণাত্মকতার মান হচ্ছে 2.1 আর অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতার মান হচ্ছে 3.5। ওই যে তড়িৎ-ঋণাত্মকতার মান একটু আগে শিখছি আমরা। তাহলে এদের তড়িৎ-ঋণাত্মকতার ব্যবধানটা কত আসতেছে? তড়িৎ-ঋণাত্মকতার ব্যবধান আসতেছে হচ্ছে 1.4, মানে 0.5 এর বেশি। আমরা কি বলছিলাম? 0.5 এর বেশি হলে সে কি, পোলার। তার মানে পথে পানি, পথে পোলার। পানি যে পোলার, এটা সারা জীবনের জন্য মনে রাখবা, পথে পানি পথে পোলার। তাহলে পানি হচ্ছে পোলার। এবার তুমি একটু মনে করে দেখো তো, পোলার যৌগের জন্য আমরা কি লিখছিলাম? ডাইপোল। তাহলে পোলারের জন্য যদি আমরা ডাইপোল লিখি, তাহলে আমরা এটার জন্য লিখলাম হচ্ছে ডাইপোল। তাহলে সোডিয়াম আয়নের সাথে পানি কেমন আকর্ষণ বল কাজ করবে? আয়ন ডাইপোল বল কাজ করবে। বোঝা গেল? দেখো এটা কোথায় আছে, এই যে তোমাদের বইতে। তুমি এখানে খেয়াল করে দেখো, এই যে লেড, ক্যাডমিয়াম, আর্সেনিক, ক্রোমিয়াম, এরা কি সবাই আয়ন না? এই আয়ন গুলোর সাথে পানি, আয়ন গুলোর সাথে পানি কেমন আকর্ষণ বল কাজ করতেছে? আয়ন ডাইপোল বল কাজ করতেছে। তাহলে এইভাবে উদাহরণ আসলে আমরা পারবো না? ওকে, এরপরটা দেখো, আমি কোশ্চেন করি, তোমরা পারো কিনা দেখো। এই যে Fe2+, এটা কি মৌল, যৌগ নাকি আয়ন? তুমি হচ্ছে চেহারা দেখে বললা এটা হচ্ছে আয়ন। অক্সিজেনের ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, অক্সিজেন যখন দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে, প্রতিটা অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতার মানই কত হবে? 3.5। তাহলে দুইটারই তড়িৎ-ঋণাত্মকতার ব্যবধান যদি, মানে তোমার তড়িৎ-ঋণাত্মকতার মান যদি 3.5 হয়, তাহলে ব্যবধানটা আসতেছে কত? শূন্য। তাহলে তড়িৎ-ঋণাত্মকতার ব্যবধান যদি 0.5 এর কম হয়, তাহলে কম হলে আমরা তাকে কি বলছিলাম? অপোলার। আর অপোলারের জন্য আমরা কি লিখি দেখো তো, এখানে তাকায় দেখো, অপোলারের জন্য কি লিখি? অপোলার মানে আবিষ্ট ডাইপোল। তাহলে অপোলার মানে আবিষ্ট ডাইপোল। তাহলে আমরা কি বলতে পারি? আয়রন আয়নের সাথে অক্সিজেন কেমন আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকবে? আয়ন আবিষ্ট ডাইপোল বল দ্বারা যুক্ত থাকবে। কোথায় আছে এটা? এই যে এখানে দেখো, 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টের দিকে তাকায় দেখো, আমি এখানে তো লাল কালি দিয়ে দেওয়া আছে, আমি একটু কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি তোমাকে। খেয়াল করে দেখো, এই যে Fe2+ কথাটাকে আমি মার্ক করছি, এই Fe2+ এবং অক্সিজেন, আমরা শুধু এই কথাটাই মুখস্থ করবো যে আয়রনের সাথে অক্সিজেন কেমন আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে? আয়ন ডাইপোল, আয়ন আবিষ্ট ডাইপোল বল দ্বারা যুক্ত থাকে। ওকে, এরপর আচ্ছা, এরপরের কোশ্চেনটা দেখো পারো কিনা। এখানে হচ্ছে পানি, এই যে পানির দিকে তাকাও, পানি কি ধরনের যৌগ? পোলার। আগে বলছি পথে পানি পথে পোলার। তাহলে পোলার যৌগ যদি হয়, তাহলে পোলার যৌগের জন্য আমরা কি বলি? পোলার যৌগের জন্য আমরা বলছিলাম ডাইপোল। তাহলে পোলার যৌগের জন্য আমরা লিখলাম হচ্ছে ডাইপোল। আর অক্সিজেন তো একটু আগেই আমরা দেখলাম, অক্সিজেন কি দেখলাম? অক্সিজেন হচ্ছে অপোলার। তাহলে অপোলারের জন্য আমরা কি লিখি দেখো, এখানে কি বলছি? অপোলার মানে আবিষ্ট ডাইপোল। তাহলে অপোলার মানে আবিষ্ট ডাইপোল।
আচ্ছা, তাহলে এই যে পানি এবং অক্সিজেন ওদের মধ্যে কেমন আকর্ষণ বল কাজ করতেছে? ডাইপোল, আবিষ্ট ডাইপোল বল কাজ করতেছে। তাহলে এটা কোথায় আছে দেখো, এটা আছে হচ্ছে এই যে এখানে দেখো, পানির অণুর সাথে হয় অক্সিজেন অথবা নাইট্রোজেন, যেটাই দেখ তাদের মধ্যে ডাইপোল আবিষ্ট ডাইপোল বল কাজ করবে। পারা যাবে না? আচ্ছা, এরপর একটা দেখো, এটা একটা জৈব যৌগ, এটা একটা জৈব যৌগ। আমাদের জৈব যৌগের ক্ষেত্রে টেকনিকটা কি বলছিলাম? জৈব যৌগের ক্ষেত্রে টেকনিক হচ্ছে কার্বন হাইড্রোজেন ছাড়া যদি অন্য কিছু থাকে। এখানে কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কিছু আছে, তার মানে দুইটা যৌগই কি পোলার। আর পোলারের জন্য আমরা কি বলি? পোলারের জন্য আমরা বলি হচ্ছে ডাইপোল। তার মানে এটা একটা জৈব যৌগ, তার জন্য একটা ডাইপোল, এটা একটা জৈব যৌগ, তার জন্য একটা ডাইপোল। তাহলে দুইটা মিলে কি হয়ে গেল? ডাইপোল ডাইপোল। কোথায় আছে এটা? দেখো এই যে এই 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে এই যে ইথানল কথাটাকে গোলা করো, আর হচ্ছে ক্লোরোফর্ম কথাটাকে গোলা করো, তাহলে ইথানল আর ক্লোরোফর্ম এরা কি হয়ে গেল? ডাইপোল ডাইপোল হয়ে গেল। আচ্ছা, এরপরটা এটার মধ্যে খেয়াল করে দেখো, এই যে পানি, পানি একটা পোলার যৌগ, আর এইটা একটা জৈব যৌগ। জৈব যৌগের মধ্যে কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কিছু আছে, তার মানে এটাও একটা পোলার। তাহলে দুইটাই পোলার যৌগ, তাহলে দুইটা পোলার যৌগের জন্য আসলে ডাইপোল ডাইপোল হওয়ার কথা, কিন্তু এটা হবে না। কারণ হচ্ছে এখানে একটা স্পেশাল নিয়ম, এই যে যেটা আমি স্টার দিয়ে রাখছিলাম, এই জিনিসটা খেয়াল করে দেখো। পানির মধ্যে কিন্তু অক্সিজেন আছে, পানির মধ্যে আমি মনে করি যে পানি, এই পানির ক্ষেত্রে খেয়াল করে দেখো, পানির মধ্যে অক্সিজেন থাকে, অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে, এবং পানি কিন্তু পোলার। পানি যেহেতু 3টা শর্তে মেনে চলে, তার মানে পানি আসলে হাইড্রোজেন বন্ধন গঠন করতে সক্ষম। সেম ভাবে এখানে যে উদাহরণটা দেওয়া আছে CH3NH2, তাহলে তুমি খেয়াল করে দেখো CH3NH2 এর ক্ষেত্রে তুমি যদি তাকাও, তুমি দেখো এটার মধ্যে কি ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেনের কিছু আছে? অবশ্যই আছে, নাইট্রোজেন আছে। সেই নাইট্রোজেনের সাথে কি হাইড্রোজেন যুক্ত আছে? আছে। এবং এই যৌগটা কি পোলার? অবশ্যই পোলার। তাহলে 3টা শর্তে যেহেতু মেনে নিচ্ছে, তার মানে ও কি হবে? হাইড্রোজেন বন্ধন হবে। তাই আমরা বলতে পারি এদের মধ্যে কি হলো? হাইড্রোজেন বন্ধন গঠন করলো। ঠিক আছে? তাহলে পানি এবং মিথাইলামিন এদের মধ্যে কেমন আকর্ষণ বল কাজ করে? হাইড্রোজেন বন্ধন বল কাজ করে। তাহলে পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে না? ধরো এরকম ABCD এরকম 4টা অপশন দিয়ে দিল, পানি দিল, অ্যামোনিয়া দিল, তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিল, ইত্যাদি দিয়ে বললো যে নিচের কোনটা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে বা কোনটা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না। তোমরা বলো তো অ্যান্সারটা কি হবে? কোনটা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে আর কোনটা পারে না? তুমি খেয়াল করে দেখো যে এই 3টা শর্ত কে মেনে চলে আর এই 3টা শর্ত কে মেনে চলে না, সেটা খেয়াল করো। প্রথম শর্ত হচ্ছে কি, ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন থাকাই লাগবে। তাহলে এটার মধ্যে অক্সিজেন আছে, এটার মধ্যে নাইট্রোজেন আছে, এটার মধ্যে ফ্লোরিন আছে, তার মানে প্রথম শর্তটা এরা 3টা মানছে, কিন্তু ও মানে নেই, তার মানে ও হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে না। আচ্ছা, তারপরে শর্তগুলো যদি মিলাও, যেমন দেখো এখানে হাইড্রোজেন এটার সাথে যুক্ত আছে, এটার সাথে যুক্ত আছে, এটার সাথে যুক্ত আছে। আর পোলারের ক্ষেত্রে যদি দেখো, তাহলে 3টা যৌগই কিন্তু আসলে পোলার। তো যাই হোক, মানে 3টা শর্ত মেনে চলে ওরা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে, আর যদি 3টা শর্ত মেনে চলতে না পারে, তাহলে সে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে না। ঠিক আছে? তাহলে এই হচ্ছে বেসিক কথাবার্তা, তো বেসিক জিনিসগুলো আমরা জানলাম। এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আমাকে একটু জানাতে পারো। যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করো, আমি তাকে কোয়েশ্চেন করার সুযোগ দিব। সুমন বিশ্বাস বলছে যে জিনিসটা আজকে ক্লিয়ার হলাম, আগে কিছু বুঝতাম না। থ্যাংক ইউ ভাইয়া। বিস্তারণ বল, একজন মাহিন প্রশ্ন করছে, ভাই বিস্তারণ বলটা একটু বলেন। আচ্ছা ঠিক আছে ভাই, বিস্তারণ বলটা বলতেছি, তার আগে একজনকে একটু সুযোগ দিই। নিশাত তাসনিম তামান্না, তুমি কি প্রশ্ন করতে চাও ভাইয়া? বলো। এখানে তিনটাই কেন পোলার বলছে, এটা আরেকবার বলবেন? আচ্ছা, এখানে 3টাই পোলার কেন, আমি এটা আসলে বের করে দেখাই নাই তোমাকে, তুমি এটার পোলারিটিটা বের করে দেখবা। আমি দু একটা দেখাচ্ছি তোমাকে। যেমন দেখো যে তুমি যদি পানির ক্ষেত্রে তো জানো যে হাইড্রোজেনের তড়িৎ মান তো তোমার হচ্ছে 2.1, আর অক্সিজেনের তড়িৎ মান তো হচ্ছে 3.5। তাহলে তড়িৎ ব্যবধান যেটা আসতেছে সেটা হচ্ছে 0.5 এর বেশি। তারপরে তুমি যদি অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো, অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেনের হচ্ছে 3 আর হাইড্রোজেনের হচ্ছে 2.1, তাহলে ব্যবধানটা কিন্তু 0.5 এর বেশি আসতেছে। আর হাইড্রোফ্লোরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন হচ্ছে 2.1 আর ফ্লোরিন হচ্ছে 4, তাহলে তড়িৎ ব্যবধানটা 0.5 এর বেশি আসবে, এই কারণে ওরা হচ্ছে পোলার। এটা বলছিলাম আর কি। ঠিক আছে? আর কয়েকজন মনে হ্যান্ড রেজ করছো। এই টপিকটা ক্লিয়ার হওয়ার জন্য আমি তোমাকে একটু সুযোগ দিব। আমি অন্য কোনো টপিকে হয়তো এইভাবে ডিরেক্ট কোশ্চেন ক্লাসের মাঝখানে নিব না, বাট এই টপিকটা অনেকে বুঝতে প্রবলেম হয়, তো আমি এটা একটু কোশ্চেন করার সুযোগ দিচ্ছি, কেউ চাইলে কোশ্চেন করতে পারো। আহ আরেকবার একটু সামারি করতে বলতেছো ভাই, সময় তো পাবো না সামারি করার জন্য, আমি সংক্ষেপে শুধু এটা তোমাকে বলি যে তুমি এই কয়েকটা কথা মনে রাখবা। এই যে এই 3টা বেসিক কথা মনে রাখবা, এই 3টা বেসিক কথা মনে রাখলে তুমি এগুলা খুব দ্রুত অ্যান্সার করতে পারবা। আরেকটা জিনিস একটু বলি, একজন প্রশ্ন করছে যে ভাইয়া লন্ডন বল বা বিস্তারণ বল জিনিসটা কি? যদি কখনো দুইটা অপোলার যৌগ একসাথে হয়, দুইটা অপোলার যৌগ যদি একসাথে হয়, তাহলে আমরা তাকে বলি সেটা হচ্ছে লন্ডন বল বা বিস্তারণ বল। এই টপিক গুলা যদি অফলাইনে ক্লাস হইতো, আমি হয়তো আরো ডিটেলস সময় নিয়ে তোমাদেরকে ইয়ে করার চেষ্টা করতাম, বাট আমাদের পক্ষে সম্ভব না অনলাইন ক্লাসে এত ডিটেলসে যাওয়া। তো আমি যতটুকু পারতেছি তোমাকে দেখাচ্ছি। অপোলার যৌগ দুইটা একসাথে হলে তাকে আমরা লন্ডন বল বা বিস্তারণ বল বলবো। যেমন ধরো, মনে করো বায়ুর মধ্যে অক্সিজেনও থাকে, বায়ুর মধ্যে নাইট্রোজেনও থাকে, তাহলে এই দুইটা উপাদান দুইটাই কিন্তু অপোলার। অক্সিজেন অপোলার, নাইট্রোজেন অপোলার, তাহলে দুইটাই যদি অপোলার হয়, তাহলে অপোলার যৌগের মধ্যে কেমন বল কাজ করবে? লন্ডন বল বা বিস্তারণ বল কাজ করবে। আচ্ছা, ইমতিয়াজ রেজা সৌরভ, তুমি কি প্রশ্ন করতে চাও ভাইয়া? প্রশ্ন করো। ভাই আমি শেষেরটা বুঝতে পারলাম না, মানে হাইড্রোজেন মানে পানি থাকলে আপনি বলেন পোলার, তো আবার মানে হাইড্রোজেন বন্ধনও হইতে পারে, তো এটা আসলে বুঝতে পারছি ক্লিয়ার। তোমার প্রশ্নটাকে, আমি বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। তুমি এখানে দেখো, ও যে প্রশ্নটা করছে, ওর প্রশ্নটা তোমরা আসলে কতটুকু বুঝতে পারছো আমি জানি না, আমি একটু বলি। দেখো, ও প্রশ্ন করছে ভাইয়া যে পানি যদি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, আপনি বললেন যে পানি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, আবার এখানে আপনি বলতেছেন পানি তো পোলার, পানি ডাইপোল গঠন করতেছে। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া, পানি কখন হাইড্রোজেন বন্ধন গঠন করবে, আবার পানি কখন ডাইপোল গঠন করবে, তাই না? এটা একটা প্রশ্ন। তাহলে আমি একটু বলি, এই জিনিসটা হচ্ছে, মনে করো হাইড্রোজেন বন্ধন হচ্ছে কি একটা বিয়ে করার মতো বিষয়। বিয়ে করার মতো বিষয় মানে কি? হাইড্রোজেন বন্ধন হইতে হলে
তোমার বয়স হইতে হবে। প্রথমে বিয়ে করতে হলে বয়স হওয়া লাগে, তারপরে কি হইতে হয়, যোগ্যতা থাকা লাগে। হ্যাঁ, তোমার যোগ্যতা হয়েছে, বয়স হয়েছে, কিন্তু দেখা গেল যে হয়তো বা কারো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আটকে যেতেছে। মানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলতে সে কি পোলার থেকে আসছে না অপোলার থেকে আসছে, এটা দেখতে হবে। তাহলে যদি কারো বয়স হয়, যোগ্যতা থাকে এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, তার মানে বিয়ের জন্য সে পারফেক্ট, বিয়ে করতে চায়। এখন পানি সে বিয়ে করতে চায় কারণ তার বিয়ে করার জন্য উপযুক্ততা আছে। এখন যাকে সে পছন্দ করলো, মনে করো সে অক্সিজেনকে পছন্দ করছে, এখন অক্সিজেনকে প্রপোজ করে কোনো লাভ নাই। কেন লাভ নাই? কারণ অক্সিজেন ওর মধ্যে দেখো, প্রথম কথা হচ্ছে অক্সিজেনের মধ্যে অক্সিজেন দেখতে পারতেছো ঠিকই, কিন্তু ওর সাথে কিন্তু কোনো হাইড্রোজেন যুক্ত নাই। ফলে যেহেতু ওর মধ্যে হাইড্রোজেন যুক্ত নাই, মানে 2 নম্বর শর্তটা মিলতেছে না, যার কারণে ও কিন্তু এখানে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে নাই। বুঝতে পারলা? তার মানে ওকে প্রপোজ করে কোনো লাভ নাই, অর্থাৎ এদের সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করা সম্ভব না। কিন্তু যদি তুমি এইভাবে চিন্তা করো, পানির সাথে যখন তুমি CH3NH2 এটা যখন তুমি বলতেছো যে ওদের মধ্যে, তুমি দেখো ওর মধ্যেও 3টা শর্ত আছে। এই যে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন যুক্ত আছে, তার সাথে হাইড্রোজেন যুক্ত আছে এবং পানি পোলার, অর্থাৎ পানি এই 3টা শর্তে মেনে চলছে। আবার এখানে তুমি যে মিথাইলামিন দেখতে পাচ্ছ, এই মিথাইলামিনও কিন্তু এই 3টা শর্ত মেনে চলছে, কারণ তারও নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আছে এবং যৌগটা পোলার। তাহলে 3টা শর্তে মেনে চলছে, মানে ও হাইড্রোজেন বন্ধন গঠন করতে চায় বা বিয়ে করতে চায়, আবার ও হাইড্রোজেন বন্ধন বা বিয়ে করতে চায়। তাহলে দুইজনই যেহেতু বিয়ে করতে রাজি আছে, তখন ওদের মধ্যে সম্বন্ধ হচ্ছে। ঠিক আছে? তাহলে যখন তুমি দেখতেছো একজন বিয়ে করতে রাজি আছে আরেকজন রাজি না, তখন সেক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন সম্ভব না। আর যখন উভয় পক্ষই রাজি আছে, তখন তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন করা সম্ভব। আমার মনে হয় আমি জিনিসটা ক্লিয়ারলি বুঝাতে পারছি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ যারা বুঝতে পারছো। আরেকটা হচ্ছে যে যদি অনেকগুলো পানির অণু হয়, হ্যাঁ অবশ্যই পানির অণু হইলে তারাও কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে। আমি আর একটা কোশ্চেন নিব লাস্ট, একজন হাত তুলছো, ফারহা আফরিন, তোমার কোশ্চেনটাই আমি এখানে নিচ্ছি লাস্ট। এই টপিক রিলেটেড আর কোনো কোশ্চেন নিব না, বলো ফারহা আফরিন, তুমি কি কোশ্চেন করতে চাও বলো। ভাইয়া আপনি এই মানে হাইড্রোজেন বন্ধনের ব্যাপারটা আরেকবার একটু বুঝিয়ে দিবেন? মানে তুমি কি বোঝো নাই? আমি তো এখানে সবগুলো হাইড্রোজেন জিনিসের বন্ধনের মধ্যে ব্যাপারটা একটাই কথা আরেকবার। বারবার বলতেছি, সেটা হচ্ছে 3টা শর্ত হতে হবে। যে একটা যৌগের মধ্যে যদি ফ্লোরিন, অক্সিজেন বা নাইট্রোজেন থাকে, এবং যৌগটা যদি হাইড্রোজেন যুক্ত হয়, এবং যৌগটা যদি পোলার হয়, এই 3টা শর্তের কথা বলছি, আর কিছু কিন্তু আমি বলি নাই। এই 3টা শর্ত যদি তোমার মুখস্থ থাকে তাহলে তুমি পারবা। যেমন ধরো এখানে পানি, এই যে পানির মধ্যে, ওর মধ্যে অক্সিজেন আছে, ওর মধ্যে হাইড্রোজেন আছে এবং ও পোলার, তাহলে এই 3টা শর্ত এর মধ্যেও মিলছে। তাহলে পানি নিজেদের মধ্যে কি করতে পারে? পানি নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে। বুঝে গেছে? তাহলে পানি নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। এইভাবে তোমার যেটাই আসুক না কেন, হাইড্রোজেন বন্ধন গঠন করতে হলে এই 3টা শর্ত লাগবে। এই 3টা শর্ত মাথার মধ্যে একদম সেট করে ফেলো, আর কিছু করার দরকার নেই। তাহলে এখান থেকে তুমি সবগুলা পারবা। ঠিক আছে? এই যে এখানে যতগুলো উদাহরণ দেওয়া আছে সবগুলো আমরা এই টপিক থেকে পড়ে ফেললাম। এরপরে দেখো এখানে দ্রবণের প্রকারভেদ নিয়ে কিছু কথাবার্তা আছে। এই টপিক রিলেটেড কেউ কোশ্চেন করতে চাইলে আমাকে কোশ্চেন করতে পারো, আমি এখানে তোমাকে কোশ্চেন করার সুযোগ দিব। এখানে দেখো, এখানে কিছু জিনিস স্টুডেন্টরা ভুল করে, ওরা কেন যে মুখস্থ করে আমি বুঝি না। এই জিনিসগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। আমাদের আজকে টপিক অনেক কিছু আছে, সংখ্যা, শুধু সেই সংখ্যাগুলোই মুখস্থ করবা, সংখ্যার বাইরে কোনো কিছু মুখস্থ করার কোনো দরকার নেই। এখানে দেখো, এখানে বলছে বায়ু আছে, বায়ুর মধ্যে গ্যাস। তাহলে তুমি দেখো বায়ু তো একটা গ্যাস, আর গ্যাস তো গ্যাসই, তাহলে এটা গেল। তারপর এখানে বলছে কি কার্বনেটেড ওয়াটার। কার্বনেটেড ওয়াটার বলতে কি বোঝায়, এটা তো আগে তোমাকে বুঝতে হবে। কার্বনেটেড ওয়াটার মানে হচ্ছে পানিতে গ্যাস, তাহলে পানি হচ্ছে তরল, আর গ্যাস তো গ্যাসই। তারপর বলছে কি দেখো, এখানে বলছে প্লাটিনাম প্যালাডিয়ামের মধ্যে হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, প্লাটিনাম প্যালাডিয়াম কি ধাতু না? তাহলে ধাতু তো কঠিন হবে, আর হাইড্রোজেন তো গ্যাস, তাহলে গ্যাস এখানে লিখলাম। তাহলে এইভাবে করে তুমি এটা মুখস্থ করার তো কিছু নেই। প্রবলেম যেটা হয়, প্রবলেমটা হয় হচ্ছে যে কোনটা আহ, এখানে প্রবলেম হয় যেটা, সেটা হচ্ছে যে আহ, কোনটা তোমার আহ, দ্রাবক আর কোনটা হচ্ছে দ্রবক, এটা নিয়ে অনেকে প্রবলেম ফেস করে। তাহলে কোনটা দ্রাবক আর কোনটা দ্রবক, এটা নিয়ে যদি তোমার প্রবলেম ফেস হয়, তাহলে তুমি সেক্ষেত্রে এভাবে চিন্তা করো। মনে করো তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে, মনে করো ভাত আর এ হচ্ছে তরকারি, এখন তুমি আমাকে বলো যে আমরা কি তরকারির মধ্যে ভাত নেই, না ভাতের মধ্যে তরকারি নেই? আমরা কি ভাতের মধ্যে তরকারি নেই, না তরকারির মধ্যে ভাত নেই? খুবই কমন সেন্স, এটা যে কেউই বলতে পারবে যে আমরা আসলে ভাতের মধ্যে তরকারি নিচ্ছি। তো যেহেতু ভাতের মধ্যে তরকারি নিচ্ছি, তো সেক্ষেত্রে যেটার মধ্যে তুমি যাকে মিশাচ্ছ, অর্থাৎ যার পরিমাণটা বেশি, আমি আসলে এটা বুঝতে চাচ্ছি, ভাত যেটা যেটা পরিমাণে বেশি আমরা তাকে বলতেছি হচ্ছে দ্রাবক, আর যাকে মিশাচ্ছি সে হচ্ছে পরিমাণে কম, মানে তরকারি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে দ্রবক। তাহলে যার পরিমাণটা বেশি তাকে বলতেছি দ্রাবক, আর যার পরিমাণটা কম, মানে যাকে মিশানো হচ্ছে, তাকে আমরা বলছি দ্রবক। এটা একটা চোরা টেকনিক আর কি, যদিও কেমিস্ট্রি ভাষায় এই কথাটা এরকম না। এই কথাটা দ্রাবক আর দ্রব চেনার উপায় আরেকটা, সেটা আমি অত বিস্তারিত যাবো না, শুধু সংক্ষেপে এটা একটা চোরা টেকনিক বললাম। তাহলে তুমি খেয়াল করে দেখো, তুমি বলতেছো তুমি সিলভারে মার্কারি মিশাবা, তাহলে সিলভারের মধ্যে মানে ভাতের মধ্যে তরকারি, মানে সিলভারের মধ্যে মার্কারি। ঠিক আছে? তাহলে তুমি খেয়াল করে দেখো, প্রশ্নই বলে দিছে কিসের মধ্যে কি মিশাচ্ছ, সিলভারের মধ্যে মার্কারি মিশাচ্ছ। তাহলে সিলভার যেটা সেটা কঠিন, তাহলে সিলভারটা হচ্ছে দ্রাবক, আর কাকে মিশাচ্ছ, মার্কারিকে মিশাচ্ছ। তাহলে মার্কারিটা হচ্ছে যেহেতু লিকুইড, তাহলে মার্কারিটা হচ্ছে দ্রবক। যাই হোক, তারপরে তুমি এখানে দেখো, তুমি এই প্রথমটার মধ্যে 2 নম্বরটার মধ্যে দেখো, এখানে বলছে কি পানির মধ্যে তুমি কাকে মিশাচ্ছ, কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিশাচ্ছ। তাহলে পানির মধ্যে, তার মানে পানিটা হচ্ছে দ্রাবক, আর গ্যাসকে মিশানো হচ্ছে, তাই গ্যাসটা হচ্ছে দ্রবক। তাহলে এইভাবে করে মনে রাখবা যে ভাত আর তরকারির মধ্যে তরকারিটা হচ্ছে দ্রব আর ভাতটা হচ্ছে দ্রাবক। এভাবে করে যদি আমরা চিন্তা করি, যাকে মিশানো হবে সে হচ্ছে দ্রব। সোজা কথায় শেষ। এটা নিয়ে আমার মনে হয় আর কোনো প্রবলেম হবে না। কেউ চাইলে এটা সংক্রান্ত কোশ্চেন করতে পারো। আচ্ছা, একজনের ভিডিও অন করা আছে, রুবাইয়া রশিদ, তোমার ভিডিওটা অন করা, এই জন্য অনেকের হয়তো প্রবলেম হচ্ছে, এটা একটু ভিডিওটা অফ করে রাখো। আচ্ছা,
মার্জিত। মার্জিত, তুমি কোনো কোশ্চেন করতে চাইলে বলতে পারো। ভাইয়া এখন দ্রাবক বা দ্রব আমি যাই বলি, এখন দ্রাবকের কি এটা কোনো শর্ত যে সেটা মিশতে হবে দ্রাবকে কোনো দ্রব, যদি না মিশে না না অধঃক্ষেপণ না, হয় আমি কিংবা আসলে শোনো, আমি বলি তুমি এটাকে অনেক অনেক ভাবে অনেক রকম চিন্তা ভাবনা করতে পারো। এত কিছু চিন্তা করার দরকার নেই, কমপ্লেক্স চিন্তা ভাবনা বাদ দাও মাথা থেকে। সিম্পলি তুমি এভাবে চিন্তা করো, প্রশ্ন কি আসবে, তুমি কি জানতে হবে, কতটুকু মুখস্থ করতে হবে, কতটুকু বুঝতে হবে, এটা শুধু তুমি একটু খেয়াল করো। প্রশ্নটা কি আসবে তুমি এখানে আমাকে বলো তো। প্রশ্নটা আসতে পারে যে সিলভারে যদি মার্কারি মেশানো হয় তাহলে এদের মধ্যে কোনটা দ্রাবক হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই না? প্রশ্নটা তো এরকম হতে সিলভারটা পারে। তাহলে। হ্যাঁ, তারপরে হয়তো তোমাকে বলা হতে পারে যে সিলভারে মার্কারি মেশানো হলে এদের মধ্যে কোনটা দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়, তাই না? তখন এইভাবে আসবে, তাহলে তুমি শুধু সেটা জানতে পারলেই তো হয়েছে, সেটা শুধু অ্যান্সার করতে পারলেই তো হয়েছে, বুঝতে পারলা? তো আচ্ছা আমার ঠিক মনে হয় যে এই জিনিসটা নিয়ে এত ডিটেলস তুমি সময় নষ্ট করার কোনো দরকার নেই, ঠিক আছে ভাই? আছে। আচ্ছা, এরপরে তুমি পিছন থেকে সামনের দিকে আগাও, পিছন থেকে সামনের দিকে আগাচ্ছে না, ঠিক আছে? পিছন থেকে সামনের দিকে যদি আগাও তাহলে 1-2 পেজ সামনে আগালেই পাবা। এখানে লেখা আছে হচ্ছে লেডের বিষক্রিয়ার প্রভাব, দাঁতের মাড়ি নীল হয়ে যায়। কি হয়েছে? দাঁতের মাড়ি নীল হয়ে যায়। তারপর কি দেখা দেয়? রক্ত শূন্যতা দেখা দেয়। তারপর কি হয়? মহিলাদের ক্ষেত্রে মৃত সন্তান প্রসব করে। তারপর বলছে মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় বা আইকিউ হ্রাস পায়। আচ্ছা, স্বাভাবিক মস্তিষ্কের বৃদ্ধি ব্যাহত হওয়া মানে তার বুদ্ধিবৃত্তিক হ্রাস পাচ্ছে বা আইকিউ হ্রাস পাচ্ছে। তো তুমি এখানে খেয়াল করে দেখো, মতে হচ্ছে মারি নিলাভ, মৃত সন্তান প্রসব, আর মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত, তিনটাই হচ্ছে ম দিয়ে, আর রক্ত শূন্যতা হচ্ছে র দিয়ে। তাহলে আমরা কি মনে রাখবো? মর। আমরা মনে রাখবো মর, লেট খায় মর, ঠিক আছে? লেট খাইলে মরবি, এভাবে মনে রাখো। এরপর তুমি যদি আসো এক পাতা সামনে আগো, এক পাতা সামনে গেলে দেখবা ক্রোমিয়াম দূষণের প্রভাব। এর মধ্যে বসে পরিপাকতন্ত্র, পরিপাকতন্ত্র আর প্রজনন তন্ত্র দুইটাই শুরু হচ্ছে কি দিয়ে? প দিয়ে। তারপর তুমি দেখো এখানে বলছে রোগ প্রতিরোধ সিস্টেম। আচ্ছা, রোগ প্রতিরোধ সিস্টেম, আর 6 নম্বর পয়েন্টে তাকায় দেখো, 6 নম্বর পয়েন্টের সেকেন্ড লাইনে বলছে রক্ত শূন্যতা। তাহলে রোগ প্রতিরোধ সিস্টেম আর রক্ত শূন্যতা দুইটাই শুরু হচ্ছে র দিয়ে, আর শ্বাসতন্ত্র শুরু হচ্ছে স দিয়ে। তাহলে আমরা কি মনে রাখবো? পরশ। কিসের পরশ? ক্রোমিয়ামের পরশ। মনে রাখবা ক্রোমিয়ামের পরশ আর লেট খায় মর। কিছু স্টুডেন্ট আছে দেখা যায় ছন্দ করে পরীক্ষার হলে দৌড় দেয়। এখন তুমি যদি খালি মরমর করতে থাকো আর পরশ পরশ করতে থাকো তাহলে তো আর মনে থাকবে না পরীক্ষা। এই জন্য বললাম যে লেট খায় মর আর ক্রোমিয়ামের পরশ, তাহলে কোনটা কিসের জন্য সেটা তুমি মনে রাখতে পারবা। এরপরে দেখো এখানে একটা কথা বলছে যে খাদ্য শৃঙ্খলে ভারী ধাতু কারা। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে খাদ্য শৃঙ্খলে ভারী ধাতু কোনটা বা ভারী ধাতু নয় কোনটা। তো সঞ্জিত স্যারের বইতে এখানে একটা কথা বলছে যাদের আপেক্ষিক গুরুত্ব 1-এর বেশি তারা হচ্ছে ভারী ধাতু। তাহলে যাদের আপেক্ষিক গুরুত্ব 1-এর বেশি, এটাকে তুমি সংক্ষেপে বইয়ের পাশে লিখে রাখো। তুমি লিখে রাখো যাদের আগু 1-এর বেশি তারা ভারী ধাতু। এটাকে আবার হচ্ছে কোন কোন স্টুডেন্ট এভাবে লিখে রাখে যাদের আপুর গু 1-এর বেশি তারা ভারী ধাতু। তুমি আপুর গু লেখো আর আগু লেখো, যেটা মন চায় সেটা লেখো। আপুতে আপেক্ষিক গুরুত্ব বুঝাইতেছে, এটা মনে রাখতে পারলে ঠিক আছে? তাহলে আপেক্ষিক গুরুত্ব 1-এর বেশি হলে সেটা হচ্ছে ভারী ধাতু। এরপর এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যে তৃণভোজী প্রাণীর উদাহরণ কিছু আছে। তারপরে তোমার হচ্ছে মাংসাশী স্তন্যপায়ী এবং সর্বভুকের কিছু উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে? এই উদাহরণগুলো এগুলো থেকে লাগতে পারে, বলতে পারে যে নিচের কোনটা সর্বভুকের উদাহরণ, মাংসাশী বা তৃণভোজী প্রাণীর উদাহরণ, এভাবে আসতে পারে পরীক্ষায়। তো আমরা মাংসাশী যে উদাহরণগুলো আছে, মাংসাশীর উদাহরণগুলোকে এভাবে মনে রাখতে পারি যে হেরিং মাছ বড় ভালোবাসি। তাহলে হেরিংতে হেরিং মাছ, বড়তে বড় মাছ, ভালোতে ভাল্লুক, বাঘ, সিংহ। তাহলে ভালোবাসা দিয়ে কি বুঝবা? কয়েকদিন পরে ভালোবাসা দিবস আসতেছে, তাহলে ভালোবাসা দিয়ে আমরা এখন থেকে বাঘ, সিংহ, ভাল্লুকের কথা চিন্তা করবো, ঠিক আছে? কেউ যদি ফারহানা ইয়াসমিন বলতেছে আস্তে ভাইয়া। আস্তে কেন, মানে আমি কি খুব জোরে বলতেছি নাকি তোমাদের কোনো প্রবলেম হচ্ছে? আমার মনে হয় আমি যে স্পিডে পড়াচ্ছি এটাই ঠিক আছে, এর বেশি স্লো হইলে সেটা তোমাদের জন্য খারাপ হবে। আচ্ছা, দেখা যাবে যে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে তো একটা ক্লাস আসলে করা সম্ভব না, যতটুকু স্পিডে যাওয়া দরকার আমি সেভাবেই আগায় যাচ্ছি। নিবিড় বলতেছে ফাস্ট হচ্ছে একটু, ঠিক আছে? আমি আস্তে আস্তে পড়াই, 4 ঘন্টা লাগে। তোমরা যদি 4 ঘন্টা থাকো অপেক্ষা করো তাহলে আমি 4 ঘন্টা লাগে আস্তে আস্তে পড়াই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? পরে দেখবা যে শেষের দিকে এসে বলবে ভাইয়া শেষ হয় না কেন, শেষ হয় না কেন, ঠিক আছে? এরকম শুরু করবো। তো যাই হোক, এখানে যেটা বলতেছিলাম, তাহলে দেখো যে হেরিং মাছ বড় ভালোবাসি, হেরিংতে হেরিং মাছ বড় মাছ, আর ভালোবাসার কথা বললে বাঘ, সিংহ, ভাল্লুকের কথা চিন্তা করবো। এরপরে যেটা আছে সর্বভুক প্রাণীর উদাহরণ, তাহলে সর্বভুক প্রাণীর উদাহরণ মনে রাখবা বাজ পাখি, ভাল্লুক, মানুষ এবং হায়না। তাহলে বাজানের মতো ভালো মানুষ হয় না, এই ছন্দটা দিয়ে আমরা মনে রাখবো। তাহলে আমরা কি বললাম? সর্বভোগ গুলা মনে রাখবা, মাংসাশী স্তন্যপায়ী গুলা মনে রাখবা, ওরা বাদে বাদ বাকি যারা থাকবে তারা সবাই তৃণভোজী প্রাণী। এরপরে এই টপিকের উপরের দিকে আসো, এই টপিকের উপরের দিকে আসলে দেখবা এই টপিকের উপরের দিকে আসলে দেখবা এখানে আর্সেনিকের বিষক্রিয়া নিয়ে কিছু কথাবার্তা বলছে। এটা হচ্ছে তুমি দেখো এখানে বলা আছে যে কোন কোন অঙ্গে ক্যান্সার হয়। প্রথমে ফুসফুস, তারপর হচ্ছে লিভার বা যকৃৎ, কিডনি বা বৃক্ক, ইউরিনারি ব্লাডার বা মূত্রথলির ত্বকে ক্যান্সার হয়। তাহলে আমরা এভাবে মনে রাখি আর্সেনিকের বিষক্রিয়া কিসে কিসে ক্যান্সার হয়? ক্লাসে ক্যান্সার হয়। ক্লাসে ক্যান্সার মানে কি? কেতে কিডনি, তারপরে লাং আর লিভার, এলতে হচ্ছে লাং এবং লিভার, ইউতে ইউরিনারি ব্লাডার, আর এসতে হচ্ছে স্কিন। তাহলে তুমি এই যে অঙ্গগুলা বলছে আমি শুধু ইংলিশ নামগুলা বললাম। ফুসফুস মানে হচ্ছে লাং, লিভার, তারপরে কিডনি, ইউরিনারি ব্লাডার, আর ত্বক মানে স্কিন। তাহলে আমি ইংলিশ নামগুলো মনে রাখলাম যে ক্লাসে কি হয়? ক্যান্সার হয়। তাহলে ক্লাসে ক্যান্সার হয় এভাবে মনে রাখলাম। আর্সেনিকের একের বিষক্রিয়া কি হয়? একের বিষক্রিয়া বলতেছে বমি হয়, ডায়রিয়া হয়, আর পরিপাকতন্ত্রের স্থায়ী ক্ষতি হয়। তাহলে এই জিনিসটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো। মনে করো পরিপাকতন্ত্র মানে কল্পনা করো পেট, পরিপাকতন্ত্র মানে কল্পনা করো পেট। এখন কারো পেটে যখন আর্সেনিক গেল, আর্সেনিকটা যাওয়ার পরে যখন তার বমি হওয়া শুরু করলো আর যখন তার ডায়রিয়া হচ্ছে, তার মানে উপর দেওয়া ছাড়তেছে, নিচ দেওয়া ছাড়তেছে, তার মানে উপরে নিচে ডাইরেক্ট লাইন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আর্সেনিকের একের বিষক্রিয়া কি হবে? আপস এন্ড ডাউন শুরু হবে, এটা মনে রাখবা। এই যে কথাটা যেটা বললাম এটা তোমাকে একের বিষক্রিয়া মনে রাখতে সাহায্য করবে। আর ক্রনিক বিষক্রিয়া কি হয়?
ক্রনিক বিষয়কে দেখো এখানে বলছে ব্ল্যাকফুট ডিজিজ হয় আর হচ্ছে ক্যারাটিনাইজেশন হয়। ক্যারাটিনাইজেশন মানে কি দেখো বলছে ত্বকের সদ্বোধ কমে যায়। তাহলে সদ্বোধ কমে যায় মানে আসলে অনুভূতি কমে যায়। পেশেন্ট যখন ডাক্তারের কাছে আসে তখন তার নিজের ভাষায় কথা বলে। পেশেন্ট এসে বলবে ডাক্তার সাহেব আমার তো পেট খালি মুচন দেয়, পেট কামড়ায়, আমার তো মাথা ভনভন করে, বুক চিনচিন করে, ঠিক আছে, এরকম বলবে। তাহলে এই যে পেশেন্ট যখন তার নিজের মতো করে কথা বলতেছে, পেশেন্ট কিন্তু এসে কখনো তোমাকে এভাবে বলবে না ডাক্তার সাহেব আমার তো বমি হয়েছে, ডায়রিয়া হয়েছে, পরিপাকতন্ত্রে স্থায়ী ক্ষতি হয়েছে, এইভাবে কখনো বলবে না, ঠিক আছে। তাহলে পেশেন্ট যেভাবে বলে তোমার প্রতি সেভাবে বলা আছে যে ত্বকের সদ্বোধ কমে যায়। তাহলে আমরা এই জিনিসটাকে মনে রাখার জন্য এটা মনে রাখতে পারো বাকের। বাকের মানে হচ্ছে বলতে ব্ল্যাকফুট ডিজিজ আর একটা হচ্ছে ক্যারাটিনাইজেশন। তাহলে ব্ল্যাকফুট ডিজিজ আর ক্যারাটিনাইজেশন এটা হয় কখন? আর্সেনিকের ক্রনিক বিষক্রিয়াতে। তবে এখানে একটা কথা বলছে যে গ্যাংগ্রিন সৃষ্টি হয়। গ্যাংগ্রিন মানে তোমার পছন্দ হয় আর কি। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, আর্সেনিকের ক্রনিক বিষক্রিয়াতে গ্যাংগ্রিনও হতে পারে, এই কথাটা খেয়াল রাখতে হবে। এরপরে তুমি যদি আসো এক পাতা সামনে আগাও, এক পাতা সামনে আগালে এরকম একটা লাইন পাবা, দেখো আর্সেন গ্যাস ইজ গ্রেটার দেন ইকুয়াল টু আর্সেনাইট ইজ গ্রেটার দেন ইকুয়াল টু আর্সেন অক্সাইড ইজ গ্রেটার দেন ইকুয়াল টু আর্সেনাইট ইজ গ্রেটার দেন ইকুয়াল টু আর্সেনিক। এই যে গ্রেটার দেন দেওয়া যে লাইনটা তুমি দেখতে পাচ্ছ, এই গ্রেটার দেন দেওয়া লাইনটাকে এটাকে তুমি হচ্ছে আচ্ছা অনেকে বলছে ভাইয়া স্লাইড দাগানোর একটু সুযোগ দেন, একটু সুযোগ দিতে পারবো না ভাইয়া, সরি, একটু সুযোগ দিতে পারবো না। তোমাদের যদি হচ্ছে তুমি বইয়ের দিকে একটু খেয়াল করো, বইয়ের দিকে তুমি যদি খেয়াল করো তাহলে আবার স্লাইড দেখো সবকিছু মিলায় করতে গেলে 2 ঘন্টার ক্লাসে কোনোদিনও সম্ভব না। তুমি জাস্ট আগে দেখে রাখো কোন কোন টপিক টাচ করা হচ্ছে, স্ক্রিনশট নিয়ে রাখো, দরকার হয় পরে তুমি দাগাও, অথবা অ্যানোটেড যে পিডিএফটা তোমাকে দেওয়া হবে সেই অ্যানোটেড পিডিএফটা দেখে তুমি দাগাও। এই ধরনের বোকামিগুলো কেন করো আমি বুঝি না। তোমাদেরকে তো গ্রুপে অ্যানোটেড পিডিএফ দিয়ে দেওয়া হবে, তাহলে অ্যানোটেড পিডিএফ দেখে তুমি তখন দাগাইতে পারবে না, একবারে সব দাগাই নিবা, এখন আবার ক্লাসও করবে আবার দাগাবা, দুইটা মিলাইতে পারবে না কখনো, যে কোনো একটা করো। আচ্ছা তাহলে এখানে যে গ্রেটার দেন দেওয়া যে লাইনটা আছে এই লাইনটাকে তুমি মনে রাখার জন্য তুমি এইভাবে মনে রাখবা, আর্সেন ইজ গ্রেটার দেন ইকুয়াল টু নাইট, তারপর গ্রেটার দেন অক্সাইড, গ্রেটার দেন নেট, গ্রেটার দেন আর্সেনিক। তো এই কথা কিছু মনে থাকবে না, পরীক্ষার হলে তোমারও মনে থাকবে না, আমারও মনে থাকবে না, আমি এটা মুখস্থ করছি দেখে আমার মনে আছে, তোমার মনে থাকবে না। তো সেই জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে যে দেখো আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু বলি, এটা একটু খেয়াল রাখতে হবে। প্রথম তিনটা, এই যে প্রথম তিনটা এদের জারণ মান হচ্ছে +3, নেটের জারণ মান +5, আর মৌলের জারণ মান সবসময় 0 হয়। তাহলে এদের জারণ মান গুলাকে তুমি মনে রাখবা 350, ওদের জারণ মান কিভাবে মনে রাখবা 350। এখন তুমি এই জিনিসটাকে এভাবে মনে রাখার টেকনিকটা হচ্ছে, ইন্টারনেটকে আমরা সংক্ষেপে কি বলি? নেট। ইন্টারনেটকে যেহেতু আমরা সংক্ষেপে বলি নেট, মনে করো কেউ একজন রিকোয়েস্ট করতেছে, এইভাবে রিকোয়েস্ট করতেছে, এভাবে রিকোয়েস্ট করতেছে, আসো না আকাশ নেটে আসো, কিছু একটা বলতে চায় আকাশকে, ঠিক আছে, এখানে বলতেছে আসো না আকাশ নেটে আসো। তাহলে এই কথাটা দিয়ে আমরা মনে রাখতে পারি 350। তাহলে এই জিনিসটা আমরা কিন্তু খুব সহজে মনে রাখতে পারি এই একটা ছন্দ দিয়ে। তো এখানে কিছু স্টুডেন্ট একটা ভুল করে, সেটা হচ্ছে দেখো এই জিনিসটা আমাদের এখানে একটা কথা লেখা আছে যে মিথাইলেশন প্রক্রিয়া আর্সেনিক 5 থেকে আর্সেনিক 3 তে রূপান্তর করা হয়। এখন এটা কিন্তু আসতে পারে পরীক্ষায় যে আর্সেনিক 5 থেকে 3 তে রূপান্তর করা হয় কি দিয়ে, এটা কি তোমার মিথাইলেশন প্রক্রিয়া না অ্যাসিটাইলেশন না অ্যালকাইলেশন নাকি ফিনাইলেশন না মিথাইলেশন, এরকম আসতে পারে। তাহলে এই জিনিসটা আমরা অনেকে মিস করে যাই, এটা একটু খেয়াল করতে হবে। এরপরে তুমি যদি আসলে এখানে কিছু আন্ডারলাইন করা লাইন আছে, এখানে কোনো টেকনিক নাই, যেখানে কোনো টেকনিক নেই এখানে আসলে শুধু শুধু লাইন দাগাই দিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমি শুধুমাত্র তোমাকে এটা বলি যেখানে লাইনগুলো আমি দাগাই দিছি তোমরা যখন পিডিএফটা পাবা, পিডিএফটা থেকে শুধু লাইনগুলো দাগাই নিবা, প্রতিকারটা কি শুধু এই লাইনটাই পড়বা, দাগানো অংশটাই শুধু পড়বা, আর দাগানো অংশের বাইরে তেমন কিছু আসবে না। তাহলে প্রতিকার গুলা কিভাবে করা হয়, আমি প্রতিকার গুলা লাইন গুলা দাগাই দিচ্ছি, আর প্রতিকারের ছাড়া যদি এক্সট্রা কিছু থাকে সেই এক্সট্রা 2-1টা লাইন আমি এখানে দাগাই দিচ্ছি, শুধু এক্সট্রা লাইন গুলো একটু দেখে নিবা। আচ্ছা এরপরে এই যেখানে প্রতিকার নিয়ে অনেক কথাবার্তা বলছি, প্রতিকারের কিছুই পড়ার দরকার নেই, খালি দাগানো লাইন পড়লেই হবে, দাগানো লাইনের বাইরে কিছু দরকার নেই। এরপরে দেখো এখানে এই যে সারণী 1.11, যাদের 1965 সালে সম্পাপ্রি মাসে তিলের খাজা দিনের বই, তাদের বইয়ে হয়তো 1.10 বক্সটা, এই বক্সটা সবাই বের করো, এই বক্সটার মধ্যে এখানে খেয়াল করে দেখো এখানে তুমি বেশ কিছু সংখ্যাভিত্তিক তথ্য দেখতে পাচ্ছ। এই যে সংখ্যাভিত্তিক তথ্যগুলা, এই সংখ্যাভিত্তিক তথ্যগুলোকে আমি এইভাবে প্রমাণ রাখবো 5, 6, 6.5, 10, 100, 150, 500। অফলাইন ক্লাসে আমি এগুলো মুখস্থ করায় পড়া ধরি, বাট এখন তো আসলে সেই সুযোগ নাই, তো তোমরা এটাকে এইভাবে মুখস্থ করবা 5, 6, 6.5, 10, 100, 150, 500। তাহলে এই যে তুমি এই জিনিসটা মুখস্থ করলা, কিছু স্টুডেন্ট আছে ঢং কইরা ওরা হচ্ছে যে আমি যেভাবে বলে দিই সেভাবে পড়া না, আমি ভাইয়ার মতো পড়বো না, আমি আমার মতো আমার ইউনিক স্টাইলে পড়বো, 5, 6, 6.5, 10, 100, 150 এভাবে পড়লে জীবনে মনে থাকবে না। মনে রাখার জন্য যেটা বলছি সেভাবে বলছি সেভাবে পড়বা, 5, 6, 6.5, 10, 100, 150, 500 এভাবে পড়বা, তাহলে মনে থাকবে। তাহলে একটা ছন্দ বলছি, ডিবি পুলিশ কাদের কাল মাগনা ট্যুর দিছে, ঠিক আছে, এই কথাটাতে কি বোঝানো হচ্ছে এটা সবাই বুঝবা, যে ডিতে কি বোঝানো হতে পারে, ডিতে বোঝানো হতে পারে ডিও, ডিবি বিতে কি বোঝানো হচ্ছে বিওডি, পুলিশতে কি বোঝানো হচ্ছে পিএইচ। তাহলে এই এখানে কোনটাতে কি বোঝানো হচ্ছে এটা সবাই পারবে, ডিবি পুলিশ কাদের কাল মাগনা ট্যুর দিছে, খালি এই কথাটা মনে রাখলেই হবে। এরপরে তুমি আসো দেখো এক পাতা সামনে আগো, এক পাতা সামনে আগাইলে দেখবা এখানে এরকম জায়গায় একটা লেখা আছে যে সিওডি এর মান আর বিওডি এর মানের মধ্যে কোনটা বেশি হয়। তাহলে এই জিনিসটাকে তুমি পাশে লেখা রাখো, এটা সত্য মিথ্যা আসতে পারে। কদ ইজ গ্রেটার দেন বদ, অর্থাৎ কদের মান বদের থেকে বড় হয়। কার মান বেশি? কদের মান বেশি, কার থেকে? বদের থেকে। তাহলে এটা মনে রাখবা কদ বেল, ঠিক আছে, এটা কি মনে রাখবা কদ বেল, কদ বেল মানে হচ্ছে কদের মান বেশি, কদের মান কি বেশি, তাহলে কদ বেল দেন এটা মনে রাখবো আমরা, কদ বেশি। আচ্ছা এরপর তুমি যদি আসো এক পাতা সামনে আগো, এক পাতা সামনে গেলে দেখবা বিওডিয়ার কিছু মান আছে, এই বিওডিয়ার মানগুলো এইভাবে পড়বা 136, 10, 20, কি বললাম 136, 10, 20 লেখো আর পড়ো। তাহলে তুমি এটা হচ্ছে যে লেখো আর পড়ো আর এইভাবে করে মুখস্থ করো 136, 10, 20 এভাবে করে পড়লে তোমার এটা মুখস্থ হয়ে যাবে। এখন কথা হচ্ছে তুমি সব সংখ্যা পারো কিন্তু কোনটার জন্য কোন সংখ্যা এটা তো পারতে হবে। তাহলে তুমি এটা ক্ষেত্রে মনে রাখবা খুব মোটা হওয়া খারাপ খুবই খারাপ, কি বললাম
খুব মোটা হওয়া খারাপ, খুবই খারাপ, খুব মোটা হওয়া খারাপ, খুবই খারাপ। তাহলে এইভাবে করে তুমি এই জিনিসটাকে মনে রাখতে পারো। আচ্ছা, এরপরে তুমি যদি আসো দেখো এই যে টপিকটা যেটা সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড 1.18 টপিক, এই টপিকের মধ্যে এখানে যা কিছু বলছে এই জিনিসগুলোকে আমরা মনে রাখার জন্য আমি একটা ফ্লোচার্ট আকারে তোমাকে একটু দেখা দিচ্ছি। এই ফ্লোচার্টটার দিকে একটু তাকাও। এই ফ্লোচার্টটার মধ্যে এখানে যেটা বলতেছে যে এখানে কিছু দ্বিযোজী ক্যাটায়নের কথা বলছে। এই দ্বিযোজী ক্যাটায়নগুলো যদি থাকে তাহলে পানিটা খর পানি হয়। তাহলে কয় যোজী ক্যাটায়ন? দ্বিযোজী ক্যাটায়ন থাকলে পানিটা খর হবে। এর মধ্যে বলছে খর পানিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা স্থায়ী খর, একটা অস্থায়ী খর। তাহলে যদি তুমি দেখো যে ক্লোরাইড বা সালফেট আছে তাহলে তারা স্থায়ী খর, আর যদি বাইকার্বনেট থাকে তাহলে তারা অস্থায়ী খর। এখন অস্থায়ী ক্ষরতা দূরীকরণ করার টেকনিক কি? তাপ দিয়ে অস্থায়ী ক্ষরতা দূরীকরণ করা যায়। যেমন ধরো মনে করো এটা একটা পানির পাত্র, এই পানির পাত্রের মধ্যে তোমার এখানে ক্যালসিয়াম বাইকার্বনেট আছে। আচ্ছা, ক্যালসিয়ামটা কয় যোজী? দ্বিযোজী। তাহলে দ্বিযোজী ক্যাটায়ন থাকলে পানিটা কি হয়? খর পানি হয়। এখন পানিটা যে খর এটা তো আমি বুঝলাম, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এই বাইকার্বনেট দেখে আমি বুঝলাম এটা কি, এটা একটা অস্থায়ী খর। এখন তুমি এটাকে কি করবা? তাপ দিলা, মনে করো যে তাপ দিলা, তাপ দিলে তুমি কি পেলা? ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর, এটা হচ্ছে পাত্রের নিচে তলানি পড়লো। কার্বন ডাইঅক্সাইড কি হলো? গ্যাস হিসেবে পাত্র থেকে বের হয়ে গেল। এখন যে পানিটা আছে এই পানিটাকে তুমি যদি ছাঁকো তাহলে তো চুনা পাথরগুলো আলাদা হয়ে গেল, তাহলে তুমি এখানে পানিটা পেয়ে গেলা। তাহলে এখন তুমি খেয়াল করে দেখো এই যে ক্ষরতাটা দূরীকরণ করলা, কিভাবে ক্ষরতা দূরীকরণ করলা? তাপ দিয়ে। এই কারণে অস্থায়ী ক্ষরতা দূরীকরণ করা যায় তাপ দিয়ে। আরেকটা কমন সিস্টেম কি? আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি। এই আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিটা এটা দুইটার জন্যই কমন, স্থায়ী ক্ষরতা এবং অস্থায়ী ক্ষরতা দুইটাই এই আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে দূরীকরণ করা যায়। মনে করো এই যে এখানে ক্যালসিয়াম বাইকার্বনেট ছিল, এই যে ক্যালসিয়াম বাইকার্বনেটটা তুমি যদি এখানে এই ক্যালসিয়ামটা এটা কি দ্বিযোজী না, এটাকে যদি তুমি সোডিয়াম দ্বারা রিপ্লেস করো তাহলে সোডিয়ামটা কি একযোজী। তাহলে সোডিয়াম যখন এই ক্যালসিয়ামটাকে রিপ্লেস করবে, তাহলে সোডিয়াম যদি ক্যালসিয়ামটাকে রিপ্লেস করে তখন এই দ্বিযোজী আয়নটা দূর হয়ে গেল, তখন এই একযোজী ক্যাটায়নটা চলে আসবে। ফলে পানির ক্ষরতা দূরীকরণ হয়ে গেল। কারণ আমরা জানি ক্ষরতা দূরীকরণ করতে হলে কি করতে হয়? দ্বিযোজী ক্যাটায়নটাকে দূর করতে হবে। তাহলে ক্ষরতা দূরীকরণ হয়ে গেল। এটা কি বলতেছি আমরা? আয়ন এক্সচেঞ্জ। তাহলে আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে স্থায়ী ক্ষরতা অস্থায়ী ক্ষরতা দুইটাই দূরীকরণ করা সম্ভব। আচ্ছা, এরপরে যদি তুমি আসো সামনের দিকে আসো, এটা হচ্ছে এই পেজের দিকে আসো, দেখো এই টপিকের মধ্যে এখানে তুমি দেখবা 5টা পয়েন্ট আছে। এই যে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্টকে মনে রাখার জন্য তুমি এইভাবে লেখা রাখো, নদী ও বৃষ্টির হৃদয়ে ঠাঁই পায়নি হিমু। এই যে কথাটা যেটা বললাম, এই কথাটা দিয়ে তুমি সংখ্যাটাকে এভাবে মনে রাখো যে প্রথম 3টা সংখ্যা 3, পরে 2টা 22 74। মুখস্থ এইভাবেই করবা, এইভাবে পরীক্ষা দাগায় দিয়ে আসতে পারবা। প্রথম 3টা সংখ্যা 3, পরে 2টা 22 74। আচ্ছা, প্রথম 3টা সংখ্যা যে 3 দিয়ে, সেই 3 দিয়ে সংখ্যাগুলো কিন্তু ক্রমান্বয়ে ছোট থেকে বড় দিকে সাজায় লেখা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা মনে রাখবো প্রথম 3টা সংখ্যা 3, পরে 2টা 22 74। আচ্ছা, এরপরে তুমি যদি আসো এখানে দেখবা যে ভূগর্ভস্থ পানির উৎস কি? বেডরক, বেসিন, বৃষ্টির পানি, বালিশিলা। এই যে দেখো এখানে বালিশিলা। তাহলে এই যে যা কিছু আছে ব দিয়ে, সবকিছু কিন্তু হচ্ছে ব দিয়ে, তাই না? তাহলে আমরা মনে রাখবো যে ভূগর্ভস্থ পানির উৎস কি? সব ব দিয়ে। আচ্ছা, তারপরে তুমি যদি আসো এখানে লুইস অ্যাসিড ক্ষারক নিয়ে কিছু কথাবার্তা বলছে। এখানে বলছে কি দেখো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এটা বলতেছে যারা ইলেকট্রন জোড় গ্রহণ করে আর যারা ইলেকট্রন জোড় দান করে, এই যে গ্রহণ আর দান এই জিনিসটাকে ভুল করো না, এটা খেয়াল করো, অনেকে এটা ভুল করে। আর ইলেকট্রন কিন্তু জোড়ায় জোড়ায় গ্রহণ বা জোড়ায় জোড়ায় দান করতেছে, মানে এক জোড়া ইলেকট্রন গ্রহণ বা এক জোড়া ইলেকট্রন দান করে। তাহলে এই জোড়ায় জোড়ায় গ্রহণ বা জোড়ায় জোড়ায় দান এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে লুইস অ্যাসিড ক্ষারকের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, ওরা ইলেকট্রন আদান প্রদান নিয়ে কথাবার্তা বলে, তাই এটাকে অ্যাসিড ক্ষারকের ইলেকট্রনীয় মতবাদও বলা হয়। তাহলে লুইসের মধ্যে কি আছে? লুইসের মধ্যে ই আছে। লুইসের মধ্যে কি আছে? ই আছে। তাই এটাকে কি মতবাদ বলা হয়? এটাকে অ্যাসিড ক্ষারকের ইলেকট্রনীয় মতবাদ বলা হয়, ইলেকট্রনীয় মতবাদ। আচ্ছা, এরপরে তুমি দেখো এখানে একটা লাইন আছে, সব ব্রনস্টাড লাউরি অ্যাসিড হলো লুইস অ্যাসিড, কিন্তু সব লুইস অ্যাসিড ব্রনস্টাড লাউরি অ্যাসিড নয়। এই কথাটার মধ্যে একটা ডাবল স্টার দিয়ে রাখো, এটা সত্য মিথ্যার জন্য অনেক ইম্পর্টেন্ট। এই লাইনটা ডাবল স্টার দিয়ে রাখো, অনেক 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 ইম্পর্টেন্ট এটা। এরপর এখান থেকে যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে লুইস অ্যাসিড কোনটা, লুইস ক্ষার কোনটা, এটা পরীক্ষায় আসে। আমি তোমাকে সবচেয়ে শর্টকাটে শিখাই দিই, লুইস ক্ষারক গুলা মনে রাখবা। তাহলে লুইস ক্ষারক বাদে বাকিগুলো হবে লুইস অ্যাসিড। লুইস ক্ষারক চেনার টেকনিক হচ্ছে যাদের মধ্যে ঋণাত্মক চার্জ থাকবে। ঋণাত্মক চার্জ থাকলে এটা চেহারা দেখে চিনতে পারবো, অপশনে ঋণাত্মক চার্জ দেওয়াই থাকবে। তাহলে ঋণাত্মক চার্জ থাকলে ওরা হচ্ছে লুইস ক্ষারক। আরেকটা হচ্ছে যাদের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। তাহলে এই যে মুক্ত জোড় ইলেকট্রন, এই যে আমি এদের মাথায় দিয়ে দিলাম অক্সিজেন এবং নাইট্রোজেন। তাহলে এটা মনে রাখার টেকনিকটা খুব সহজ, যে সাধারণত অক্সিজেন নাইট্রোজেন ওরা যখন কেন্দ্রীয় মৌল হয়, তুমি খেয়াল করে দেখো পানির ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে কেন্দ্রীয় মৌলকে অক্সিজেন। তারপরে তুমি যদি অ্যামোনিয়া স্ট্রাকচারটা দেখো, অ্যামোনিয়া স্ট্রাকচারের মধ্যে কেন্দ্রীয় মৌলকে নাইট্রোজেন এবং তার মধ্যে কিন্তু মুক্তজোড় আছে। তুমি অ্যালকোহলের ক্ষেত্রে তাকায় দেখো, অ্যালকোহলের মধ্যে কেন্দ্রীয় মৌল কিন্তু অক্সিজেন। অ্যামিনের ক্ষেত্রে তাকায় দেখো, এখানে কিন্তু তোমার কেন্দ্র এখানে দেখতে পাচ্ছি আমরা নাইট্রোজেন। তাহলে এইভাবে করে যদি আমরা বলি যে যখন কেন্দ্রীয় মৌলে মুক্তজোড় ইলেকট্রন থাকতেছে তারা হচ্ছে লুইস ক্ষার। এইভাবে তুমি সহজে বের করে নিতে পারো। তাহলে লুইস ক্ষার গুলা এভাবে তুমি মনে রাখো। যাই হোক, আমরা এটার সাথে আরো অনেকগুলো টপিক পড়তে পারি একসাথে মিলাই। তো আমরা আপাতত লুইস ক্ষার গুলাকে মনে রাখি, যেহেতু এই চ্যাপ্টারে শুধুমাত্র লুইস ক্ষার নিয়ে কথাবার্তা বলছি আমরা। তো এরা যদি লুইস ক্ষার হয়, বাদ বাকি সবাই হবে লুইস অ্যাসিড। আচ্ছা, এখানে দেখো একটা বিশাল বিদঘুটে বক্স আছে। এই বক্সটাকে তুমি কিভাবে করবা? এখানে তুমি হচ্ছে মানে এখানে কিছু অ্যাসিড এবং ক্ষার নিয়ে কথাবার্তা বলছে। আচ্ছা, অ্যাসিড এবং ক্ষারের এই টপিকটা পড়ার জন্য তোমাকে আসলে কয়েকটা জিনিস আগে শিখতে হবে। তোমরা এই কয়েকটা জিনিস আগে শিখে নাও। আমি তোমাদেরকে আগে শিখাই দিই, সেটা হচ্ছে সবল অ্যাসিড কারা এবং হচ্ছে দুর্বল অ্যাসিড কারা, সবল ক্ষার কারা, দুর্বল ক্ষার কারা, এটা আগে তুমি শিখো। এই জিনিসটা শেখাটা খুবই ইম্পর্টেন্ট। এটা একটা স্ক্রিনশট রাখতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট, অথবা তুমি ডাউনলোড করে নিও পরে। এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে তীব্র অ্যাসিড বা সবল অ্যাসিড কারা, এই চারটা আমি যাদেরকে লিখলাম। আচ্ছা, এই চারটা বলতে আসলে কি বুঝছি? এখানে এক্স বলতে কি বোঝাচ্ছি? এক্স বলতে হ্যালোজেন বোঝাচ্ছি। যেমন এটা হাইড্রোহ্যালিক অ্যাসিড, হাইড্রোহ্যালিক অ্যাসিড বলতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড। এটা হচ্ছে তোমার পারক্লোরিক অ্যাসিড,
পার ব্রোমিক অ্যাসিড, পার আয়োডিক অ্যাসিড। ঠিক আছে, এই হাতে লেখা কাকের ঠ্যাং বকের ঠ্যাং যা লিখতেছি, যা বুঝো আর না বুঝো সমস্যা নেই, ফার্মেসির দোকানদারে দেখাবা, ও ঠিকই এটা করে দিতে পারবে যে কি লিখছি না লিখছি। তো যাই হোক, এখানে তুমি দেখো যে এখানে এই যে কয়েকটা আমি অ্যাসিড লিখলাম, এখানে শুধুমাত্র ফ্লোরিনটা বাদ। ঠিক আছে, তাহলে ফ্লোরিনটা বাদ যাবে কেন? ফ্লোরিনটা বাদ যাবে কারণ ফ্লোরিনের অ্যাসিড গুলো হয় দুর্বল অ্যাসিড। তাহলে ওটা ব্যাখ্যায় যাবো না, শুধুমাত্র এটা মনে রাখো যে এই ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনের এই যে অ্যাসিড গুলা, হাইড্রোজেন হ্যালাইড এবং পার হ্যালিক অ্যাসিড, এরা হচ্ছে সবল অ্যাসিড। তো তোমরা এই যে কয়েকটা অ্যাসিড আমি লিখলাম, এই কয়টা অ্যাসিড সবল অ্যাসিড, এটা মুখস্থ রাখতে হবে। তুমি যদি এটা মুখস্থ রাখতে না পারো, তুমি যদি মনে করো যে ভাই আমি এত কিছু মনে রাখতে পারবো না, তাহলে তোমার জন্য আমি শর্টকাটে বলতেছি, এই কয়টা অ্যাসিডকে আপাতত মনে রাখো। এই কয়টা অ্যাসিড যদি কেউ মনে রাখতে পারে, এই চারটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই চারটা যদি আপাতত মনে রাখতে পারো তাহলেই চলবে। তাহলে কি বললাম, এই চারটা অ্যাসিড হচ্ছে সবল অ্যাসিড, আর বাদ বাকি যেটাই দিবে তারা হবে কি দুর্বল অ্যাসিড। যেমন ধরো তোমাকে বলা হলো ফসফরিক অ্যাসিড, তাহলে তুমি দেখতেছো ফসফরিক অ্যাসিড এদের মধ্যে নাই, তার মানে এটা কি হবে দুর্বল অ্যাসিড। ধরো তোমাকে বলা হলো সালফিউরাস অ্যাসিড, তাহলে এটা কি হবে দুর্বল অ্যাসিড। ধরো তোমাকে বলা হলো নাইট্রাস অ্যাসিড, কি হবে দুর্বল অ্যাসিড। তোমাকে বলা হলো কার্বনিক অ্যাসিড, কি হবে দুর্বল অ্যাসিড। যেটাই বলো তোমাকে CH3COOH ওদের বাইরে যদি থাকে তাহলে এটা দুর্বল অ্যাসিড। যেমন তোমাকে যদি বলা হয় হাইড্রোসালফিউরিক অ্যাসিড, তোমাকে যদি বলা হয় হাইড্রোসায়ানিক অ্যাসিড, এই যেটাকে তোমরা হাইড্রোজেন সালফাইড বলো, এটার একটা নাম হচ্ছে হাইড্রোসালফিউরিক অ্যাসিড। এটাকে তোমরা হাইড্রোজেন সায়ানাইড বলো, এটার একটা নাম হচ্ছে হাইড্রোসায়ানিক অ্যাসিড। তাহলে এই যে কথাগুলো বলতেছি এরা সবগুলো অ্যাসিড, তুমি চিনো বা না চিনো, এই কয়টার বাইরে থাকলে তারা হচ্ছে সবাই দুর্বল অ্যাসিড হবে। ঠিক আছে, তাহলে আমরা সবল অ্যাসিড দুর্বল অ্যাসিডটা এভাবে করে বের করলাম। এখন কথা হচ্ছে যে তেমনি ভাবে ক্ষারের মধ্যেও তো কোনটা সবল ক্ষার কোনটা দুর্বল ক্ষার এটাও বের করা দরকার। তাহলে সেটা বের করার টেকনিকটা হচ্ছে মনে রাখবা বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম বাদে, কি বললাম, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম বাদে পর্যায় সারণী গ্রুপ 1 এবং 2 এর সকল অক্সাইড হাইড্রোক্সাইড গুলো হচ্ছে সবল ক্ষার। তাহলে কি বলছি, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম বাদে, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম বাদে পর্যায় সারণী গ্রুপ 1 আর 2 এর সকল অক্সাইড হাইড্রোক্সাইড গুলো হচ্ছে সবল ক্ষার। আচ্ছা, তোমরা গ্রুপ 1 এর মৌলগুলো কিভাবে মনে রাখো না, যে লিনাকে রুবিনা সাজিয়ে ফেলেছে। গ্রুপ 2 এর গুলো এভাবে রাখো না, যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখলো, এরকম বিভিন্ন ছন্দ দিয়ে পড়ো। বা কেউ কেউ হয়তো ডিরেক্টলি মুখস্থ করো যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম রেডিয়াম, তাই না? এভাবে করে তোমরা মুখস্থ করো। তাহলে এখন আমি যদি এইভাবে বলি যে এই যে গ্রুপ 1 এবং 2 এর যারা আছে, তাহলে ধরো আমি যদি এইভাবে বলি তোমাকে সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড, তুমি দেখতে পাচ্ছ যে সোডিয়াম এবং পটাশিয়াম ওরা কিন্তু গ্রুপ 1 এর মৌল। তাহলে গ্রুপ 1 এর হাইড্রোক্সাইড গুলো এরা কেমন হবে, এরা হবে সবল ক্ষার। তারপরে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় বলো তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা কি সবল ক্ষার হবে? হবে না, কারণ আমি তো ম্যাগনেসিয়ামটাকে বাদ রাখছি, তাহলে এটা হবে দুর্বল ক্ষার। ধরো আমি তোমাকে বললাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আচ্ছা অ্যামোনিয়াম শুরু হচ্ছে নাইট্রোজেন দিয়ে, নাইট্রোজেন কি গ্রুপ 1 2 এর মৌল? হবে না, তাহলে এটা গ্রুপ 1 2 এর মৌল না, তার মানে এরা হচ্ছে কি দুর্বল ক্ষারক। তাহলে এইভাবে আমরা সবল ক্ষারক দুর্বল ক্ষারক বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে তুমি এইভাবে করে সবল ক্ষার দুর্বল ক্ষার বের করতে পারো। আচ্ছা, কয়েকজন প্রশ্ন করতেছে যে ভাই এদের মধ্যে কোন টাকার থেকে বেশি সবল, কোন টাকার থেকে বেশি দুর্বল, এটা কি আসতে পারে কিনা পরীক্ষায়? আসতে পারে, তবে এটা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে তোমরা শিখবা, এটা আমাদের পরিবেশ রসায়ন চ্যাপ্টারের অংশ না। এটা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে কোনটা কার থেকে সবল অ্যাসিড কোনটা কার থেকে দুর্বল অ্যাসিড, কোনটা কার থেকে সবল ক্ষার কোনটা কার থেকে দুর্বল ক্ষার, এটা বের করার টেকনিক ওই ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে। তো রাসায়নিক পরিবর্তন থেকে ওটা দেখে নেব। আমরা যদি এই টপিক আলোচনা করি তাহলে ক্লাসটা দীর্ঘায়িত হবে। আচ্ছা, এরপরে তুমি দেখো এখন তাহলে তুমি যে এই যে অ্যাসিড ক্ষারগুলা এরা যে কারা সবল কারা দুর্বল, কারা সবল ক্ষার কারা দুর্বল ক্ষার, এগুলো যে শিখলা, এখন দেখো এটা তোমার কাজে লাগবে এই জায়গায়। এখানে আমরা কিছু অ্যাসিড লিখলাম, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড ওরা কেমন অ্যাসিড, তাহলে এরা হচ্ছে সবল অ্যাসিড। এই যে কার্বনিক অ্যাসিড ওটা কেমন অ্যাসিড, এটা একটা দুর্বল অ্যাসিড। তাহলে এই যে তুমি সবল অ্যাসিড দুর্বল অ্যাসিড গুলা চিনলা, মনে রাখবা সবল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক গুলা হয় দুর্বল আর দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক গুলা হয় সবল। তাহলে কি বললাম, সবল অ্যাসিড অনুবন্ধী ক্ষারক গুলা দুর্বল, দুর্বল অ্যাসিড অনুবন্ধী ক্ষারক গুলা সবল। এই যে টেকনিকটা, এই টেকনিকটা থেকে কি আসবে, সত্য মিথ্যা আসবে। এটা আসলে কোনো টেকনিক না, এটা তোমার কোথায় আছে, এই যে দেখো এখানে দুইটা স্টার দেওয়া লাইন, বলতেছে যে তীব্র অম্লের অনুবন্ধী গুলা হয় মৃদু, তীব্র ক্ষারকের অনুবন্ধী গুলা হয় মৃদু, আবার মৃদু অম্লের অনুবন্ধী গুলা হবে হচ্ছে তীব্র, বা মৃদু ক্ষারকের অনুবন্ধী গুলা হবে হচ্ছে তীব্র, এরকম করে কথাবার্তা গুলা বলছে। তাহলে এই যে কথাগুলো বললো এই কথাগুলো সত্য মিথ্যা আসতে পারে, মানে উল্টা, সবলের গুলা হবে দুর্বল, দুর্বলের গুলা হবে সবল, শেষ কথা। এখন আমরা দেখি এখানে কিছু অ্যাসিড আছে, তুমি দেখো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড, আমি তোমাদেরকে একটু আগে শিখাই দিয়েছিলাম না কারা কারা সবল অ্যাসিড, তাহলে দেখছো ওরা যে সবল অ্যাসিড এটা আমরা এখান থেকে বের করলাম। এখন এই যে তুমি ওদেরকে চিনলা ওরা যে সবল, তাহলে সবলের অনুবন্ধী গুলা কি হবে, সবলের অনুবন্ধী গুলা হবে দুর্বল বা মৃদু। আর এই যে দেখো এরা যাদেরকে আমরা চিনতে পারতেছি না, মানে এরা হচ্ছে আসলে দুর্বল অ্যাসিড, আমরা তো শুধু সবল অ্যাসিড মুখস্থ করছি, আমরা তো দুর্বল অ্যাসিড মুখস্থ করি নাই, তাহলে আমরা এদেরকে চিনতে পারতেছি না, তার মানে এরা হচ্ছে দুর্বল অ্যাসিড। তাহলে দুর্বল অ্যাসিডের অনুবন্ধী গুলা কি হবে, দুর্বল অ্যাসিডের অনুবন্ধী গুলা হবে সবল। এই যে জিনিসটা তুমি পালা, এখানে শুধুমাত্র একটা জিনিস একটু এক্সট্রা শিখে রাখতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে এই যে বাইসালফেট এই যে বাইকার্বনেট ওরা কি করে, ওরা আরো একটা হাইড্রোজেন ত্যাগ করতে পারে, ফলে ও হয়ে যায় হচ্ছে তোমার সালফেট 2 মাইনাস, ও হয়ে যায় কার্বনেট 2 মাইনাস। এই যে আরো একটা করে হাইড্রোজেন ত্যাগ করলো। এখন আমার তোমার কাছে যেটা বলার আছে টেকনিক যেটা, সেটা হচ্ছে কেউ যদি সবল থেকে দুর্বলের দিকে যাওয়া শুরু করে তাহলে সে শুধু সবলই মানে দুর্বলই হইতে থাকবে। যেমন ও দুর্বলের দিকে যাওয়া শুরু করছে, তার মানে এটা হবে হচ্ছে বেশি দুর্বল। আবার কেউ যদি দুর্বল থেকে সবলের দিকে যাওয়া শুরু করে তাহলে সে শুধু সবলই হইতে থাকবে, তার মানে এটা হবে বেশি সবল। এখন আমি যদি তোমাকে থেকে প্রশ্ন করি, দেখো এই যে বাইসালফেট এবং সালফেট, বাইসালফেটটা ছিল দুর্বল, সালফেটটা হচ্ছে বেশি দুর্বল, তাহলে প্রশ্ন হচ্ছে এই দুইটার মধ্যে আসলে সবল কোনটা?
এই যে বাইসালফেটটাকে আমরা বলতেছি দুর্বল, সালফেটটাকে বলতেছি বেশি দুর্বল, তাহলে এই দুটার মধ্যে সবল কোনটা? এই দুটার মধ্যে সবল হচ্ছে এই বাইসালফেট। মানে তুমি এখানে খেয়াল করে দেখো, এটা যদি ক্লাসে রোল 1 হয়, এটা যদি ক্লাসে রোল 2 হয়, আর ও যদি ক্লাসে রোল 3 হয়, রোল 2 কিন্তু রোল 1 এর থেকে দুর্বল, আবার রোল 2 কিন্তু রোল 3 এর থেকে সবল। বুঝতে পারলা? তার মানে রোল 2 আসলে সবল দুর্বল দুইটাই হতে পারে, ডিপেন্ড করে কার সাথে তুমি তাকে কম্পেয়ার করতেছো সেটার উপরে। তাহলে এই যে বাইসালফেট সে সবল দুর্বল দুইটাই হতে পারে। সেম ভাবে আমার প্রশ্ন তোমার কাছে, দেখো এটা তুমি পারো কিনা। এই যে বাইকার্বনেটকে বলতেছি সবল, কার্বনেটকে বলতেছি বেশি সবল, তাহলে এই দুইটার মধ্যে দুর্বল কোনটা? এই দুইটার মধ্যে দুর্বল হচ্ছে এই বাইকার্বনেট। তাহলে এই যে বাইকার্বনেটকে আমরা দুর্বল বলতেছি, একটু আগে কিন্তু আমরা তাকে সবল বলছিলাম। তার মানে বাইকার্বনেট আসলে সবল দুর্বল দুইটাই হতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে কারা এরকম উভধর্মী আচরণ করে? এরকম উভধর্মী আচরণ করে যাদের সামনে থাকবে হাইড্রোজেন, পিছনে থাকবে ঋণাত্মক চার্জ। যাদের সামনে হাইড্রোজেন, পিছনে ঋণাত্মক চার্জ থাকবে, তারা হচ্ছে উভধর্মী। যেমন মনে করো বাইসালফাইড, যেমন মনে করো বাইফসফেট, এরকম যাদের সামনে হাইড্রোজেন আছে, পিছনে ঋণাত্মক চার্জ আছে, সামনে হাইড্রোজেন পিছনে ঋণাত্মক চার্জ, তাহলে তারা হচ্ছে উভধর্মী আয়নের ন্যায় আচরণ করবে। ঠিক আছে? তাহলে এইভাবে করে আমরা এই পুরো বক্সটা আসলে আমাদের পড়া হয়ে গেল। এখন এখান থেকে দেখো আরো যদি 2 পেজ সামনে আগাও, তুমি 1-2 পেজ সামনে আগালে তুমি পাবা টপিক নাম্বারটা মিলাই দেখো। এই টপিকের মধ্যে তুমি এখানে দেখবে, এখানে একটা কথা বলছে যে অম্লের চেয়ে তার অনুবন্ধী ক্ষারক একটা হাইড্রোজেন পরমাণু কম, একটা ঋণাত্মক চার্জ বেশি। আর ক্ষারকের চেয়ে তার অনুবন্ধী অম্লে একটা হাইড্রোজেন পরমাণু বেশি, একটা ঋণাত্মক চার্জ কম। কি বলছে না বলছে এটা কিছুই মনে থাকবে না পরীক্ষায়, এগুলো তোমার মনে থাকবে না, সেজন্য তুমি এইভাবে করে মনে রাখো। দেখো আমি এখানে একটা অ্যাসিড লিখছি, এই যে অ্যাসিডটা, তার থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে কি পাওয়া গেল? একটা অনুবন্ধী ক্ষারক পাওয়া গেল। তুমি খেয়াল করে দেখো যে পাশে বাসার ভাবি কি করে, পাশে বাসার ভাবি সবসময় তুলনা করে যে ভাবি কি আছে আমার কি নাই, ভাবি জামাই কি কিনা দিল আমার জামাই কি কিনা দিল না। তাহলে আমাদেরকে এখানে সেম ভাবে পাশে বাসা ভাবির মতো আচরণ করতে হবে। ঠিক আছে? এই পাশে বাসা ভাবির মতো যদি তুমি আচরণ করতে পারো, তাহলে তুমি এটা অ্যান্সার বের করতে পারবা। তুমি এখানে খেয়াল করে দেখো এই ভাবিটার মধ্যে কি জানা আছে, এই ভাবির হচ্ছে একটা হাইড্রোজেন আছে, কিন্তু এই ভাবির কি জানা একটা নাই। আবার এই ভাবির দিকে তাকায় দেখো, তার কি জানা একটা নাই, কিন্তু কি জানা একটা আছে। এই যে এই কাজটুকু করতে পারলা, এটা তোমার পড়া হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি এসিডের চেয়ে তার অনুবন্ধী ক্ষারকে একটা হাইড্রোজেন পরমাণু কম আছে, কিন্তু একটা ঋণাত্মক চার্জ বেশি আছে। আবার যদি এসিডের ক্ষেত্রে যদি বলি, তাহলে ক্ষারকের চেয়ে তার অনুবন্ধী এসিডে একটা হাইড্রোজেন পরমাণু বেশি, কিন্তু একটা ঋণাত্মক চার্জ কম। তাহলে এই যে কথাটা যেটা বললাম, এটাই কিন্তু তোমার বইতে ওই দুইটা লাইনের মধ্যে বলা ছিল। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা টেকনিক শিখাই দিই। এই টেকনিকটা তোমাদের অনুশীলনের জন্য খুব কাজে আসবে। অনুশীলনী সলভ করতে গেলে এই টেকনিকটা তোমরা পাবা। এটা টেকনিকটা বলে দিই, কোশ্চেনটা পাবা অনুশীলনী সলভ করতে গেলে। মনে রাখবা এসিড মাইনাস হাইড্রোজেন। তুমি দেখো আমি যে এসিড থেকে একটা হাইড্রোজেন বাদ দিছি, এসিড থেকে একটা হাইড্রোজেন বাদ দেওয়ার পর কি পেলাম? অনুবন্ধী ক্ষারক পেলাম না? তাহলে এসিড থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে যদি অনুবন্ধী ক্ষারক পাওয়া যায়, এই মাইনাস হাইড্রোজেনটাকে তুমি যদি আবার উল্টা পাশে নিয়ে আসো, এই পাশে নিয়ে আসো, তাহলে আমরা কথাটাকে এইভাবে লিখতে পারি। এটা একটা শর্টকাট টেকনিক, এটা টেকনিকটা লিখে রাখো। ক্ষারক প্লাস হাইড্রোজেন ইকুয়াল টু হচ্ছে তোমার অনুবন্ধী অ্যাসিড বা অম্ল। তাহলে অনুবন্ধী অ্যাসিড বা অম্ল, তাহলে কি বললাম? অ্যাসিড মাইনাস হাইড্রোজেন ইকুয়াল টু অনুবন্ধী ক্ষারক, আর ক্ষারক প্লাস হাইড্রোজেন ইকুয়াল টু অনুবন্ধী অ্যাসিড। এই শর্টকাট টেকনিকটা আমাদের কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? মনে করো অনুশীলনীতে এরকম একটা প্রশ্ন আছে যে নাইট্রেট এই যৌগটির অনুবন্ধী অ্যাসিড কোনটি, এরকম একটা প্রশ্ন করা হলো যে এই যৌগটির অনুবন্ধী অ্যাসিড কোনটি, এরকম প্রশ্ন আছে অনুশীলনীতে পাবা। তাহলে এই যৌগটার অনুবন্ধী অ্যাসিড আমাদেরকে বের করতে বলছে কি? অনুবন্ধী অ্যাসিড। তাহলে অনুবন্ধী অ্যাসিড বের করতে হলে কি করতে হয়? আমরা জানি অ্যাসিড বের করতে হলে হাইড্রোজেন যোগ করতে হয়। তার মানে এটার সাথে হাইড্রোজেন যোগ করে কি পাচ্ছ? নাইট্রিক অ্যাসিড। তাহলে এটাই হচ্ছে এই যৌগটার অনুবন্ধী অ্যাসিড। তাহলে আমরা এইভাবে বের করতে পারবো। তাহলে এই টেকনিকটা তোমার কাজে আসবে। আচ্ছা, এরপরে তুমি যদি আসো, দেখো এখানে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণগুলো আমাদের মুখস্থ করার দরকার নেই, আমি সংক্ষেপে শুধু বলি যে তুমি কিভাবে চিনবা। প্রশ্ন আসবে নিচে কোনটা উভধর্মী আয়ন বা উভধর্মী যৌগ। তাহলে এই যে উভধর্মী যৌগ কোনটা বা উভধর্মী আয়ন কোনটা, এটা চেনার টেকনিক হচ্ছে যাদের সামনে হাইড্রোজেন পিছনে ঋণাত্মক চার্জ। ওই যে বলছিলাম একটু আগে, সামনে হাইড্রোজেন পিছনে ঋণাত্মক চার্জ থাকলে তারা উভধর্মী। এই টেকনিক দিয়ে তুমি বের করবা ওদের সামনে কি আছে, হাইড্রোজেন আছে, পিছনে কি আছে, ঋণাত্মক চার্জ আছে। সামনে হাইড্রোজেন পিছনে ঋণাত্মক চার্জ, সামনে হাইড্রোজেন পিছনে ঋণাত্মক চার্জ, সামনে হাইড্রোজেন পিছনে ঋণাত্মক চার্জ। তাহলে মুখস্থ করার দরকার নেই, শুধু এই টেকনিকটা দিয়ে চিনবা এরা হচ্ছে উভধর্মী আয়ন। ঠিক আছে? এরপর তুমি দেখো এখানে এই লাইনটার মধ্যে ডাবল স্টার দাও, এই লাইনটা ইম্পর্টেন্ট। এখানে বলতেছে কি সব ব্রনস্টেড লাউরি ক্ষারক আরেনিয়াস ক্ষারক নয়, কিন্তু সকল আরেনিয়াস ক্ষারক হলো ব্রনস্টেড লাউরি ক্ষারক। মনে আছে আমরা এরকম একটা লাইন যে ডাবল স্টার দিয়ে রেখে আসছিলাম? এই যে দেখো তুমি এরকম একটা লাইন ডাবল স্টার দিয়ে রেখে আসছিলা এই জায়গাটার মধ্যে। এই যে সব ব্রনস্টেড লাউরি অ্যাসিড হলো লুইস অ্যাসিড, কিন্তু সব লুইস অ্যাসিড ব্রনস্টেড লাউরি অ্যাসিড নয়। এরকম তুমি একটা ডাবল স্টার দিয়ে রেখে আসছিলা। তাহলে এই লাইনটার সাথে মাত্র আমরা যে লাইনটা দেখলাম, এই যে লাইনটা, সব ব্রনস্টেড লাউরি ক্ষারক আয়নিয়াস ক্ষারক নয়, কিন্তু সকল আয়নিয়াস ক্ষারক হলো ব্রনস্টেড লাউরি ক্ষারক। তাহলে এই লাইনটাকে আমরা মনে রাখার জন্য এই দুটো লাইন থেকে সত্য মিথ্যা আসলে আমরা যাতে ভুল না করি, সেজন্য আমরা এইভাবে মনে রাখবো। একমুখী চিহ্ন দিয়ে আমি এই কথাটাতে যেটা বুঝতেছি, ও শুধু সামনেরটাই হতে পারবে, অর্থাৎ সকল আয়নিয়াস ক্ষারক ব্রনস্টেড লাউরি ক্ষারক, কিন্তু সকল ব্রনস্টেড লাউরি ক্ষারক আয়নিয়াস ক্ষারক নয়। আবার সকল ব্রনস্টেড লাউরি অ্যাসিড লুইস অ্যাসিড, কিন্তু সকল লুইস অ্যাসিড ব্রনস্টেড লাউরি অ্যাসিড নয়। মানে শুধু সামনেরটাই হতে পারবে, পিছনেরটা কখনো হতে পারবে না। তাহলে আমরা এটাকে কি মনে রাখতে পারি? এটাকে আমরা মনে রাখতে পারি হচ্ছে আবুল। তাহলে এটা হচ্ছে আবুলের থিওরি। ঠিক আছে? তাহলে আবুল দিয়ে আমরা এটা মনে রাখার চেষ্টা করবো। তাহলে সত্য মিথ্যা আসলে এটা ভুল হবে না ইনশাআল্লাহ। তাহলে এখানে দেখো, এরপরে তুমি যদি এখানে দেখো যে ব্রনস্টেড লাউরির তত্ত্ব নিয়ে কিছু কথাবার্তা বলছে। ব্রনস্টেড লাউরি বলছে যারা প্রোটন দান করে তারা হচ্ছে অ্যাসিড, আর যারা প্রোটন গ্রহণ করে তারা হচ্ছে ক্ষার। তাহলে ও কি নিয়ে কথাবার্তা বলছে? প্রোটন আদান প্রদান নিয়ে কথা বলছে, তাই এটাকে বলা হয় প্রোটনীয় তত্ত্ব। ইলেকট্রনীয় মতবাদ কারটাকে বলছিলাম মনে আছে? ইলেকট্রনীয় মতবাদ হচ্ছে লুইসেরটা, আর প্রোটনীয় মতবাদ কারটা? ব্রনস্টেড লাউরিরটা। তাহলে আমরা কি মনে রাখবো? এটা বাপ। এটা কার থিওরি? এটা হচ্ছে বাপের থিওরি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বাপের থিওরি। ওকে, এরপরে তুমি যদি আসো
উপরের দিকে যদি আসো তাহলে দেখো এই যে এই টপিকের উপরের দিকে তাকাও, এই টপিকের উপরের দিকে তাকালে দেখবা এই জায়গায় কিছু কথাবার্তা বলছে যে কোনটা সবল অ্যাসিড, তারপরে কোনটা হচ্ছে তোমার দুর্বল অ্যাসিড, তারপরে কোনটা সবল ক্ষার কোনটা দুর্বল ক্ষার। তাহলে বইয়ে যে কথাবার্তা গুলো বলছে এগুলো দরকার নাই, আমরা শর্টকাটে যেভাবে টেকনিক শিখাই দিচ্ছি একটু আগে, সবল অ্যাসিড দুর্বল অ্যাসিড কিভাবে চিনবা তুমি শুধু সেই জিনিসটা চেনার চেষ্টা করো। আচ্ছা শহীদুল ইসলামকে একটা কোশ্চেন করার সুযোগ দিই, ও হাত তুলছে। শহীদুল ইসলাম কি বলতে চাও ভাইয়া বলো। আচ্ছা শহীদুল ইসলাম আবার হাত নামায় ফেলছে মনে যাক। ফারিয়া আফরিন কি বলতে চাও বলো। ফারিয়া আফরিন কি কিছু বলতে চাও? আচ্ছা ঠিক আছে, কিছু না বলতে চাইলে বাদ। আমি কিন্তু কোশ্চেন করার সুযোগ দিচ্ছি, তোমরা কোশ্চেন আনমিউট করে কোশ্চেন করো। আমি তো আনমিউট করার অপশন দিছি, তুমি আনমিউট করে কোশ্চেন করো। মমতাজ বলো কি প্রশ্ন? যেটা আবু যে জায়গাটা, সেই জায়গাটা আমি একটু বুঝিনি, এটা একটু রিপিট করলে ভালো হয় আর কি। আচ্ছা তো তুমি এখানে দেখো যে তুমি দুইটা লাইন যে আছে সেই দুইটা লাইন তুমি আসলে বের করতে পারছো কিনা। ওখানে আমি তোমাকে যে দুইটা লাইনের কথা বলছিলাম সেই দুইটা লাইনে বইয়ের কিছু কথাবার্তা বলছে, বলছে যে সকল আরেনিয়াস ক্ষারক গুলাই হচ্ছে ব্রনস্টেড লাউরি ক্ষারক, এই কথাটা বইতে বলা আছে। আবার বলা আছে যে সকল ব্রনস্টেড লাউরি ক্ষারক কিন্তু আবার আরেনিয়াস ক্ষারক নয়, মানে বলতেছে যে সকল ব্রনস্টেড লাউরি ক্ষারক গুলা কিন্তু আরেনিয়াস ক্ষারক নয়। ওরা বলতেছে আরেনিয়াস ক্ষারক গুলা ব্রনস্টেড লাউরি ক্ষারক, কিন্তু ব্রনস্টেড লাউরি ক্ষারক গুলা আরেনিয়াস ক্ষারক নয়। তাহলে এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তারপরে আবার বলছে কি দেখো, বইয়ে বলছে সকল ব্রনস্টেড লাউরি অ্যাসিড গুলা লুইস অ্যাসিড, কিন্তু সকল লুইস অ্যাসিড আবার ব্রনস্টেড লাউরি অ্যাসিড নয়, এটা বলছে বইয়ে। তাহলে বইতে যে এই যে কথাগুলা আলাদা আলাদা করে এতগুলা কথা বলছে, তো সেই কথাগুলোকে আমি একসাথে করে এইভাবে মনে রাখছি। আবুল মানে আরেনিয়াস গুলা ব্রনস্টেড লাউরি হইতে পারবে, কিন্তু ব্রনস্টেড লাউরি গুলা আরেনিয়াস হইতে পারবে না। আবার ব্রনস্টেড লাউরি গুলা লুইস হইতে পারবে, কিন্তু লুইসের গুলা ব্রনস্টেড লাউরি হইতে পারবে না। এইভাবে করে আর কি, ঠিক আছে। এই কথাটাই বলছিলাম আবুল দিয়ে, সত্য মিথ্যা আসলে তুমি এটা দিয়ে বের করে অ্যান্সার করতে পারবা। তাহলে দেখো এখানে যে সবল অ্যাসিড সবল ক্ষারক নিয়ে বইতে অনেক কথাবার্তা বলছে, বলছে যাদের কে এর মান বেশি তারা সবল অ্যাসিড, যাদের কে এর মান কম তারা দুর্বল অ্যাসিড, যাদের কে বি এর মান বেশি তারা সবল ক্ষার, যাদের কে বি এর মান কম তারা দুর্বল ক্ষার। এটি একটা আসবে না পরীক্ষায়, এটি বাদ। লাগবে কি ডিরেক্ট কোশ্চেন আছে, নিচের কোনটা সবল অ্যাসিড নিচের কোনটা দুর্বল অ্যাসিড, নিচের কোনটা সবল ক্ষার কোনটা দুর্বল ক্ষার, এই জিনিসটা আসবে পরীক্ষায়, এই জিনিসটা বের করতে পারলেই হবে। এরপরে দেখো এখানে একটা টেকনিক, সেই টেকনিকটা হচ্ছে এখানে কিছু লবণের উদাহরণ দেওয়া আছে, এই লবণগুলা কোনটা অম্লধর্মী এবং কোন লবণটা হচ্ছে তোমার ক্ষারধর্মী। এই টেকনিকটা শিখে রাখো, এই টেকনিকটা খুব কাজে আসবে, এটা অনেক ইম্পর্টেন্ট। একটা লবণ সে কি অম্লধর্মী নাকি ক্ষারধর্মী এটা চেনার জন্য আমরা যেটা করবো, প্রথমে আমরা পানির সাথে বিক্রিয়া করবো। তাহলে পানির সাথে তুমি যদি বিক্রিয়া করো, পানির মধ্যে কি থাকে, হাইড্রোজেন আয়ন থাকে আর হাইড্রোক্সিল আয়ন থাকে। তাহলে আমরা এখানে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নের সাথে বিক্রিয়া করতেছি। তাহলে খেয়াল করে দেখো আমি হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নের সাথে বিক্রিয়া করাচ্ছি। তাহলে তুমি যদি এখানে দেখো যে সোডিয়াম যখন হাইড্রোক্সিলের সাথে বিক্রিয়া করবে তখন তুমি কি পাবা, সোডিয়াম হাইড্রোক্সাইড পাবা, ঠিক আছে। আবার তুমি যদি এখানে এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড পাবা এখান থেকেও। আবার তুমি যদি এখানে কপারের সাথে হাইড্রোক্সিল বিক্রিয়া করো তাহলে এখানে তুমি কি পাবা, কপার হাইড্রোক্সাইড পাবা। ভালো কথা। আচ্ছা এখন আমি যদি তোমাকে একটু এইভাবে বলি, তুমি দেখো যে এই যে হাইড্রোজেনটা যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে তখন কি পাবা তুমি, HCl পাবা। এই যে যখন হাইড্রোজেনটা কার্বনেটের সাথে যুক্ত হবে তখন কি পাবা, কার্বনিক অ্যাসিড পাবা। এই হাইড্রোজেনটা সালফেটের সাথে বিক্রিয়া করলে কি পাবা, সালফিউরিক অ্যাসিড পাবা। এখন তুমি দেখো যে একটা টেকনিক যেটা একটু আগে আমরা শিখলাম, যে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে কোনটা সবল কোনটা দুর্বল এটা বের করে আমরা শিখছি। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কেমন অ্যাসিড, এটা হচ্ছে সবল অ্যাসিড। কার্বনিক অ্যাসিডটা কেমন অ্যাসিড তুমি জানো, এটা দুর্বল অ্যাসিড। আর সালফিউরিক অ্যাসিডটা কেমন অ্যাসিড এটা আমরা শিখলাম, এটা হচ্ছে সবল অ্যাসিড। তাহলে এই যে তুমি সবল অ্যাসিড দুর্বল অ্যাসিড গুলো চিনলা। এখন তোমাকে যদি বলা হয় ক্ষার গোলার মধ্যে, তুমি আমাকে বলো যে ক্ষার গোলার মধ্যে কোনটা সবল ক্ষার কোনটা দুর্বল ক্ষার। তুমি দেখতে পাচ্ছ সোডিয়াম, এখানে আছে সোডিয়াম, তাহলে দুইটাই হচ্ছে গ্রুপ 1 এর, তার মানে এই দুইটাই হচ্ছে সবল ক্ষার, ঠিক আছে। এটা একটা সবল ক্ষার, এখানেও সোডিয়াম হাইড্রোক্সাইড গ্রুপ 1 এর, তার মানে এটা একটা সবল ক্ষার। আর কপার কি গ্রুপ 1 2 এর মধ্যে পড়ছে, পড়ে নাই, তার মানে এটা হচ্ছে কি দুর্বল ক্ষার। এই যে তুমি সবল ক্ষার দুর্বল ক্ষার এটা যে তুমি বের করলা, এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি খেয়াল করে দেখবা যে প্রায়োরিটি দিতে হবে সবসময় সবল কথাটাকে। যেমন ধরো এখানে যে দুটা যৌগ আছে এই দুটা যৌগের মধ্যে আমরা সবলটাকে যদি প্রায়োরিটি দিই, তাহলে এই যে সবলটা, এই সবলটা প্রায়োরিটি পাবে। তাহলে সবলটা প্রায়োরিটি পাওয়া মানে কি প্রায়োরিটি পাচ্ছে, এসিড কথাটা প্রায়োরিটি পাচ্ছে। তাহলে এসিড কথাটা প্রায়োরিটি পাইলে এই লবণটা হচ্ছে কি ধর্মী, এই লবণটা হচ্ছে অম্লধর্মী, ঠিক আছে। তাহলে লবণটা কি ধর্মী, অম্লধর্মী, কারণ এখানে এসিড কথাটা প্রায়োরিটি পাচ্ছে। সেম ভাবে তোমাকে যদি এখানে বলা হয় দেখো তো এখানে কোনটা প্রায়োরিটি পাবে, সবলটা, অর্থাৎ কোনটা, লালটা না কালাটা। এখানে কোনটা প্রায়োরিটি পাচ্ছে, লালটা না কালাটা। তুমি খেয়াল করে দেখো এখানে সবল যেহেতু লালটা, তার মানে হচ্ছে আমরা বলতে পারি এই ক্ষারটা প্রায়োরিটি পাচ্ছে, তার মানে এটা আসলে ক্ষারধর্মী লবণ। তারপর তুমি যদি দেখো এখানে কোনটা প্রায়োরিটি পাবে, লালটা না কালাটা। আমরা যদি এখান থেকে এটা বের করতে যাই, এখানে দেখতে পাচ্ছ সবল কথাটা প্রায়োরিটি দিতে গেলে তাহলে দুইটাই হচ্ছে কিন্তু, এখানে কিন্তু দুইটাই হচ্ছে তোমার সবল। তাহলে যেহেতু এসিডটাও সবল ক্ষারটাও সবল, দুইটাই সবল, তার মানে সবল সবল নিরপেক্ষ হয়ে গেল বা প্রসম। তাহলে আমরা এটাকে বলতে পারি নিরপেক্ষ লবণ। তাহলে একটা লবণ সে কি অম্লধর্মী নাকি ক্ষারধর্মী নাকি তোমার নিরপেক্ষ লবণ, এটা কিন্তু তুমি খুব সহজে বের করে নিতে পারবা। তাহলে পানির সাথে জাস্ট বিক্রিয়া করলেই হয়ে গেল। তাহলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমি এত ডিটেলস আর যাবো না, কারণ এত ভিতরে গেলে দেখা যাবে যে আরো অনেক কিছু আলোচনা করা যাবে এই টপিক নিয়ে। তো
এখানে তুমি আসো যে তাহলে আমাদের এই লবণ করা হলো। আরএনএস এর অ্যাসিড ক্ষারক তত্ত্বের মধ্যে যদি তুমি তাকাও তাহলে এখানে তুমি দেখবা যে অ্যাসিড বলতে কাদেরকে বোঝাচ্ছে, বলছে অ্যাসিড হচ্ছে যারা কিনা জলীয় দ্রবণে হাইড্রোজেন দান করে, আর ক্ষার বলতে বোঝাচ্ছে যারা হচ্ছে কিনা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল দান করে। তাহলে তুমি এখানে খেয়াল করে দেখো জলীয় দ্রবণ কথাটা বারবার বলতেছে। আচ্ছা, হাইড্রোজেন দান করলে অ্যাসিড আর হাইড্রোক্সিল দান করলে হচ্ছে সে ক্ষার। তাহলে এই হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল যোগ করলে কি পাওয়া যায়? যোগ করলে পাওয়া যায় পানি, মানে জল। তার মানে জলীয় দ্রবণ। এটা কার জন্য প্রযোজ্য? এটা আরএনএস এর তত্ত্বের জন্য প্রযোজ্য। ঠিক আছে, এখন তুমি খেয়াল করে দেখো যে জলীয় মানে কি অ্যাকুয়াস আরেনিয়াস, এটা মিল আছে না? অ্যাকুয়াস আরেনিয়াস। ঠিক আছে, তাহলে আরএনএস এর তত্ত্বটা অ্যাকুয়াস বা জলীয় দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন তুমি এখানে যদি আসো সামনের দিকে আগাও তাহলে দেখবা যে এখানে অ্যাসিড বৃষ্টির কিছু পিএইচ এর মান টান আছে। এই পিএইচ এর মানগুলা তোমরা এখানে দেখবা যে এখানে বেশ কিছু পিএইচ এর মান আছে। এই পিএইচ এর মানগুলা তোমরা এখান থেকে পড়ে নিও। এই যে আমি এখানে তোমার হচ্ছে পিএইচ এর মানগুলো কম্পোনেন্ট বুকে দিয়ে দিছি। কম্পোনেন্ট বুকে আমি যেটা করছি যে এটা সিরিয়াল গুলোকে একসাথে করে দিছি আর কি। এই সিরিয়াল গুলো একসাথে করে দেওয়া আছে, যেমন 3 4 5, তারপরে তোমার হচ্ছে এখানে 5 দিয়ে যে কয়টা আছে একসাথে, 6 দিয়ে যে কয়টা আছে একসাথে আছে, 7 8। তাই পিএইচ এর মানগুলো একসাথে করে দেওয়া আছে। এই চ্যাপ্টারে যতগুলো আছে পিএইচ এর মান একসাথে করে পড়ে নিও। আচ্ছা, কম্পোনেন্ট বুক থেকে অনেকে একটা প্রশ্ন করে যে ভাই কম্পোনেন্ট বুক থেকে কি পড়বো, কি বাদ দিব? কম্পোনেন্ট বুকে আমি কিন্তু 5 স্টার 3 স্টার 4 স্টার এটা দিয়ে দিচ্ছি আমার চ্যাপ্টারের মধ্যে। চ্যাপ্টারটা খুলে দেখবা, পরিবেশ রসায়নের মধ্যে দেওয়া আছে। তো 5 স্টার গুলো আগে ভালো করে পড়বা। আর পিএইচ সবগুলো লাগবে কিনা একজন জিজ্ঞেস করছে যে হ্যাঁ ভাই পিএইচ সবগুলোই লাগবে। আর হচ্ছে 5 স্টার যেগুলো এগুলো সবাই পড়ার চেষ্টা করবা। সঞ্জিত স্যারের বই এগুলো শুধুমাত্র, কবির স্যার পড়তে পারলে ভালো, না পড়তে পারলে কিছু করার নেই, কারণ পরীক্ষা আসলে সবকিছু মনে থাকবে না। তো সেই হিসেবে কি বললাম, তাহলে তুমি যদি 5 স্টার গুলা কম্পোনেন্ট বুকে যে 5 স্টার দেওয়া আছে সেই 5 স্টার গুলা যদি তুমি পড়তে পারো তাহলেও হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে দেখো এখানে কিছু কথা বলা আছে সিএফসি। তাহলে সিএফসি নিয়ে বলছে সিএফসি 11, সিএফসি 12, সিএফসি 113। এখান থেকে একটা প্রশ্ন আসে যে সিএফসি এর বাণিজ্যিক নাম বা ট্রেড নেম কি? সিএফসি এর বাণিজ্যিক নাম বা ট্রেড নেম হচ্ছে ফ্রিয়ন। তাহলে প্রশ্ন আসতে পারে ফ্রিয়ন 11 সংকেত কোনটা, ফ্রিয়ন 12 সংকেত কোনটা, ফ্রিয়ন 113 সংকেত কোনটা, এটা আসতে পারে। তাহলে এই সংকেতগুলো আমরা মুখস্থ করবো না, সংকেতগুলো বের করার টেকনিকটা কি দেখো। টেকনিকটা হচ্ছে মনে করো তুমি এটা হচ্ছে সিএফসি 11 বা ফ্রিয়ন 11, এটা হচ্ছে সিএফসি 12 বা ফ্রিয়ন 12, এটা হচ্ছে সিএফসি 113 বা ফ্রিয়ন 113, এরকম। তো এই জিনিসটার সাথে প্রত্যেকটা সংখ্যার সাথে তুমি 90 যোগ করবে। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। তোমার প্রথম কাজ কি এদের সাথে 90 যোগ করা। তাহলে 90 যোগ করো। তাহলে যোগফলটা সবাই বের করতে পারবা। 11 সাথে 90 যোগ করলে এটা আসবে 101, 12 সাথে 90 যোগ করলে এটা আসবে 102, আর 113 সাথে 90 যোগ করলে এটা যোগফল আসবে 203। তাহলে এই যে যোগফলটা তুমি বের করলা, এরপরে তোমার দ্বিতীয় কাজ হচ্ছে তুমি এদের উপরে সিএইচএফ বসাই দিবা। কি বসাই দিবা? সিএইচএফ। সিএইচএফ বসাই দিলা। তাহলে তুমি খেয়াল করে দেখো এই যে সিএইচএফ, দেখো তোমার কাজ কিন্তু এই দুইটাই। একটা কি বললাম 90 যোগ করবা, আর এদের উপরে কি বসাবা? সিএইচএফ বসাবা। এখন তোমার কাজ শেষ। এখন তুমি দেখো এখানে কার্বন কয়টা আছে? একটা। তাহলে আমি একটা কার্বনে হাত দিলাম 4টা, হাইড্রোজেন শূন্য মানে হাইড্রোজেনটা বাদ। ফ্লোরিন কয়টা আছে? একটা, তাহলে একটা ফ্লোরিন বসাই দিলাম। সিএফসি কথাটার পূর্ণরূপ সবাই জানো যে ক্লোরো ফ্লোরো কার্বন। সিএফসি মানে যদি ক্লোরো ফ্লোরো কার্বন হয়, অর্থাৎ ক্লোরিন লাগবে, ফ্লোরিন লাগবে, কার্বন লাগবে। আমি তো অলরেডি কার্বন আর ফ্লোরিন পেয়ে গেছি, তাহলে খালি হাত ক্লোরিন দ্বারা পূরণ করে দাও। তাহলে এটাই হচ্ছে তোমার সিএফসি 11 সংকেত। ঠিক আছে, আচ্ছা। পরীক্ষা তো গাঠনিক সংকেত দিবে না, পরীক্ষায় দিবে হচ্ছে তোমার এইভাবে CFCl3 এভাবে দিবে। তুমি সংখ্যাটা মিলাই দেখবে যে কার্বন একটা আছে, ফ্লোরিন একটা আছে, আর ক্লোরিন 3টা আছে কিনা, এভাবে মিলাই দেখবা। পরেরটা তুমি দেখো এখানে কার্বন আছে একটা, একটা কার্বন দিলাম, তার হাত দিলাম 4টা, হাইড্রোজেন নাই তাহলে হাইড্রোজেন বাদ, ফ্লোরিন আছে 2টা, 2টা ফ্লোরিন বসায় দাও দুই দিকে, আর খালি হাত পূরণ করবা ক্লোরিন দ্বারা। তাহলে এটা হচ্ছে তোমার সিএফসি 12 সংকেত। পরীক্ষায় কিভাবে আসবে? পরীক্ষায় আসবে CF2Cl2। তুমি দেখবা যে কার্বন একটা আছে কিনা, ফ্লোরিন 2টা আছে কিনা, ক্লোরিন 2টা আছে কিনা, সংখ্যা মিলাই দেখবা। তারপরে তুমি দেখো যে এখানে কার্বন আছে তোমার হচ্ছে 2টা। তাহলে তুমি যদি এখানে 2টা কার্বন দাও, 2টা কার্বন দেওয়ার পর তারপরে তুমি হচ্ছে এখানে দেখো হাইড্রোজেন শূন্য, ফ্লোরিন আছে 3টা, 3টা ফ্লোরিন দেওয়ার পর তারপরে তুমি খালি হাত পূরণ করবা কি দিয়ে? ক্লোরিন দিয়ে। তাহলে এটাই হচ্ছে তোমার সিএফসি 113 সংকেত। তাহলে সিএফসি 113 সংকেত পরীক্ষা তার এভাবে আসবে না, পরীক্ষা আসবে কি CF2Cl CFCl2 এভাবে। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে কার্বন আছে একটা, ফ্লোরিন আছে 2টা, সরি কার্বন একটা একটা 2টা, ফ্লোরিন আছে 2টা আর একে 3টা, ক্লোরিনও আছে এখানে 2 আর একে 3। তাহলে এইভাবে করে সংখ্যা মিলাই দেখবা যে ঠিক আছে কিনা। তাহলে এইভাবে করে তুমি সিএফসি সংকেতগুলো বের করে নেবে। আচ্ছা, এরপরে দেখো এখানে কিছু কথাবার্তা বলছে। এখানে একটা কথা বলছে যে ওজন স্তরের পুরুত্বকে আমরা ডবসন ইউনিট দ্বারা প্রকাশ করি। তো বলতেছে যে কখনো ওজন স্তরের পুরুত্ব 250, কখনো 450, কখনো 350। তাহলে কোন অঞ্চলে কত সেটা আমরা বের করবো কিভাবে? আমি এখানে এটাকে বুঝাচ্ছি, এটা হচ্ছে সূর্য। তাহলে সূর্য যদিও সাইজে ছোট দেখাচ্ছে, আসলে সেটা ছোট না, এটা বুঝাইতেছে দূর থেকে সূর্য দূর থেকে তাপ দিচ্ছে। তাহলে দূর থেকে যদি তাপ দেয়, তাহলে তুমি দেখো যে দূর থেকে তাপ আসলে এটা যেটা লম্বভাবে যে জায়গায় আপতিত হচ্ছে সেই জায়গায় সূর্যের তাপ বেশি পড়ে। তাহলে লম্বভাবে আপতিত হলে যেহেতু তাপের পরিমাণ বেশি, তাই সেই অঞ্চলে তোমার হচ্ছে ওজন স্তরের পুরুত্বটা কম। এই জায়গায় ওজন স্তরের পুরুত্ব হচ্ছে 250। যে জায়গায় তির্যক ভাবে আপতিত হয়, তির্যক ভাবে আপতিত হলে তাপের পরিমাণ হয় কম, সেই কারণে সেই জায়গায় ওজন স্তরের পুরুত্বটা হয় বেশি, এটা হচ্ছে 450। আর এই দুইটা অঞ্চলের মাঝামাঝি যে অঞ্চলটা সেটাতে হচ্ছে ওজন স্তরের পুরুত্ব 350। তাহলে এই যে ওজন স্তরের পুরুত্ব মাঝামাঝি জায়গা বলতে কোনটা? যেটা নাতিশীতোষ্ণ, মানে শীত না গরমও না। তাহলে এই নাতিশীতোষ্ণ অঞ্চলটা এটা হচ্ছে 350 মাঝামাঝি। তাহলে আমরা কি মনে রাখতে পারি? 250, 350, 450। ঠিক আছে, এই জিনিসটা তোমার পরীক্ষায় এইভাবে ছবি তো মনে থাকবে না, তাই তুমি এটাকে এইভাবে লিখে রাখতে পারো কানামাসি।
তাহলে কানামাসি মানে কি? ক্রান্তীয় নাতিশীতোষ্ণ মেরু। কানামাসি ক্রান্তীয় নাতিশীতোষ্ণ মেরু। 250, 350, 450 এইভাবে মনে রাখবা, ঠিক আছে? তাহলে তুমি এইভাবে করে পড়লা। এখানে একটা কথা বলছে যে 1986 খ্রিস্টাব্দে সুসান সলোমান উনি হচ্ছে ওজোন স্তর ক্ষয়ের জন্য কাকে দায়ী করছে? ক্লোরিন দূষণকে দায়ী করছে। যেহেতু সুসান সলোমান, এটা পরীক্ষা মনে থাকবে না, সুসা মুসা এগুলো মনে থাকে না, তার সাথে মনে রাখতে হবে সালমান খান। তাহলে সালমান খান ওজোন স্তর ক্ষয়ের জন্য কাকে দায়ী করছে? ক্লোরিন দূষণকে দায়ী করছে। তাহলে এটা খেয়াল রাখতে হবে। এরপর তুমি দেখো যে গ্রিন হাউস গ্যাস নিয়ে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে গ্রিন হাউস গ্যাসের কিছু উপাদানের কথা বলা আছে। তো এই গ্রিন হাউস গ্যাসের উপাদানগুলোকে মনে রাখার জন্য আমি এইভাবে লিখছি যে কারো মাথায় সিএফসি ও ওজোন নাই। তাহলে কারোতে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মাথায়তে মিথেন, সিএফসি তে সিএফসি, ওজোনতে O3, নাইতে হচ্ছে নাইট্রাস অক্সাইড। পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসছিল যে নিচে কোনটা গ্রিন হাউস গ্যাসের উপাদান নয়? তার মধ্যে অপশনে নাইট্রাস অক্সাইডও ছিল, নাইট্রিক অক্সাইডও ছিল। যারা শুধু পরীক্ষায় ছন্দ করে দৌড় দাও, তারা অনেক সময় দেখা যায় যে এই দুটো অপশন দেখলে কনফিউজ হয়ে যেতে পারো যে কি রে কোনটা আছে আর কোনটা নাই, এটা কিন্তু তখন মনে থাকে না। তাহলে এটা খেয়াল রাখতে হবে যে নাই বলতে আমরা এখানে আসলে নাইট্রাস অক্সাইডকে বোঝাচ্ছি, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে, এরকম পরীক্ষা আসছিল। এরপর তুমি এদের পরিমাণগুলোকে মনে রাখবা। এটা হচ্ছে পুরান বইতে 18 লেখা আছে, পুরান বইয়ের এই তথ্যটা ভুল আছে, এটা কেটে দাও, এটা 8 হবে, ঠিক আছে? পুরান বইয়ের এই তথ্যটা ভুল আছে, এটা নতুন বইতে কারেকশন করে দেওয়া আছে, এটা 8 হবে। তাহলে আমরা কি মনে রাখলাম যে 50, 19, 16, 8, 5, 50, 19, 16, 8, 5। এখন এখান থেকে 3টা প্রশ্ন আসে, এই 3টা প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট। সেই 3টা প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে গ্রিন হাউস গ্যাসের জন্য প্রধান ক্ষতিকর পদার্থ কোনটি? গ্রিন হাউস গ্যাসের জন্য প্রধান ক্ষতিকর পদার্থ হচ্ছে কার্বন ডাই অক্সাইড। দ্বিতীয় ইম্পর্টেন্ট প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য প্রধান ক্ষতিকর পদার্থ কোনটি? গ্লোবাল ওয়ার্মিং এর জন্য প্রধান ক্ষতিকর পদার্থ হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তৃতীয় ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ওজোন স্তর ধ্বংসে প্রধান ভূমিকা রাখে কোনটি? তাহলে ওজোন স্তর ধ্বংসে প্রধান ভূমিকা রাখে সিএফসি। ওই যে মনে আছে একটু আগে সুসান সলোমান যে বলছিল যে ওজোন স্তর ক্ষয়ে ভূমিকা রাখে ক্লোরিন, তাহলে সিএফসি এর মধ্যে কি থাকে? ক্লোরোফ্লোরোকার্বন, মানে ক্লোরিন থাকে। তাহলে এই ক্লোরিনটাই তো ওজোন স্তর ধ্বংস করে, তাহলে সিএফসি হচ্ছে ওজোন স্তর ধ্বংস করে। আর গতে গ্রিন, গতে গ্লোবাল, এই গ দিয়ে যে দুইটা, তারা হচ্ছে সবাই কি? কার্বন ডাই অক্সাইড, কারণ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি। তাহলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি, তাই হচ্ছে গ্রিন হাউস গ্যাসের জন্য প্রধান ক্ষতিকর বা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য প্রধান ক্ষতিকর পদার্থ। এরপর এখানে তুমি দেখবা যে এখানে লেখা আছে যে দূষক সালফার ডাই অক্সাইড এবং সালফার ট্রাই অক্সাইড গ্যাস। এই দূষক সালফার ডাই অক্সাইড এবং সালফার ট্রাই অক্সাইড গ্যাসের রোমান সংখ্যায় 4-5টা পয়েন্ট আছে। তো এটা হচ্ছে কি, এই পয়েন্টগুলা মানে বলতে চাচ্ছে যে দূষক সালফার ডাই অক্সাইড এর উৎস কোনটা বা নিচের কোনটা দূষক সালফার ডাই অক্সাইড গ্যাসের উৎস নয়। তাহলে তুমি এটাকে এভাবে মনে রাখতে পারো, তপুর মোবাইলে পপির সেলফি। তাহলে তপুর মোবাইলে পপির সেলফি থাকুক আর পপির মোবাইলে তপুর সেলফি থাকুক, এটা যেটাই থাকুক, শুধু এই কথাটা মনে রাখলে হবে তপু আর পপি ওদের মোবাইলে কারো সেলফি আছে। তাহলে তুমি তপুতে তাপ বিদ্যুৎ বোঝাচ্ছে, মোবাইলতে অটোমোবাইল, পপিতে পেপার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, আর সেলফিতে সালফার দিয়ে যে দুইটা কথা বলছে। তাহলে এই 5টা পয়েন্টকে মনে রাখার জন্য এই ছন্দটা কাজে আসবে। এটার আগে আবার দেখবা যে এটার আগে পেজে আবার লেখা আছে, দেখো এখানে আবার কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এরকম 5টা পয়েন্ট পাবা। এই যে এরকম 5টা পয়েন্ট আছে, এই 5টা পয়েন্টকে মনে রাখার জন্য, এই 5টা পয়েন্টকে মনে রাখার জন্য তুমি হচ্ছে এভাবে লিখে রাখতে পারো, কালামানিক রাফির বাসা থেকে মোবাইল নিয়ে গেছে। এখানে থেকেতে কিছু নাই, নিয়েতে কিছু নাই। তাহলে আমরা কি বলতেছি? কালামানিক রাফির বাসা থেকে কি নিয়ে গেছে? মোবাইল নিয়ে গেছে। তাহলে এই কথাটার মানে কি আসলে? এই কথাটার মানে হচ্ছে তুমি এখানে দেখবা কালামানিকতে হচ্ছে কোল মাইন, রাফিতে হচ্ছে রিফাইনারি, বাসাতে হচ্ছে ব্লাস্ট, বাসা থেকে মোবাইল নিয়ে গেছে। তাহলে মোবাইল তো অটোমোবাইল, গ্যাসেতে হচ্ছে গ্যাস ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। তাহলে এরা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের উৎস। এখন কথা হচ্ছে এখানে দেখো একটা কথা বলা ছিল সালফার ডাই অক্সাইডের এই পয়েন্টের মধ্যে, দেখবা সালফার ডাই অক্সাইড এবং সালফার ট্রাই অক্সাইড এই পয়েন্টের লাস্ট লাইনে এখানে বলছে কি, নাকে ও চোখে জ্বালা, শ্বাসনালীতে প্রদাহ, ব্রঙ্কাইটিস ও হাঁপানি রোগ সৃষ্টি হয়। তাহলে এই যে কথাটা যেটা বলছে, এই কথাটাকে তুমি এভাবে মনে রাখতে পারো। মনে করো আমি এখানে 2টা চোখ দিলাম, এখানে আমি একটা নাক দিলাম, এই একটা শ্বাসনালী, এই 2টা ব্রঙ্কাস, এই 2টা ফুসফুস। এখন সালফারযুক্ত বাতাস যখন চোখে যায় তখন তার চোখ জ্বালা করে, যখন নাকে যায় তখন নাক জ্বালা করে, যখন শ্বাসনালীতে যায় তখন শ্বাসনালীতে প্রদাহ দেখা দেয়, যখন ব্রঙ্কাসে যায় তখন ব্রঙ্কাসের যে সংক্রমণ সেটাকে আমরা বলি হচ্ছে ব্রঙ্কাইটিস। তাহলে প্রশ্ন হচ্ছে যে তুমি খেয়াল করে দেখো যে এখানে কিন্তু কোন কিছু সংক্রমণ হলে তার শেষে আমরা আইটিস লাগাই দিই, যেমন মেনিনজাস সংক্রমিত হলে মেনিনজাইটিস, সাইনাস সংক্রমিত হলে সাইনোসাইটিস, কোনো কিছু সংক্রমণ হলে তার শেষে আমরা আইটিস লাগাই দিব। তাহলে ব্রঙ্কাসের সংক্রমণ হলে কি, সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস। এরপর বাতাসটা যখন ফুসফুসে যাবে তখন তার হাঁপানি হবে। তাহলে এই যে তোমার নাক থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত যে তন্ত্রটা, এই তন্ত্রের নাম কি? তাহলে এটা হচ্ছে শ্বসন তন্ত্র। তাহলে শ্বসন তন্ত্রে ক্ষতি করে কোন অক্সাইড? এরকম পরীক্ষা আসে কার্বন ডাই অক্সাইড দেওয়া থাকে, সালফার ডাই অক্সাইড দেওয়া থাকে, তখন স্টুডেন্ট অনেকে কার্বন ডাই অক্সাইড দাগায় দিয়ে আসে না, সালফার ডাই অক্সাইড শ্বসন তন্ত্রে ক্ষতি করে। কার্বন ডাই অক্সাইড আমরা শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ এবং ত্যাগ দুইটাই করি। কার্বন ডাই অক্সাইড যে আমরা গ্রহণ এবং ত্যাগ দুইটাই করি, তাতে কি আমাদের ফুসফুসে কোনো ক্ষতি হয়? আমাদের ফুসফুসে কিন্তু কোনো ক্ষতি হয় না, ঠিক আছে? যাই হোক, তো এভাবে করে আমাদের খেয়াল রাখতে হবে যে শ্বসন তন্ত্রে ক্ষতি করে কোনটা? সালফার ডাই অক্সাইড। আচ্ছা, এরপরে তুমি যদি আসো এখানে তুমি দেখবা কিছু প্রাইমারি বায়ু দূষক এবং তোমার হচ্ছে কিছু সেকেন্ডারি বায়ু দূষকের কথা বলছে। তো প্রাইমারি বায়ু দূষক, সেকেন্ডারি বায়ু দূষক আমি এখানে একটা বক্সের মতো করে দিচ্ছি, কম্পেনিয়ন বুকে আছে। তো সেকেন্ডারি গুলো মনে রাখবা চেহারা দেখতে একটু বড় বড়, যেমন সালফার ডাই অক্সাইড থেকে সালফার ট্রাই অক্সাইডের চেহারাটা দেখতে বড়, নাইট্রিক অক্সাইডের থেকে এদের চেহারাটা দেখো একটু দেখতে বড়। আচ্ছা, পিএন কথাটা মানে হচ্ছে পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট। পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট, নাইট্রেট মানে তো বুঝতে পারতেছো, নাইট্রেট মানে কি? NO3 থাকবে। তাহলে পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট, তাহলে এদের চেহারাটা দেখতে নাইট্রিক অক্সাইডের থেকে বড়। তারপর H2S এর থেকেও চেহারাটা দেখতে একটু বড়, তাহলে চেহারাটা দেখতে যাকে বড় সে হচ্ছে সেকেন্ডারি। তবে এখানে অনেক স্টুডেন্টরা ভুল করে, এখানে দেখো কার্বন মনোক্সাইডের থেকে কিন্তু কার্বন ডাই অক্সাইডের চেহারাটা দেখতে বড়, কিন্তু তারপরেও কিন্তু কার্বন ডাই অক্সাইডটা প্রাইমারি। তাহলে এই ভুলটা করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে।
আচ্ছা, এরপরে তুমি যদি আসো, এরপরে দেখবা এরকম একটা ছবি আছে, এই ছবিওয়ালা জায়গাটার মধ্যে এই পেজটার মধ্যে হেবার পদ্ধতি অসল পদ্ধতি এগুলো তো ভালো করে পড়বাই। এখানে দেখো, এখানে একটা কথা বলছে যে বায়োলজিক্যাল ফিক্সেশনের মধ্যে বলছে সবুজ অ্যালগি, মটর, শিম, ছোলা প্রভৃতি লিগুমিনাস জাতীয় উদ্ভিদের শিকড়ে গঠিত বসবাসকারী সিম্বায়োটিক জীবাণু বায়ুর নাইট্রোজেন শোষণ করে। তাহলে কি শোষণ করে? প্রথম কথা হচ্ছে নাইট্রোজেন শোষণ করে। আচ্ছা, উদ্ভিদ তো বায়ু থেকে কি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, তাই না? তাহলে খেয়াল রাখো, উদ্ভিদ কিন্তু বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, আর যদি কোনটা শোষণ করে এরকম যদি বলে, তাহলে শোষণ করে বললে তাহলে সেক্ষেত্রে কিন্তু নাইট্রোজেন শোষণ করে। ঠিক আছে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড সেগুলো হচ্ছে শ্বসনের ক্ষেত্রে বা তোমার হচ্ছে ওরা এটা নিজের ইয়ার জন্য, রেসপিরেশনের জন্য হচ্ছে কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেন গ্রহণ করতেছে বা ত্যাগ করতেছে। কিন্তু তোমার শোষণ করে কোনটা বললে আমরা নাইট্রোজেনটাকে প্রায়োরিটি দিব, কারণ এরা লিগুমিনাস জাতীয় উদ্ভিদ। কারণ এখানে এই যে লিগুমিনাস কথা বলছে, অপশনে কি কি দিবে আমি বলি। অপশনে দিবে যে নিচের কোনটা নাইট্রোজেন শোষণকারী নয়, মালভেসি, পোয়েসি না লিগুমিনোসি, এভাবে দিবে। তো এটা অ্যান্সার হবে কি লিগুমিনাসটা, এটা হচ্ছে বায়ো নাইট্রোজেন শোষণ করে। আবার অনেক সময় বলতে পারে যে বায়ো নাইট্রোজেন শোষণ করে না কোনটি, মটর, শিম, ছোলা, শৈবাল, এভাবে দিতে পারে অপশনে। মটর, শিম, ছোলা, শৈবাল এরকম বিভিন্ন ধরনের অপশন দিতে পারে। তাহলে শৈবাল মানে যে অনেক সময় সবুজ এলগে না দিয়ে শৈবালও দিতে পারে, এটা খেয়াল রাখতে হবে। তারপরে লাইনে আবার দেখবে এখানে লেখা আছে ভাইরাস না ব্যাকটেরিয়া কোনটা থেকে নিঃসৃত হয়। তাহলে এখানে প্রশ্ন দিবে যে মলিবডেনাম নিঃসৃত হয় নিচে কোনটা থেকে, ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল না ছত্রাক, এভাবে আসতে পারে। আবার আসতে পারে যে ব্যাকটেরিয়া থেকে নিঃসৃত হয় নিচে কোনটা, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ না মলিবডেনাম। অপশনে যখন এইভাবে দেওয়া থাকে তখন সব স্টুডেন্টরা দেখে কনফিউজ হয়ে যায়, কারণ সবগুলোতে এম দিয়ে। তাহলে খেয়াল রাখতে হবে এটা মলিবডেনাম। এরপরে তুমি যদি সামনের দিকে আগাও, তাহলে দেখবা সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ নিয়ে একটা কথা বলা আছে। এখানে তুমি হচ্ছে বয়েল তাপমাত্রাটা শুধুমাত্র প্রথম দুইটার জন্য বয়েল তাপমাত্রা করতে পারো, বাকিগুলো বয়েল তাপমাত্রা পড়ার দরকার নেই, ওগুলা লেস ইম্পর্টেন্ট, ওগুলা মনে রাখার সম্ভাবনা, এগুলো বাদ দিতে পারো। আর হচ্ছে তোমার সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপের মধ্যে যে কয়টা দাগাই দিচ্ছি শুধু দাগানো অংশগুলো পড়ো, দাগানো অংশগুলো বেশি ইম্পর্টেন্ট, আশা করা যায় ইনশাআল্লাহ এখান থেকে কমন পড়বে। এলপিজি গ্যাসের মধ্যে এখানে একটা লাইন পাবা যে এলপিজি গ্যাসে লিকুইড থাকে কত পার্সেন্ট, গ্যাস থাকে কত পার্সেন্ট। তাহলে এটাকে তুমি এভাবে মনে রাখো, এলপিজি গ্যাসে লিকুইড আর গ্যাস হচ্ছে 85 অবলিক হচ্ছে তোমার 15, তাহলে 85/15। তাহলে লিকুইড এবং গ্যাস কত, 85/15। করো না তুমি রোদে চুল শুকাও, বাট আমাদেরকে ভিডিওটা অফ রেখে তারপর রোদে চুল শুকাও, কারণ অনেক স্টুডেন্টরা দেখে বিব্রত হতে পারে, কারণ ওদের পড়াশোনায় আবার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়, ওরা আবার মনোযোগ ধরে রাখতে পারে না। যাই হোক, তার তুমি এখানে হচ্ছে দেখো যে এই যে এলপিজি গ্যাসের লিকুইড আর গ্যাসের পরিমাণটা তুমি দেখলা, এখানে হচ্ছে দেখো এক পেজ আগে দেখবা এখানে লেখা আছে যে এলপি গ্যাস, এলপি গ্যাসের মধ্যে তোমার হচ্ছে বিউটেন কত পার্সেন্ট থাকে আর হচ্ছে তোমার প্রোপেন কত পার্সেন্ট থাকে। তাহলে এটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি বিপি, বিপি হচ্ছে 75/25। ব্লাড প্রেশার আমরা যেভাবে মনে রাখি না 120/80, তাহলে তুমি সেভাবে মনে রাখবা বিপি হচ্ছে 75/25। তাহলে এই যে দুইটা জিনিস, একটা হচ্ছে এলজি আর একটা হচ্ছে বিপি, এই দুইটা পার্সেন্টেজ কিন্তু খেয়াল রেখো, পরীক্ষা আসতে পারে। এটা একবার পরীক্ষা আসছিল, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল এর আগে, ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, তারপরে তোমার দেখো এখানে একটা বক্স আছে, এই বক্সটা যে পড়বে সে হচ্ছে বলদ, বলদ, ঠিক আছে। এই বক্সগুলো যে পড়বে সে বলদ, এগুলো পরীক্ষায় আসবে না আর আসলে মনেও থাকবে না, এগুলো পড়ার দরকার নেই। এরপরে তুমি দেখো যে এই টপিকের মধ্যে এখানে এখানে বেশ 3-4টা পয়েন্ট আছে, এই 3-4টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। এই পয়েন্টগুলো আমি বুঝাই দিব, আমি শুধু আগে বলে দিই, তুমি একটু দেখো আগে। এখানেও আবার এরকম তুমি এক পেজ সামনে গেলে পাবা এরকম 3-4টা বা 5টা পয়েন্ট আছে, এই 5টা পয়েন্ট ইম্পর্টেন্ট। তারপরে তুমি দেখবা যে এখানেও আবার একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট আছে, শুধু এই প্রথম কথাটা ইম্পর্টেন্ট, এই যে হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, শুধু এই কথাটা ইম্পর্টেন্ট। তারপরে তুমি দেখবা যে এখানে একটা পার্থক্যের বক্স আছে, আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, এর মধ্যে শুধুমাত্র 6 নাম্বার কথাটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাকিগুলো পড়বা, বাট 6 নাম্বার পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই যে কয়েকটা পেজ আমি খালি পাতা উল্টাইলাম যে এই কয়েকটা পেজের মধ্যে কি আছে, আসলে এই কয়েকটা পেজের মধ্যে যা কিছু আছে আমি এটা বুঝাই বলতেছি। তুমি প্রথমে দেখো যে পিভি ইকুয়াল টু কি, এনআরটি, এই যে এটা কার সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে এটা যদি এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে পিভি ইকুয়াল টু কি হবে, আরটি। তাহলে পিভি ইকুয়াল টু যদি আরটি হয়, আরটিটা যদি তোমার নিচে নিয়ে আসো তাহলে পিভি বাই আরটি ইকুয়াল টু হয়ে যাবে কি 1। তাহলে পিভি বাই আরটি ইকুয়াল টু 1, এই যে পিভি এবং আরটি এর অনুপাত, এটাকে আমরা বলেছি জেড, এটাকে আমরা বলি সংকোচনশীল গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক। তাহলে জেডটা হচ্ছে কি সংকোচনশীল গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক। এখন তাহলে এই যে জেড ইকুয়াল টু 1, এটা কখন, এটা হচ্ছে এক মোল আদর্শ গ্যাসের জন্য। কিন্তু বাস্তব গ্যাস কি এই সমীকরণ মেনে চলে? বাস্তব গ্যাস তো এই সমীকরণ মেনে চলে না, বাস্তব গ্যাস তো ভ্যান ডার ওয়ালস সমীকরণ মেনে চলে। তাহলে আমরা বলতে পারি বাস্তব গ্যাস এই সমীকরণ মেনে চলে না, অর্থাৎ জেড নট ইকুয়াল টু 1। আচ্ছা, বাস্তব গ্যাস যদি জেড নট ইকুয়াল টু 1 হয় তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে জেড এর মান কত হবে, হয় একের থেকে বেশি হবে অথবা সে একের থেকে ছোট হবে। তাহলে কখন একের থেকে বড় আর কখন একের থেকে ছোট, এটা তুমি কিভাবে বের করবা? এটা বের করার জন্য তোমাকে সাহায্য নিতে হবে সেই পুরোনো দিনের একটা গ্রাফের ছবি। তুমি খেয়াল করে দেখো তো, মনে পড়ে কিনা এরকম দুইটা রেখা সরাসরি উপরে চলে গেছিল, বাদ বাকি সব রেখা নিচে এসে তারপর উপরের দিকে গেছিল, মনে পড়ে? এটা কি রেখা? এটা হচ্ছে এমাগা বক্ররেখা। তাহলে আমরা সেই এমাগা বক্ররেখার হেল্প নিব। এমাগা বক্ররেখার হেল্প নাও, মনে করো এটা 0, 1, 2 ইত্যাদি যদি আমরা মার্ক করি, এগুলো আসলে জেড এর মান, ঠিক আছে। এটা জেড এর মান। তো আমরা বলতেছি এই যে জেড ইকুয়াল টু 1, এটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য, এক মোল আদর্শ গ্যাসের জন্য। এখন তুমি খেয়াল করে দেখো প্রথম দুইটা রেখা সরাসরি উপরে চলে গেছিল, বাদ বাকি সব রেখা নিচে নামছিল, ঠিক আছে। নিচে নামার পরে যে উপরে উঠছে এটা আমার দরকার নেই, শুধু এটা খেয়াল রাখো যে প্রথমে দুইটা রেখা সরাসরি উপরে উঠছে আর বাদ বাকি সব রেখা নিচে নামছিল। কোন দুইটা রেখা উপরে উঠছে? হাইড্রোজেন আর হিলিয়াম। আর বাদ বাকি সব রেখা, সেটা নাইট্রোজেন হোক, অক্সিজেন হোক, কার্বন ডাই অক্সাইড হোক ইত্যাদি, যেটা মন চায় সেটা হোক, তারা সবাই নিচে নামবে, ঠিক আছে। কেন? কারণ হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম এরা হচ্ছে ভর কম, হাইড্রোজেন 2 গ্রাম, হিলিয়াম হচ্ছে 4 গ্রাম, ওরা হচ্ছে হালকা গ্যাস। আর নাইট্রোজেন হচ্ছে 28 গ্রাম, 32 গ্রাম, 44 গ্রাম, এরা হচ্ছে ভারী গ্যাস। তাহলে হালকা গ্যাসগুলা তুমি খেয়াল করে দেখো, হালকা গ্যাসগুলা মনে রাখবে হতে হালকা, হতে হাইড্রোজেন হিলিয়াম, হতে হালকা, হতে হাইড্রোজেন হিলিয়াম।
তাহলে এই দুটো হচ্ছে একের থেকে উপরের দিকে চলে যাচ্ছে, আর বাদ বাকি সব ভারী গ্যাস একের থেকে নিচের দিকে পড়ে যাচ্ছে। তাহলে আমরা কি মনে রাখবো, হালকা গুলা উইরা উইরা যায় তাই একের থেকে বড়, ভারী গুলা পইরা যায় তাই একের থেকে ছোট। ঠিক আছে, তাহলে হালকা বলতে কারা, হাইড্রোজেন এবং হিলিয়াম, আর বাদ বাকি অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ইত্যাদি যেটাই বলুক তারা সবাই হচ্ছে একের থেকে ছোট। তাহলে এই কথাগুলোর ক্ষেত্রে আমরা শুধু প্রথমটা মনে রাখলে হবে যে একের থেকে বড় কোনটা, হালকা গুলা, হাইড্রোজেন হিলিয়াম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা হ্যান্ড রেজ করছো, কোশ্চেন করার সুযোগ দিচ্ছি। বলো আরাফাত, কি প্রশ্ন করতে চাও? হ্যালো ভাইয়া, ওই 73 পেজে আপনার যখন z ইকুয়াল টু গ্রেটার দেন 1 তখন ওখানে হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেনে দেওয়া আছে, তো নাইট্রোজেনটা কি ধরা হবে নাকি? এটা ভুল করে লেখছে আর কি এটা। আচ্ছা, তাহলে এটা কেটে দেবো? কেটে দেওয়ার দরকার নাই, এটা যেহেতু ভুল করে লেখা আছে ভুলটা থাকুক আপাতত। অপশন দেখলে তুমি দাগাইতে পারবে। অপশন দেখলে কিভাবে দাগাবো আমি তোমাকে একটা জাস্ট একটা স্যাম্পল দিচ্ছি, তুমি একটু খেয়াল করো। মনে করো তুমি একটা পেজের মধ্যে দেখলা এরকম দেওয়া আছে, তাই না, যে হাইড্রোজেন হিলিয়াম এবং নাইট্রোজেন। আচ্ছা আমি তোমাকে একটু মিউট করে দিচ্ছি। দেখো যে তুমি হাইড্রোজেন হিলিয়াম এবং নাইট্রোজেন এক পেজে আছে, আর অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এরকম লেখা আছে একটা জায়গায়। এটা ভুল করে লেখছে আর কি, নাইট্রোজেনটা ভুল করে লেখছে। এখন দেখো মনে করো আমি তোমাকে অপশন দিচ্ছি, আমি তোমাকে অপশন দিলাম হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। এই চারটা অপশন যদি দেওয়া হয় এ বি সি ডি, এই চারটা অপশন দিলাম মনে করো। এখন তুমি আমাকে বলো তো এটার মধ্যে ব্যতিক্রম কোনটা বা অ্যান্সার কি হতে পারে এখানে, দেখি তো পারো কিনা তোমরা অ্যান্সার করতে পারবা যে এই চারটার মধ্যে ব্যতিক্রম কি হতে পারে? হ্যাঁ অনেকে অ্যান্সার করে ফেলছো, বুঝে ফেলছো যে এখানে ব্যতিক্রম হচ্ছে ভাইয়া এখানে কার্বন ডাই অক্সাইড। ভালো কথা, এটা কার্বন ডাই অক্সাইড। আচ্ছা মনে করো আমি তোমাকে সেই চারটা অপশনই দিলাম, তবে আমি একটু চারটা অপশন এইভাবে দিচ্ছি। মনে করো হাইড্রোজেন দিলাম, মিথেন দিলাম, নাইট্রোজেন দিলাম, কার্বন ডাই অক্সাইড দিলাম, এইভাবে দিলাম। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় ভাইয়া বলো তো এখানে ব্যতিক্রম কোনটা, এখানে ব্যতিক্রম কোনটা হবে বা অ্যান্সার কি হতে পারে? হ্যাঁ অনেকে কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছো, থ্যাংক ইউ। তো ওরা বুঝে ফেলছে, এখানে অ্যান্সার হচ্ছে তোমার হাইড্রোজেন। দেখো আমি কিন্তু কোনো প্রশ্ন করি নাই, আমি কি তোমাকে কোনো প্রশ্ন দিছি? প্রশ্ন দেই নাই, কিন্তু তারপর আমি তোমার কাছ থেকে অ্যান্সারটা বের করে নিলাম ঠিকই, প্রশ্ন ছাড়াই তুমি অ্যান্সারটা বের করে ফেলছো। কারণ কি, কারণ তুমি দেখতেছো যে এখানে যেহেতু তিনটা জিনিস একসাথে আছে, তার মানে ব্যতিক্রম হচ্ছে কার্বন ডাই অক্সাইডটা, এটা দেখে তুমি প্রথমটা অ্যান্সার করে ফেলছো। পরের প্রশ্নের মধ্যে তুমি দেখতেছো যে যেহেতু এই জিনিসগুলা একসাথে হইতে পারে, তার মানে এখানে ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেন, তাহলে সেই হিসেবে তুমি অ্যান্সার দাগাচ্ছ হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এইভাবে করে তুমি হচ্ছে দাগায় নিতে পারবা। আমি কোশ্চেন ছাড়াই অ্যান্সার বের করে ফেলতে পারি, সুতরাং বইয়ে ভুল থাকলেও আমাদের কাটাকাটি করার দরকার নেই, বইয়ে ভুল থাকলেও আমরা অ্যান্সার করতে পারবো। ওকে আচ্ছা, এরপরে আমরা আসি, কারো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবো, আমি সুযোগ দিব কোশ্চেন করার। আচ্ছা এখানে আণবিক ব্যাস নিয়ে এই যে একটা ছবি দেখতে পাচ্ছ, আণবিক ব্যাস সংঘর্ষ ব্যাস, এখানে যে কথাগুলো বলছে আণবিক ব্যাস সংঘর্ষ ব্যাস কিছুই না, জাস্ট তুমি একটু এইভাবে চিন্তা করো। মনে করো এই একটা অণু এবং এই আরেকটা অণু, এই দুইটা অণু কল্পনা করো যে ওদের সাইজ সমান, তাহলে দুইটা অণু যদি সাইজ সমান হয় তাহলে এটা যদি তুমি ব্যাসার্ধ মাপো আর এটা যদি তুমি ব্যাসার্ধ মাপো, তাহলে দুইটা ব্যাসার্ধ মাপলে কি পাবে, একটা ব্যাস পাবা না? তাহলে এই যে তুমি ব্যাসটা পাইলা, এই ব্যাসটাকে আমরা বলতেছি হচ্ছে আণবিক ব্যাস। তাহলে এই ব্যাসটাকে আমরা কি বললাম, আণবিক ব্যাস। তাহলে দুইটা অণুর যে ব্যাস সেটা হচ্ছে 2 অ্যাংস্ট্রম, আণবিক ব্যাস কত, 2 অ্যাংস্ট্রম। এখন মনে করো যদি এই দুইটা অণুর ক্ষেত্রে তুমি যদি আকর্ষণ বিকর্ষণ বিবেচনা করো, তাহলে আকর্ষণ বিকর্ষণ বিবেচনা করা বলতে কি, মনে করো এটা যদি একটা আধান হয় তাহলে আধানের ক্ষেত্রে কি থাকবে, একটা তড়িৎ ক্ষেত্র থাকবে না? তাহলে আধানের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র থাকলো, বা যদি চুম্বক হয় তাহলে চুম্বকের ক্ষেত্রে কি, চুম্বক ক্ষেত্র থাকবে। তাহলে প্রত্যেকটা অণু পরমাণুর ক্ষেত্রে এরকম আকর্ষণ বিকর্ষণের জন্য একটা প্রভাব বলয় ক্ষেত্র থাকে, ওই রেঞ্জের ভিতরে আসলে সে আকর্ষণ বিকর্ষণ কাজ করে। তাহলে তুমি যখন এর ব্যাসার্ধটা মাপবা তখন সীমানা পর্যন্ত নিয়ে তারপরে তোমাকে ব্যাসার্ধটা মাপতে হবে। তাহলে এটাই হচ্ছে তার সংঘর্ষ, কারণ এই সীমানার মধ্যে আসলে তার সংঘর্ষ শুরু হয়ে যায়। তাহলে এই যে তুমি এখন যে দুইটা ব্যাসার্ধ যোগ করলে যেটা পাবা, এটা হচ্ছে একটা ব্যাস, যে ব্যাসটাকে আমরা বলতেছি এটা হচ্ছে সংঘর্ষ ব্যাস। তাহলে এই যে সংঘর্ষ ব্যাস, এটা সাইজটা হচ্ছে দেখতে বড়, কার থেকে বড়, এই আণবিক ব্যাসের থেকে বড়, এবং এটার পরিমাণ কত, এটা হচ্ছে 4 অ্যাংস্ট্রম। তাহলে পরীক্ষা যদি এটা আসে যে কোনটা বড়, আণবিক ব্যাস না সংঘর্ষ ব্যাস, অবশ্যই সংঘর্ষ ব্যাসটা বড়। তোমার বইতে কিন্তু ছবিটা এইভাবে আঁকা আছে, দেখো এই যে মাঝখানে গ্যাপ আছে না, এই গ্যাপ বলতে আমি আসলে এখানে যে এই আকর্ষণ বিকর্ষণের যে রেঞ্জটা, যেটা এই রেঞ্জটা তোমার বইতে এখানে কিন্তু দেয় নাই, তাই না? তাহলে এই যে এখানে যদি তুমি ইমাজিন করো এরকম একটা আকর্ষণ বিকর্ষণের একটা রেঞ্জ কল্পনা করো, তাহলে কিন্তু এটা হয়ে গেল। তাহলে এই রেঞ্জটা খালি চোখে তো আমি দেখতে পারি না, সেজন্য এটা দেয় নাই। তাহলে সংঘর্ষ ব্যাস হচ্ছে কি বড় আণবিক ব্যাসের থেকে। যাই হোক, এটা পরীক্ষা মনে থাকবে না, তো তোমরা এটাকে এভাবে মনে রাখবা, সাবাস ইজ গ্রেটার দেন আবাস। ঠিক আছে, এই সাবাস ইজ গ্রেটার দেন আবাস মানে সাবাসটা হচ্ছে সংঘর্ষ ব্যাস, এটা হচ্ছে বড়, কার থেকে, আণবিক ব্যাসের থেকে বড়। কোথায় আছে, এই যে দেখো এখানে কথা বলা আছে, আণবিক ব্যাসের থেকে সংঘর্ষ ব্যাস একটু বড় হয়, এবং এদের পরিমাণগুলো কিন্তু দেওয়া আছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা এরপরে তুমি যদি সামনের দিকে আগো, তাহলে সামনের দিকে আগলে দেখবে যে গ্রাহামের গ্যাস বের সূত্রে আধুনিক প্রয়োগ আছে। এই প্রয়োগগুলোর মধ্যে এখানে দেখো একটা নাম্বার পয়েন্ট বলছে আণবিক ভর নির্ণয় করা যায়। তারপর বলছে যে মিশ্রণের উপাদান সমূহকে তোমার গাড়িকরণ বা পৃথকীকরণ করা যায়। তারপর হচ্ছে এটাকে অ্যাটোমোলাইসিস বলা হয়। তারপরে কয়লার খনি থেকে মিথেন গ্যাসের উপস্থিতি নির্ণয় করা যায়। আরেকটা বলছে কি আইসোটোপে পৃথক করা যায়। স্টুডেন্টরা ভুল করে কি সেটা বলি, স্টুডেন্টরা ভুল করে দেখো, এরা হচ্ছে কি সবগুলো আধুনিক প্রয়োগ, এই যে আমি যে কথাগুলো দাগাই দিচ্ছি তোমাকে, এই সবগুলো জিনিস হচ্ছে কি আধুনিক প্রয়োগ। এর মধ্যে একটা প্রশ্ন বলছে যে সবচাইতে উল্লেখযোগ্য আধুনিক প্রয়োগ কোনটা, এই প্রশ্নটা যখন করে, যে এরা তো সবাই আধুনিক প্রয়োগ বুঝলাম, কিন্তু এদের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য কোনটা, এই প্রশ্নটা যখন করে তখন স্টুডেন্টরা এটা প্যাচ লাগায় দেয়। তাহলে এটা কিন্তু খেয়াল করবে, সবচাইতে উল্লেখযোগ্য কথাটা বললে তাহলে আইসোটোপের পৃথকীকরণ,
আর এখানে একটা কথা বলছে যে নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে জ্বালানি রূপে ইউরেনিয়াম কত ব্যবহৃত হয়, এটা পরীক্ষা আসছিল, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। অপশনে দেওয়া থাকে 232, 235, 238 অথবা ইউরেনিয়াম 92 এরকম দেওয়া থাকে, এটা অনেকে ভুল করে, তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। এরপর ব্যাপন আর অনুব্যাপন নিয়ে এগুলো আসলে সবাই পারবা, শুধু এটা মনে রাখো ব্যাপন, ব্যাপন মানে বেশি থেকে কম। কি বললাম? ব্যাপন মানে বেশি থেকে কম, মানে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে। তারপরে দেখবে এখানে একটা কথা বলছে স্বতঃস্ফূর্ত, তারপর বলছে কি দেখো স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত, তারপরে দেখো সমবায়ু চাপে, তারপর হচ্ছে সমবায়ু চাপ মানে কি একই বায়ু চাপ, তারপরে দেখো এখানে বলছে কি সমভাবে, তাহলে এই যে স দিয়ে সবকিছু স দিয়ে, ঠিক আছে, সমভাবে, সমচাপে, স্বতঃস্ফূর্ত, এই সবগুলো কথা। আরেকটা হচ্ছে মন্থর প্রক্রিয়া, তাহলে ব্যাপন হচ্ছে মন্থর প্রক্রিয়া, কিন্তু অনুব্যাপন হচ্ছে কি দ্রুত প্রক্রিয়া। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখো। আরেকটা জিনিস একটু দেখো যে গ্রাহামের ব্যাপন সূত্র কি, আর সমানুপাতিক 1/√m, এই সূত্রটা আমার কাজে লাগবে, এটা একটু খেয়াল রাখো, আমি এটা নিয়ে একটু কথা বলবো। তাহলে গ্রাহামের ব্যাপন সূত্র আর সমানুপাতিক 1/√m। আচ্ছা, এখন তুমি দেখো এখানে আর এর মান নিয়ে কিছু কথাবার্তা বলা আছে, তো আর এর মানগুলো এগুলো সবাই মুখস্থ করতে হবে, এটা পারবা। শুধু খেয়াল রাখো যেটা এখানে দেখো পার মোল পার কেলভিন, এখানে কি বলছে পার মোল পার কেলভিন, এখানে কি বলছে পার মোল পার কেলভিন, এটাও পার মোল পার কেলভিন, এটাও পার মোল পার কেলভিন। তাহলে সবগুলোর মধ্যে পার মোল পার কেলভিন আছে। যখন বলবে লিটার অ্যাটমসফিয়ার এককে তখন সামনে লিটার অ্যাটমসফিয়ার বসাই দিবা, যখন বলবে এসআই এককে তখন সামনে জুল বসাই দিবা, যখন বলবে সিজিএস এককে তখন সামনে আর্ক বসাই দিবা, যখন বলবে ক্যালোরি এককে তখন সামনে ক্যালোরি বসাবা, যখন বলবে ইঞ্জিনিয়ারিং এককে তখন সামনে ফুট পাউন্ড বসাবা। তাহলে এই যে কথাগুলো তুমি বসাইতে পারলা, ভালো কথা। এখন তুমি দেখো বোলজম্যান ধ্রুবকের দিকে তাকাও, বোলজম্যান ধ্রুবকে বলতেছে এটা পার মলিকুল পার কেলভিন, পার মলিকুল পার কেলভিন। খেয়াল করে দেখো আগে ছিল কিন্তু পার মোল পার কেলভিন, এখন বলতেছে পার মলিকুল পার কেলভিন। তাহলে দুইটা কি এক জিনিস হলো নাকি? না, দুইটা কখনো এক জিনিস না। যেমন মনে করো আমি যদি বলি একটা ক্লাসরুমে মনে করো 200 জন স্টুডেন্ট আছে, তাহলে এই যে একটা ক্লাসরুমে 200 জন স্টুডেন্ট আছে, তাহলে স্টুডেন্ট এক জিনিস আর ক্লাসরুম এক জিনিস। তাহলে আমি যদি এভাবে বলি এক মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক মলিকুল আছে, তাহলে বুঝলা এক মোলের মধ্যে যদি অ্যাভোগাড্রো সংখ্যক মলিকুল থাকে তাহলে মোল আর মলিকুল কি এক জিনিস হলো নাকি? তাহলে এক মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক বা 6.0 × 10⁻23 সংখ্যক মলিকুল আছে, তাহলে মলিকুল এক জিনিস আর মোল কিন্তু আরেক জিনিস। তাহলে বোলজম্যান ধ্রুবকের ক্ষেত্রে আমরা অনেকে এই ভুলটা করি, এটা খেয়াল করেন অনেক স্টুডেন্টরা, তাই ভুলগুলো ধরাই দিলাম, এই জিনিসগুলো একটু খেয়াল করুন। আচ্ছা, এখানে অ্যাভোগাড্রো প্রকল্প সংক্রান্ত যে ম্যাথগুলো আছে শুধুমাত্র সেই ম্যাথগুলো আমরা দেখবো, আর বাদ বাকি ম্যাথগুলো নিয়ে তো ওরিড হওয়ার কিছু নাই। অনুশীলনীতে যদি দুই একটা ম্যাথ থাকে সেই অনুশীলনে দুই একটা ম্যাথ টুকটাক দেখলেই হবে। আর আমাদের বইয়ের মাঝখানে যত ম্যাথ আছে এই ম্যাথগুলো আমাদের দরকার নেই, কারণ এখান থেকে খুব বেশি ম্যাথ আসে না। যে ম্যাথগুলো আসে সেগুলো আমি কম্পেনিয়ন বুকটা একটু খুলো, কম্পেনিয়ন বুকটা খুললে তার ক্লাস নোটের মধ্যে দেখবো যে আমি ম্যাথ সলভ করে দিছি, ওই ম্যাথগুলো একটু চোখ বুলাইতে পারো, তবে তাও অত কিছু দরকার নেই, শুধু অ্যাভোগাড্রো প্রকল্পের ম্যাথগুলো একটু দেখে রাখো। আর হচ্ছে P1 V1/T1 = P2 V2/T2, এই টাইপের ম্যাথগুলো একটু দেখো, ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাকে অ্যাভোগাড্রো প্রকল্পের ম্যাথের শর্টকাট বলি। মনে করো তোমাকে এরকম একটা প্রশ্ন দিতে পারে যে কয়টি অণু আছে, অথবা প্রশ্ন করতে পারে যে কয়টি পরমাণু আছে। তাহলে এই যে কয়টি অণু আছে আর কয়টি পরমাণু আছে, এই ধরনের প্রশ্ন যদি আসে, শর্টকাটটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা ইনটু মোল সংখ্যা। তাহলে কি বললাম? শর্টকাটটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা ইনটু মোল সংখ্যা। যদি পরমাণু জিজ্ঞেস করে তাহলে লাস্টে শুধু পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করতে হয়। এখন কথা হচ্ছে যে এই মোল সংখ্যা বা এন মানে কি? এন মানে হচ্ছে ভর বাই আণবিক ভর। তাহলে ভর বাই আণবিক ভর, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ভর বাই আণবিক ভর। আচ্ছা, তাহলে ভর বাই আণবিক ভর। এখন তাহলে তুমি এই শর্টকাট টেকনিকটা দিয়ে যদি তুমি অ্যাপ্লাই করো, মনে করো তোমাকে এরকম যদি প্রশ্ন করা হয় যে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কয়টি অণু আছে, এরকম যদি প্রশ্ন করা হয়, তাহলে দেখো 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কয়টি অণু আছে, এটা যদি আমরা বলি, আমাদের টেকনিক কি? কয়টি অণুর জন্য অ্যাভোগাড্রো সংখ্যা ইনটু মোল সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা ইনটু মোল সংখ্যা, মোল সংখ্যা মানে কি? ভর বাই আণবিক ভর। কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত? 44। কাটাকাটি করলে आंसर কি আসবে? হাফ অফ Na। এটা হচ্ছে আমার आंसर, শেষ। এভাবেই দিবে অপশনে, হাফ অফ Na, 2Na, 3/2Na, এভাবে দিবে। এখন কথা হচ্ছে যদি মনে করো তোমাকে অণু না আছে, যদি বলতো যে কয়টি পরমাণু আছে, তুমি খেয়াল করছো আমাদের এই টেকনিকের প্রথম অংশটার দিকে তাকাও, আমাদের এই টেকনিকের প্রথম অংশটা কিন্তু সবার জন্য সেম, শুধু পরমাণু চাইলে লাস্টে পরমাণু সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে পরমাণু সংখ্যা দিয়ে গুণ করো, এখানে কার্বন ডাইঅক্সাইডে কয়টা পরমাণু আছে? 3টা পরমাণু আছে, তাহলে লাস্টে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 দিয়ে গুণ করে দিলে आंसर কি আসবে? 3/2Na। তাহলে অপশন এইভাবে দিবে 3/2Na, 2/3Na, হাফ অফ Na, শুধু Na, এভাবে দিতে পারে। যদি মনে করো এটা কার্বন ডাইঅক্সাইড না হয়ে যদি মিথেন হইতো তাহলে কত দিয়ে গুণ করতাম? 5 দিয়ে গুণ করতাম। যদি এটা অ্যামোনিয়া হইতো তাহলে কত দিয়ে গুণ করতাম? অ্যামোনিয়া হলে 4 দিয়ে গুণ করতাম। যদি এটা পানি হইতো, পানি হলে কত দিয়ে গুণ করতাম? 3 দিয়ে গুণ করতাম, তাই না? তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এখন দেখো আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে তোমার এই যে স্বাক্ষরের ম্যাথ। দেখো এতটা স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলে যদি এত মিলিগ্রাম খরচ হয়, তাহলে প্রতিটা স্বাক্ষরে কয়টা কার্বন পরমাণু খরচ হবে? তারপর 500টা স্বাক্ষর দিতে যদি গ্রাফাইট পেন্সিলে এত মিলিগ্রাম ক্ষয় হয়, তাহলে প্রতিটা স্বাক্ষরে কয়টা কার্বন পরমাণু খরচ হয়? এই জাতীয় স্বাক্ষরের ম্যাথের শর্টকাট টেকনিকটা একটু লেখা রাখো। শর্টকাট টেকনিক হচ্ছে 5 × 10⁻19 ভরটা হবে হচ্ছে তোমার মিলিগ্রামে ডিভাইড বাই স্বাক্ষর সংখ্যা। তাহলে এই যে শর্টকাটটা, এই শর্টকাটটা জানা থাকলে তুমি খুব দ্রুত অ্যান্সার করতে পারবে। আমি একটা ম্যাথ করে দেখাচ্ছি। এখানে তোমার খ নাম্বার ম্যাথটা দেখো। খ নাম্বার ম্যাথে বলছে 500টা স্বাক্ষর দিতে 55.6 মিলিগ্রাম খরচ হয়। তাহলে 500টা স্বাক্ষর দিতে কত? 55.6 মিলিগ্রাম। তাহলে বসায় দাও 5 ×
10⁻19 ইন্টু 55.6 মিলিগ্রাম, আর স্বাক্ষর হচ্ছে 500। এখন তুমি যদি 5 দিয়ে 500 কাটো, 5 দিয়ে 500 কাটলে আসবে কত? 100। আচ্ছা তোমরা কি বলতে পারবে যে 100 মানে কত? 10 স্কয়ার না? 100 মানে তো 10 স্কয়ার। তাহলে আমি যদি এখান থেকে 100 বা 10 স্কয়ার কমায় দিই তাহলে এটা কত আসবে? 10⁻17। তার মানে আমার অ্যানসারটা কি আসতেছে দেখো, 55.6 ইন্টু 10⁻17। অথবা একটু সুন্দর করে যদি লিখতে চাও তাহলে এভাবে লিখতে পারো 5.56 ইন্টু 10⁻18। এইভাবে করে তুমি লিখলা, তাহলে এটাই আমার অ্যানসার। দেখো আমার অ্যানসার মিলে গেছে, 5.5 ইন্টু 10⁻18 অ্যানসার বের হয়ে গেল। তাহলে খুবই সহজ, এই ম্যাথগুলো একটু দেখতে পারো, শর্টকাট টেকনিকটা একটু খেয়াল রাখবা, শর্টকাট টেকনিকটা খেয়াল রাখলে পারবা। আচ্ছা এখানে একজন বলছিল যে ভাই এন এর মানটা বুঝি নাই। এন বলতে আমরা কি বুঝি? এন বলতে আমরা বুঝি ভর বাই আণবিক ভর। ভরটা দেওয়াই থাকে পরীক্ষায়, কার্বন ডাই অক্সাইড আণবিক ভর হচ্ছে 44 গ্রাম, সেই 44 গ্রাম বসাই দিচ্ছি, ভর বাই আণবিক ভর এভাবে। আচ্ছা এরপরে তুমি দেখো যে এখানে গ্রাফ নিয়ে কিছু কথাবার্তা আমি বলবো, গ্রাফের বিষয়টা আগে বলি। তুমি দেখবা যে এই টপিক নাম্বার, এই যে অ্যাভোগাড্রো সূত্র, এখানে বলছে অ্যাভোগাড্রো কার সাথে কার রিলেশন করাই দিচ্ছে। দেখো আয়তনের সাথে পরিমণি, সরি পরিমণি না, এটা কি লিখছে? আয়তনের সাথে পরিমাণ, মানে এই যে রিলেশনের কথা বলতেছে, কার সাথে কার রিলেশন কে করাই দিছে। তাহলে আয়তনের সাথে পরিমাণের সম্পর্ক কে করাইছে, তাহলে এটা অ্যাভোগাড্রো। তারপরে তুমি দেখবা যে এখানে একটা গ্রাফের নিচে ছোট ছোট করে কিছু কথাবার্তা লেখা আছে, তার মানে এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো যারা তোমার হচ্ছে এখানে দেখো যে আইসোকোর কথাটা যে বলছে, যে আইসোকোর, তারপরে মূলবিন্দুগামী সরলরেখা, সময়আয়তনীয় লেখা, এই কথাগুলো লাগবে। তারপরে দেখো এখানে আবার রিলেশন, এই যে চাপ এবং তাপমাত্রার মধ্যে রিলেশন কে করাই দিছে? গেলুসাক। তাহলে গেলুসাক কথার মধ্যে রিলেশন করাই দিছে। তারপরে দেখবা যে এরকম কিছু কথাবার্তা বলা আছে যেখানে আইসোবার, তারপর মূলবিন্দুগামী সরলরেখা, এগুলো কথাবার্তা বলছে। তারপর আবার দেখবা যে আয়তনের সাথে তাপমাত্রা, এদের মধ্যে রিলেশন কে করাই দিছে? চার্লস। চার্লস হচ্ছে ওদের মধ্যে রিলেশন করাই দিছে। তারপরে এখানে কয়েকটা গ্রাফের ছবি আছে, এই ছবিগুলোর নিচে বা উপরে তুমি দেখবা কিছু কথাবার্তা বলা আছে, যে কখন মূলবিন্দুগামী সরলরেখা হয়, কখন সমান্তরাল সরলরেখা হয়, এইসব কিছু কথাবার্তা বলছে। তারপরে দেখবা যে তোমার এখানে কোনটা সমষ্ণ লেখো বা আইসোথার্ম লেখো, এইসব কিছু কথাবার্তা বলছে। আর এখানে দেখবা লেখা আছে যে বয়েলের সূত্র আয়তন আর চাপের মধ্যে রিলেশন করাই দিচ্ছে। তাহলে হেডলাইন থেকে এরকম প্রশ্ন আসে, কিন্তু অনেক স্টুডেন্টরা এটা অ্যান্সার করতে পারে না। এখন আমি হচ্ছে তোমাকে এই জিনিসগুলো, এই যে কয়েকটা পেজে খালি পাতা উল্টায় গেলাম, এই পাতা উল্টায় গেলাম যে কয়েকটা পেজে, এটা একটু গ্রাফটা এখানে দেখাই, কম্পিনিয়ন বুকে এই ছবিটা পাবা, কম্পিনিয়ন বুকে এটা দেওয়া আছে, কম্পিনিয়ন বুক থেকে একটু দেখে নিও। তো তোমার বইতে যতগুলো এই চ্যাপ্টার রিলেটেড যতগুলো গ্রাফ আছে, সবগুলো গ্রাফকে তুমি যদি একটু এইভাবে চিন্তা করো, একটু সামারি করো, এই চ্যাপ্টারে যতগুলো গ্রাফ আছে সবগুলো গ্রাফকে একটু সামারি করো। দেখো একটা আছে গ্রাফ যেটা কিনা অধিবৃত্ত, একটা গ্রাফ অধিবৃত্ত, আর বাদ বাকি যতগুলো গ্রাফ আছে তারা হয় মূলবিন্দুগামী সরলরেখা হবে, আর না হয় কি হচ্ছে? আনুভূমিক সরলরেখা হচ্ছে, ঠিক আছে? হয় মূলবিন্দুগামী সরলরেখা, না হয় আনুভূমিক সরলরেখা। এখন কথা হচ্ছে কারা তোমার হচ্ছে অধিবৃত্ত? একটা মাত্র গ্রাফই আছে, সেটা হচ্ছে কি ভিপি। তাহলে একটা মাত্র গ্রাফ আছে, সেটা হচ্ছে কি ভিপি। ভিপি মানে আমরা মনে রাখতে পারি ভাইস প্রেসিডেন্ট বা ভাইস প্রিন্সিপাল, যেটাই মনে রাখো। তাহলে ভিপি হচ্ছে অধিবৃত্ত, তাহলে এটা গেল, ভিপি হচ্ছে অধিবৃত্ত। আর বাদ বাকি সব গ্রাফ কি হবে? হয় মূলবিন্দুগামী, না হয় আনুভূমিক। এখন কথা হচ্ছে কখন সেটা আনুভূমিক হবে, এটা মনে রাখার টেকনিকটা খুবই সহজ। টেকনিকটা হচ্ছে এক পাশে দুই রাশি, আরেক পাশে সিঙ্গেল রাশি। তুমি খেয়াল করে দেখো, এক পাশে দুই রাশি, আরেক পাশে সিঙ্গেল রাশি। এরকম যদি তুমি দেখো এখানে যে এক পাশে দুইটা রাশি আছে, আরেক পাশে সিঙ্গেল রাশি আছে, এরকম এক পাশে দুই রাশি, আরেক পাশে সিঙ্গেল রাশি, এরকম যদি থাকে তাহলে তারা হচ্ছে আনুভূমিক সরলরেখা। এই হচ্ছে গেল। তাহলে গ্রাফগুলোর ক্ষেত্রে আমরা টেকনিকটা কি বললাম? ভিপি হইলে অধিবৃত্ত, আর 2:1 আকারে থাকলে তারা হচ্ছে আনুভূমিক সরলরেখা। বাদ বাকি সবাই কি হবে? মূলবিন্দুগামী সরলরেখা। এখন তুমি এই যে গ্রাফগুলা, এটা থেকে 4 ধরনের প্রশ্ন আসতে পারে। কয় ধরনের প্রশ্ন? 4 ধরনের প্রশ্ন আসতে পারে। তো 4 ধরনের প্রশ্নের মধ্যে প্রথম ধরনের প্রশ্ন গেল যে কোন গ্রাফটা কেমন। দ্বিতীয় ধরনের প্রশ্ন, কোনটা কার গ্রাফ, এটা তুমি কেমনে বের করবে? আচ্ছা কোনটা কার গ্রাফ এটা বের করতে হলে তুমি এভাবে চিন্তা করে দেখো, এই যে এখানে এই যে যতগুলা গ্রাফ তুমি দেখতে পাচ্ছ, এই গ্রাফগুলোতে কাকে নিয়ে আলোচনা করা হচ্ছে? শুধু ভি আর পি নিয়ে আলোচনা করা হচ্ছে, কিন্তু কাকে নিয়ে আলোচনা করা হচ্ছে না? টি নিয়ে। তার মানে টিটা কি আছে? স্থির আছে। তাহলে কথা হচ্ছে টি স্থির থাকে কার সূত্রে? টি স্থির থাকে বয়েলের সূত্রে। তাহলে এই গ্রাফগুলো কার গ্রাফ? বয়েলের সূত্রের গ্রাফ। এখানে তুমি তাকায় দেখো, এখানে শুধুমাত্র পি আর টি নিয়ে আলোচনা করা হচ্ছে, তার মানে কোনটা স্থির? ভি স্থির। তাহলে ভি স্থির থাকে কার সূত্রে? ভি স্থির থাকে গেলোসাকের সূত্রে। তাহলে এই গ্রাফগুলো হচ্ছে গেলোসাকের সূত্রের গ্রাফ। এখানে যাকে যাকে নিয়ে আলোচনা করা হচ্ছে তুমি খেয়াল করে দেখো, এখানে শুধু ভি আর টি নিয়ে আলোচনা করা হচ্ছে, তাহলে কে স্থির? চাপ স্থির। তাহলে চাপ স্থির থাকে কার সূত্রে? চার্লসের সূত্রে। তাহলে এটা হচ্ছে চার্লসের সূত্রের গ্রাফ। তাহলে এই দুই ধরনের প্রশ্ন গেল। 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, তুমি খেয়াল করে দেখো যে এই গ্রাফগুলোর প্রত্যেকটার একটা কমন নাম আছে। যেমন তাপমাত্রা স্থির থাকলে সেই গ্রাফটাকে আমরা বলি হচ্ছে আইসোথার্ম। কি বললাম? আইসোথার্ম বা সমতাপীয়। আইসোথার্ম বা সমতাপীয় লেখো। আয়তন স্থির থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে আইসোকোর বা সম আয়তনীয় লেখো। আইসোকোর বা সম আয়তনীয় লেখো। চাপ স্থির থাকলে সেটাকে আমরা বলি আইসোবার বা সমচাপীয় লেখো। তাহলে আইসোথার্ম, আইসোকোর, আইসোবার, সমচাপীয় লেখো বা সম আয়তনীয় লেখো বা সমতাপীয় লেখো। এগুলো হচ্ছে এদের সাধারণ নাম। তাহলে এই নামগুলো খেয়াল রাখতে হবে। আর চতুর্থ টাইপের প্রশ্ন, ওই যে বলছিলাম কার সাথে কার রিলেশন কে করায় দেয়, তাই এটা মনে রাখা খুবই সহজ। এটা কেমনে সহজ আমি বলি। মনে করো পি, ভি এবং টি নিয়ে তুমি আলোচনা করতেছো। তো যখন তুমি বলতেছো বয়েলের সূত্র, আচ্ছা বয়েলের সূত্রের মধ্যে তুমি চিন্তা করে দেখো তো, বয়েলের সূত্রের মধ্যে এই তিনটার মধ্যে কোনটা স্থির থাকে? টি স্থির থাকে। তাহলে টি যদি স্থির থাকে তাহলে বয়েল কার সাথে কার রিলেশন করায় দেয়?
চাপ এবং আয়তনের মধ্যে রিলেশন করা যায়। তাহলে খুব সহজ না? আচ্ছা, গেলোসাকের ক্ষেত্রে আবার তুমি দেখো পি, ভি এবং টি এই তিনটার মধ্যে গেলোসাকের সূত্রে কে স্থির থাকে? গেলোসাকের সূত্র হচ্ছে আয়তন স্থির থাকে। তাহলে গেলোসাক কার সাথে কার সম্পর্ক স্থাপন করে? চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক স্থাপন করে। চার্লসের ক্ষেত্রে তুমি আবার তাকায় দেখো পি, ভি এবং টি এদের মধ্যে, পি, ভি এবং টি এর মধ্যে তুমি এখানে খেয়াল করে দেখো চার্লসের মধ্যে কে স্থির? চাপ স্থির। তাহলে চাপ স্থির থাকলে চার্লস কার সাথে কার সম্পর্ক স্থাপন করছে? তাপমাত্রা এবং আয়তন। তাহলে পারা যাবে না? এই 4 ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে কার সাথে কার রিলেশন কে করা দিচ্ছে এই জিনিসটা। আচ্ছা, একজন প্রশ্ন করছে যে ভাইয়া ফিজিক্সের একটা চ্যাপ্টারে লেখা আছে যে পিভি লেখাটা এটা আয়তাকার পরাবৃত্ত দেওয়া ছিল। আসলে কোনটা ঠিক? আসলে ঠিক হচ্ছে অধিবৃত্ত। অপশনে যদি দুইটাই থাকে, তুমি যদি দেখো যে ফিজিক্সে কিন্তু আয়তাকার পরাবৃত্ত নামে একটা কথা ছিল, আমি যতদূর জানি। যদি আয়তাকার পরাবৃত্ত কথাটা থাকে তাহলে বুঝে নিতে হবে এটা ফিজিক্স থেকে আসছে, এবং ফিজিক্স থেকে যদি আসে তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে ফিজিক্স থেকে আসলে এটা ফিজিক্সের অ্যান্সারটাই অ্যাকসেপ্টেবল। আর যদি কেমিস্ট্রি থেকে আসে তাহলে তোমার আয়তাকার কথাটা থাকবে না। আয়তাকার পরাবৃত্ত আসা মানে বুঝে নিতে হবে এটা ফিজিক্স থেকে আসছে, তখন তুমি আয়তাকার পরাবৃত্ত কথাটা দাগাই দিয়ে আসবা। আয়তাকার পরাবৃত্ত না থাকলে অধিবৃত্ত কথাটা দাগাবা। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে যে এখানে দেখো এখানে কিছু ঘূর্ণিঝড়ের নাম আছে। এই ঘূর্ণিঝড়ের নামগুলা এটা আমি কম্পিউটার বুকে দিয়ে দিছি। তো এখান থেকে এটা পড়া খুব কঠিন কিছু না, এরা সব হচ্ছে ঘূর্ণিঝড় বাংলাদেশেই হয়েছে। তো বাংলাদেশের সিলেবাস যেহেতু, তাহলে বাংলাদেশেই হবে। শুধুমাত্র দুই একটা যেগুলো এক্সট্রা ইনফরমেশন, যেমন যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে তোমার এখানে যুক্তরাষ্ট্র, ভারত, তাহলে এই যে দুই একটা এক্সট্রা তথ্য আছে, এই দুই একটা এক্সট্রা তথ্য এটা একটু তোমার মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তারপর তোমার হচ্ছে এখানে খেয়াল রাখতে হবে যে শালগুলা, এই শালগুলা তুমি কিভাবে মনে রাখবা? এখানে শালগুলা তুমি কিভাবে মনে রাখবা সেটা জন্য আমি এখানে লিখছি সকাল সকাল ক্যাটরিনা আর সিদ্ধার্থ আসলো সানডেতে মহসিনের কাছে। তাহলে সকাল সকাল মানে সকালতে সাইক্লোন, সাইক্লোন, ক্যাটরিনা, তারপর সিডর, আইলা, স্যান্ডি আর মহাসেন। এটাকে মনে রাখবা 70, 91, 5, 7, 12, 12, 13। কি বললাম? 70, 91, 5, 7, 12, 12, 13 এইভাবে করে মনে রাখবা। মানে এটা 1970 সালে ঘটছে, 1991, 2005, 2007, 2012 এইভাবে করে মনে রাখবা। তাহলে 70, 91, 5, 7, 12, 12, 13 এইভাবে পড়লে তুমি পারবা। আচ্ছা, তাহলে তুমি এখান থেকে গেল এটা। তারপরে এখানে দেখো কিছু ঘূর্ণিঝড়ের কমন নাম আছে, ঘূর্ণিঝড়গুলো এখানে কিছু ঘূর্ণিঝড়ের আঞ্চলিক নাম আছে। তাহলে কোন ঘূর্ণিঝড়ের নাম কি সেই জিনিসগুলো তুমি হচ্ছে এখান থেকে এভাবে করে পড়বা। মেক্সিকো মনে রাখবা, মেক্সিকো ফুটবল খেলায় মনে করো মেক্সিকো হারছে, তাহলে কি মনে রাখলাম? মেক্সিকো হারছে, এটাতে মনে রাখলাম। ফিলিপাইন আর জাপানেরটা মনে রাখতে পারো ফিজাপ। ফিজাপ একটা কোল্ড ড্রিঙ্কস ছিল আগে, এটা খুব চলতো, ফিজাপ এখন মনে হয় চলে না। তাহলে ফিজাপ দিয়ে মনে রাখবা ফিলিপাইন এবং জাপান। তাহলে ফিজাপ মানে ফিলিপাইন এবং জাপান ওরা কি টাইফুন, তাহলে ফিলিপাইন জাপান ওরা হচ্ছে টাইফুন। বাগিও কথাটাও খেয়াল রাখতে হবে। তাহলে বাকি যেটা থাকলো ভারত আর অস্ট্রেলিয়া ওরা কি হবে? সাইক্লোন। তাহলে মনে রাখলাম মেক্সিকো হারছে, ফিজাপ হচ্ছে টাইফুন, আর ভারত অস্ট্রেলিয়া সাইক্লোন, এভাবে মনে রাখলাম। তারপর এখানে একটা কথা বলছে যে সমুদ্র বায়ু প্রবাহ হয় হচ্ছে দিনের বেলা আর স্থলবায়ু প্রবাহ হয় হচ্ছে রাতের বেলা। তাহলে এটাকে মনে রাখার জন্য শুধু মনে রাখবা সুদিন। সুদিন মানে সমুদ্র বায়ু প্রবাহ হয় দিনের বেলা, এই কথা শুধু মনে রাখলে হবে। সুদিন, সুদিন মানে সমুদ্র বায়ু প্রবাহ হয় কখন? দিনের বেলা। আচ্ছা, তারপরে তোমার এখানে হচ্ছে কিছু কথাবার্তা বলছে, যেমন আলট্রাভায়োলেট রশ্মির কাজ কোনটা? রাসায়নিক বন্ধনকে ভেঙে দিতে পারে, বায়োলজিক্যাল প্রক্রিয়াকে বিনষ্ট করতে পারে, ক্যাটারাক্ট বা চোখে ছানি সৃষ্টি করতে পারে, আর ক্যান্সার রোগ বৃদ্ধি করতে পারে। তাহলে এখান থেকে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে আলট্রাভায়োলেট রশ্মির কাজ 9 কোনটি? তো তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ক্যান্সার রোগ বিনষ্ট করে। আসলে কি ক্যান্সার রোগ বিনষ্ট করে? সে তো ক্যান্সার রোগ বৃদ্ধি করে। তাহলে বৃদ্ধি আর বিনষ্ট কি এক জিনিস? এক জিনিস না। এরকম আমরা অনেকে ভুল করি, তো এই জিনিসগুলো খেয়াল করি না। দেখা যাবে যে হয়তো কোশ্চেন কমন পড়বে ঠিকই, কিন্তু অ্যান্সার কিন্তু তখন আর কমন পড়ে না। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে তুমি যদি আসো এখানে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো থেকে তুমি শুধু দাগানো অংশগুলোই পড়বা। যদি কেউ বেশি পড়তে চাও তাহলে হাইড্রোজেন একটা পড়তে পারো আর ওজন এটা পড়তে পারো, তবে এতগুলো দরকার নেই। তো এখানে কিছু মূল ভগ্নাংশ দেওয়া আছে, আমরা মূল ভগ্নাংশগুলো কিভাবে মনে রাখবো দেখো। যদি নাইট্রোজেন, অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ চাই তাহলে পরিমাণগুলো আমরা জানি, কারণ এটা ছোটবেলা থেকে পড়ে আসতেছে এবং বইয়ের ফার্স্ট পেজে এগুলো দেওয়া আছে। পরিমাণ চাইলে আমরা পার্সেন্টেজে বলবো, পরিমাণ মানে পার্সেন্টেজ। আর যদি ভগ্নাংশ চাই দেখো পথে পরিমাণ, পথে পার্সেন্টেজ। যদি ভগ্নাংশ বলে তাহলে ভগ্নাংশ বললে 100 দিয়ে ভাগ। পার্সেন্টেজ সরাই দিতে হলে কি করতে হয়? এই যে দেখো 78.08, এটাকে তুমি যদি 100 দিয়ে ভাগ দাও তাহলে দশমিকটা কি 2 ঘর সামনে চলে আসবে না? তাহলে এটা হয়ে যাবে কি 0.7808। তারপর মনে করি যে কার্বন ডাই অক্সাইডের এটা পয়েন্ট কি 033। এই যে কার্বন ডাই অক্সাইডের এই পরিমাণটা, এটাকে তুমি যদি 100 দিয়ে ভাগ দাও তাহলে দশমিকটা 2 ঘর আগে আনার জন্য কি করতে হবে? আরো শূন্য বসাইতে হবে। তাহলে দুইটা শূন্য বসায় তারপরে আনতে হবে। তাহলে এইভাবে করে তুমি দশমিকটা 2 ঘর সামনে নিয়ে আসলে, তাহলে এইভাবে করে তুমি এটা মনে রাখলা। তাহলে ভগ্নাংশ বললে 100 দিয়ে ভাগ আর পরিমাণ বললে পার্সেন্টেজ। এরপর এখানে কিছু কথাবার্তা বলা আছে, যেমন ধরো এই যে একটা বক্স, এই বক্সের মধ্যে যেটা বলছে যে হোমোস্ফিয়ারের মধ্যে এবং হেটারোস্ফিয়ারের মধ্যে। তাহলে তুমি খেয়াল করে দেখো হোমোস্ফিয়ারের মুখ্য উপাদানগুলা মনে রাখবা নাইট্রোজেন, অক্সিজেন, এই দুইটা উপাদান। এরা হচ্ছে পরিমাণে বেশি এবং এরা হচ্ছে মুখ্য উপাদান। গৌণ উপাদান মনে রাখার দরকার নেই। তাহলে কি বললাম? হোমোস্ফিয়ারের মুখ্য উপাদান এই দুইটা মনে রাখবা। হেটারোস্ফিয়ারের মুখ্য উপাদান, গৌণ উপাদান লেস ইম্পর্টেন্ট। তারপরেও যদি কেউ পড়তে চাও তাহলে তার জন্য আমি এভাবে করে লিখে রাখছিলাম। এই যে আমি এভাবে করে লিখে রাখছি যে হেটারোস্ফিয়ারের মুখ্য উপাদানগুলো হচ্ছে, কেউ যদি মনে করে কোনো একটা ছেলে একটা মেয়েকে হাই হ্যালো দিল এবং সেই মেয়েটা যদি খুবই ইন্ট্রোভার্ট হয় এবং সে যদি কোনো রিপ্লাই না দেয় ছেলেটাকে এবং সে মনে করো ইগনোর করে গেল, তখন ছেলেটা বলতেছে কি ওহ নো। তাহলে তুমি খেয়াল করে দেখো যে হাই হ্যালো
মেয়েটা কোনো রিপ্লাই দেয় না, তাই ছেলেটা বলছে ওহ নো। তাহলে এইভাবে কাছে মনে রাখলাম, মানে হাইড্রোজেনের ভর হচ্ছে 1 গ্রাম, হিলিয়াম 4 গ্রাম, অক্সিজেন তোমার হচ্ছে 16 গ্রাম, তারপর এখানে নাইট্রোজেন 28 গ্রাম, এখানে অক্সিজেন 32 গ্রাম। তার মানে ভর অনুসারে আর কি আমি লিখছি এটা। তো তুমি এটা মনে রাখতে পারো হাই হ্যালো ওহ নো, এরা হচ্ছে কি হেটেরোস্ফিয়ারের মুখ্য উপাদান। গৌণ উপাদানগুলো কিছুই না, জাস্ট ওদের মাথায় শুধু প্লাস 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 লাগাই দিবা। আর এক্সট্রা করে একটা জিনিস আমি লিখছি, সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড প্লাস। তাহলে এক্সট্রা করে এই উপাদানটা লিখছি দেখে আমি এটাকে লিখলাম হাই হ্যালো ওহ নো নো, ঠিক আছে। তাহলে এরা হচ্ছে হেটেরোস্ফিয়ারের গৌণ উপাদান। এরপর এখানে একটা ছবি আছে, এই ছবি আমাদের লাস্ট পড়া, সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলকে আমরা তাপমাত্রা এবং চাপের উপর ভিত্তি করে আমরা 4টা ভাগে ভাগ করছি, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। তো এই জিনিসটাকে তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো, ট্রাস্ট মি অয়ন। কি বললাম? ট্রাস্ট মি অয়ন। এই যে ট্রাস্ট মি অয়ন কথাটা যে বললাম, ট্রাস্ট মানে ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। তাহলে এই জিনিসটাকে তুমি খেয়াল করে দেখো, 15 কিলোমিটার পর্যন্ত হচ্ছে ট্রপোস্ফিয়ার। তাহলে 15 সাথে তুমি যদি 35 যোগ করো, তাহলে 35 যোগ করলে হচ্ছে 50, 50-এর সাথে যদি তুমি 35 যোগ করো তাহলে সেটা হচ্ছে 85। তার মানে 35-35, এটা হচ্ছে মনে রাখার জন্য সহজ টেকনিক। আর বায়ুমণ্ডলের বিস্তৃতি, সর্বোচ্চ বিস্তৃতি হচ্ছে 500 কিলোমিটার, ঠিক আছে। তাহলে 15-এর সাথে 35-35 যোগ, আর সর্বোচ্চ বিস্তৃতি কত? 500 কিলোমিটার। তো সূর্য যখন তাপ দেওয়া শুরু করে, সূর্য সবচেয়ে বাইরে থেকে যখন তাপ দেওয়া শুরু করে, তখন সবচেয়ে নিকটবর্তী অঞ্চল যেটা থার্মোস্ফিয়ার, যেহেতু এটা উত্তপ্ত স্তর তাই এটা থার্মোস্ফিয়ার, তাই এখানে অধিকাংশ ইউভি রশ্মি শোষিত হয়। এই জন্য এই স্তরের তাপমাত্রাটাও বেশি, 2000 কেলভিন তাপমাত্রা, ঠিক আছে, 2000 কেলভিন তাপমাত্রা। এরপরে কিছু পরিমাণ ইউভি রশ্মি এখানে আসে, ইউভি রশ্মি আসার পর এখানে ওজন কি করে, সেই ইউভি রশ্মিটা শোষণ করে এবং অক্সিজেন অণু এবং অক্সিজেন পরমাণুতে বিভক্ত হয়। তাহলে এই যে ইউভি রশ্মি, এই ইউভি রশ্মি কি করে, মানুষের মাথায় এসে পড়ে না, কারণ আমরা তো ট্রপোস্ফিয়ারে বাস করি, আমরা তো এই ট্রপোস্ফিয়ারে আছি, আমাদের মাথায় কিন্তু ইউভি রশ্মি এসে পড়ে না। তাই এটাকে পৃথিবীর ছাতার মতো করে কাজ করে। এই স্তরটা কি করে, পৃথিবীর ছাতার মতো কাজ করে, ইউভি রশ্মির হাত থেকে আমাদেরকে বাঁচায় দেয়। তাই স্ট্রাটোস্ফিয়ারকে আমরা বলি পৃথিবীর ছাতা। আর এখানে যেহেতু ওজন ভাঙতে থাকে এবং ওজন ভাঙা গড়া দুইটাই চলতে থাকে, তাই এই ওজন স্তরটা অবস্থান করে হচ্ছে এই স্ট্রাটোস্ফিয়ারে। তাহলে ওজন স্তরটা কোথায় অবস্থান করে? স্ট্রাটোস্ফিয়ারে। আর সাধারণ বিমান চলাচল করা, ঝড় বৃষ্টি ইত্যাদি যা কিছু আছে সবকিছু চলাচল করা হচ্ছে এই ট্রপোস্ফিয়ারে। তাই স্তরটা খুব উত্তপ্ত থাকে, তাই এটাকে আমরা বলেছি ক্ষুব্ধ মণ্ডল। তাহলে ক্ষুব্ধ মণ্ডল কোনটা? এই ট্রপোস্ফিয়ার। সাধারণ বিমান চলাচল করে কোথায়? ট্রপোস্ফিয়ারে। তবে এটা যেহেতু ক্ষুব্ধ, তার মানে তার উপরের স্তরটা কি হবে? তুলনামূলকভাবে শান্ত, তাই এটাকে বলা হয় শান্ত মণ্ডল। তাহলে স্ট্রাটোস্ফিয়ারের সমার্থক নাম কি কি পেলা? শান্ত মণ্ডল, পৃথিবীর ছাতা, আর এই স্তরে অবস্থান করে ওজন স্তর। তো খেয়াল রাখতে হবে যে জেট বিমান মানে ফাইটার প্লেন গুলো চলাচল করে হচ্ছে এই স্ট্রাটোস্ফিয়ারে। তাহলে জেট বিমান কোথায় চলাচল করে? স্ট্রাটোস্ফিয়ারে চলাচল করে। তো এখানে একটু দেখতে পাচ্ছ একটা খাঁজ কাটা কি যেন লেখা, তাই না? এই যে খাঁজ কাটা জিনিসটা আসলে বোঝাচ্ছে যেটা, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার যেখানে শেষ হয় সেখানে আসলে স্ট্রাটোস্ফিয়ার শুরু হয় না, বরঞ্চ ট্রপোস্ফিয়ার যেখানে শেষ হয় এই জায়গার একটা বিরতি অঞ্চল, এটাকে বলা হয় ট্রপোপজ। স্ট্রাটোস্ফিয়ার যেখানে শেষ হয় তারপরে শুরু হয় একটা বিরতি অঞ্চল, এই বিরতি অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে স্ট্রাটোপজ। মেসোস্ফিয়ার এসে যেখানে বিরতি নেয় সেটাকে আমরা বলবো হচ্ছে মেসোপজ। এটা এখন হচ্ছে একটা জিনিস খেয়াল করো, গেলুসাকের একটা সূত্র ছিল, চাপ এবং তাপমাত্রার মধ্যে উনি সম্পর্ক স্থাপন করছে গেলুসাক। তাহলে সেই সম্পর্কটা হচ্ছে পি সমানুপাতিক টি। তাহলে এই যে চাপ এবং তাপমাত্রার এই যে সম্পর্কটা পি সমানুপাতিক টি, অর্থাৎ চাপ কমলে তাপমাত্রাও কমবে, চাপ বাড়লে তাপমাত্রাও বাড়বে। এটা হচ্ছে এই সূত্রটা গেলুসাকের সূত্র। তো গেলুসাকের সূত্র অনুসারে আমরা জানি যত তুমি ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাবা তত তোমার চাপও কমবে এবং তাপমাত্রাও কমবে। নিচ থেকে উপরের দিকে গেলে চাপও কমে, তাপমাত্রাও কমে, ঠিক আছে। তাহলে তাপমাত্রা এবং চাপ দুইটাই কমবে। আর যত নিচের দিকে থাকবা তত তাপমাত্রা এবং চাপ বেশি থাকবে। তো এখানে খেয়াল করলে দেখবা নিচের দিকে 218 কেলভিন, কিন্তু এখানে এসে 218 থেকে একটু বেশি হয়ে গেছে। আবার দেখো এখানে 180 কেলভিন, মানে তাপমাত্রা এখানে এসে কমে গেছে। এই যে 218 থেকে এখানে এসে কমে গেছে। তাহলে খেয়াল করে দেখো যেই জায়গায় তাপমাত্রা কমার পরিবর্তে বেড়ে গেছে, তার মানে এটা কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটাইছে। তাহলে নিয়মের ব্যত্যয় ঘটানোর কারণে আমরা এটাকে বলছি এটা হচ্ছে নেগেটিভ। আর যারা নিয়ম মেনে চলছে তাদেরকে আমরা বলছি হচ্ছে পজিটিভ। তাহলে আমরা এটাকে বলছি পজিটিভ ল্যাপস রেট। আর যেটা হচ্ছে নিয়ম মানে নাই, অর্থাৎ তাপমাত্রা বেড়ে গেছে, সেটাকে আমরা বলছি নেগেটিভ ল্যাপস রেট। তো এত কিছু মনে রাখার দরকার নেই, তুমি শুধু এটা মনে রাখো যে স্ট্রাটোস্ফিয়ার বা 2 নম্বর অঞ্চল যেটা, সেই 2 নম্বর অঞ্চলটাকে বলা হয় নেগেটিভ ল্যাপস রেট, আর বাদ বাকি সবগুলো হচ্ছে পজিটিভ ল্যাপস রেট। তো এই ছিল মোটামুটি আমাদের পড়াশোনা। তো তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করতে পারো। আচ্ছা, মোহাম্মদ নামে একটা ছেলে, ও হচ্ছে বারবার বিভিন্ন ধরনের কোশ্চেন করতেছে গ্রাফ রিলেটেড। বক্ররেখার যত লেখা আছে সবগুলাই কি অধিবৃত্ত কিনা, তারপরে আরো কি কি সব যেন গ্রাফ ইয়ে করছে। আমি তো তোমাদেরকে শুধুমাত্র বইয়ে যে গ্রাফগুলো আছে আমি সেই গ্রাফগুলো নিয়ে কথা বলছি। এখন তুমি যদি দুনিয়ার গ্রাফ নিয়ে আসো, তোমার বক্ররেখার গ্রাফ, অ্যাভোগাড্রোর গ্রাফ, ঘনত্বের গ্রাফ ইত্যাদি, যদি তোমার মানে আরো অনেক ধরনের গ্রাফ আছে, যেমন হচ্ছে ওই যে কি যেন বলে এটা, এই মুহূর্তে মনে আসতেছে না, যেমন লেখচিত্র ঢাল নিয়ে কিছু গ্রাফ আছে, ঠিক আছে। তারপরে এই যে বিভিন্ন ধরনের গ্রাফ আছে, এই গ্রাফগুলো তো দরকার নেই, পরীক্ষাতে আসে না এবং এটা তো বইও নাই, অনেক কিছু আছে। তাহলে সেক্ষেত্রে আমি কি মানে সব তোমাকে নিয়ে আলোচনা করতে পারবো? দরকার নেই তো সেটা। আর এটা তো আজকে গ্রাফের টপিকও না, জাস্ট যতটুকু এই চ্যাপ্টারে আছে আমি সেই ততটুকু চ্যাপ্টারে তোমাকে দেখাই দিচ্ছি। এখানে অনেকে কমেন্ট করতেছে যে ভাইয়া তীব্রতার ক্রমটা কাইন্ডলি হালকা করে একটু বুঝাই দেন, আনফরচুনেটলি অফলাইন গান আছে। তুমি এটা একটু কষ্ট করে ইয়াতে দেখে নিও, ওই যে তোমার ভিডিওটা যখন দেখা হবে। ভাই আমি নিজের চ্যাপ্টারটা এখন কেমনে করবো, এই লেস
দেন একদিনে। আচ্ছা, হয়তো তোমাদের সময় স্বল্পতা, যার কারণে তোমরা হয়তো পুরো চ্যাপ্টার শেষ করতে পারবে কিনা আমি জানি না। তোমাদের জন্য টেকনিকটা বলি, সেটা হচ্ছে ক্লাসে টিচার যে টপিকগুলো নিয়ে আলোচনা করছে, এই টপিকগুলো যদি তুমি পড়ো তাহলে এখান থেকে দেখা যাবে 50% কমন করবে, ঠিক আছে? আফসানা খাতুন বলতেছো ভিডিওটা তাড়াতাড়ি দিয়া। ভিডিওটা আসলে আমি আপলোড করি না, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল টিম যারা আছে ওরা আপলোড করে। তোমরা এটা নিয়ে যদি কোনো কমপ্লেন থাকে তাহলে অফিসে কমপ্লেন করবা যে ভিডিওটা দেয় হচ্ছে একটু লেট করে, আমাদের ভিডিওটা আর্লি দরকার, এটা একটু তোমরা হচ্ছে যে অফিসে কমপ্লেন করবে এই ব্যাপারে। আর হচ্ছে আচ্ছা, আরএমএস বেগ আর ইয়া নিয়ে একটা প্রশ্ন করছে, যে আরএমএস বেগের ব্যাপারটা একটু বলি। এরকম একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে এটা আমি বলতে ভুলে গেছি, এই জিনিসটা একটু খেয়াল করো, এটা আসে অনেক সময়। মনে করো তোমার হচ্ছে এরকম দেওয়া আছে, ধরো এ বি সি ডি এরকম 4টা অপশন আছে, হাইড্রোজেন, তারপর তোমার নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। তুমি এখানে খেয়াল করে দেখো যে এদের মধ্যে থেকে কমন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এদের মধ্যে কোনটার ব্যাপন হার বেশি বা এদের মধ্যে কোনটার গতিশক্তি বেশি। আচ্ছা, টপিক দুইটা কিন্তু ডিফারেন্ট, ব্যাপন হার আর গতিশক্তি দুইটা টপিক কিন্তু ডিফারেন্ট, কিন্তু অ্যান্সার কিন্তু একই। কারণ ব্যাপন হারের ক্ষেত্রে মনে আছে যে গ্রাহামের ব্যাপন সূত্র যেটা ছিল আর সমানুপাতিক 1/√m। আর আরএমএস বেগের কথা একটু মনে করে দেখো তো, আরএমএস বেগের সূত্রটা ছিল হচ্ছে √3/r/t/m। আর এই সূত্রটা থেকে কেউ যদি এই সূত্রটাকে এইভাবে লেখে যে আরএমএস বেগ সমানুপাতিক 1/√m, এইভাবে যদি কেউ লেখে, কোনো সমস্যা আছে? তাহলে তুমি যদি দেখো এই যে এই লাইনটা থেকে যদি পরের লাইনটা কেউ এইভাবে যদি লেখে, কোনো সমস্যা নাই। তাহলে এই দুইটা চেহারা দিকে এখন তাকায় দেখো, এই দুইটা চেহারা দেখতে যমজ ভাইয়ের মতো লাগতেছে না? তার মানে ভর যত কম তার আণবিক ভর তত বেশি, ভর যত কম তার গতিবেগ তত বেশি বা গতিশক্তি তত বেশি। তাহলে এই যে আমরা এই সূত্রটা থেকে যে আমরা এটা বের করলাম, তার মানে এখানে দেখো, এখানে হাইড্রোজেনের ভর 2 গ্রাম, এখানে নাইট্রোজেন হচ্ছে 28 গ্রাম, এখানে অক্সিজেন হচ্ছে 32 গ্রাম এবং কার্বন ডাই অক্সাইড হচ্ছে 44 গ্রাম। ঠিক আছে? তাহলে এই যে ভরগুলো তুমি দেখতে পাচ্ছ, এই ভরগুলো অনুসারে যার ভর যত কম তার ব্যাপন হারও তত বেশি বা তার গতিশক্তি তত বেশি। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে কি হাইড্রোজেন। এটা অনেক সময় সিকোয়েন্সটা এইভাবে দিতে পারে, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এভাবে দিতে পারে। তাহলে এদের ক্ষেত্রে তখন চিহ্নটা কি হবে, কোনটা ব্যাপন হারের ক্রম, তাহলে এরকম ব্যাপন হারের ক্রম এরকম। অনেক সময় সিকোয়েন্স গুলো উল্টাপাল্টা করে দেয়, অনেক সময় গ্রেটার দেনের জায়গায় লেস দেন দিয়ে দেয়, তাহলে এইভাবে আসতে পারে। ইয়াসিন আহমেদ আকাশ, বুঝতে পারতেছো তো পড়াশোনা ঠিক মতো নাকি? তাহলে হচ্ছে তোমার এখানে আর কোনো প্রবলেম মনে হয় না, নাই? লাস্টে প্লাস মাইনাসের ব্যাপারটা আরেকবার একটু বলেন। আচ্ছা, প্লাস মাইনাস বলতে আসলে কিছু না, আমি সংক্ষেপে শুধু বলি যে তোমার যে ট্রাস্ট মি অয়ন এই কথাটা আছে না তোমার বইতে, আমি যে একটু আগে একটা টেকনিক বললাম, ট্রাস্ট মি অয়ন, এই যে কথাটা বললাম তোমার বইতে বলা আছে এই 3টা অঞ্চল নিয়ে কথাবার্তা বলছে। ট্রপোস্ফিয়ার এটা হচ্ছে প্লাস, স্ট্রাটোস্ফিয়ার এটা হচ্ছে মাইনাস, আর মেসোস্ফিয়ার এটা হচ্ছে আবার প্লাস। তাহলে মনে রাখবা মাইনাস হচ্ছে শুধুমাত্র স্ট্রাটোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ারটা হচ্ছে নেগেটিভ ল্যাপস রেট। তাহলে স্ট্রাটোস্ফিয়ারটা কি নেগেটিভ ল্যাপস রেট, আর ট্রপোস্ফিয়ার মেসোস্ফিয়ার ওরা হচ্ছে কি পজিটিভ ল্যাপস রেট, এটা। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে আর এক্সামের জন্য শুধুমাত্র দাগানো অংশগুলো পড়লেই হবে তা না, দাগানোর বাইরে যা আছে সেগুলো দেখতে হবে। কিন্তু যেহেতু তোমাদের সময় স্বল্পতা, যদি ক্লাস খুব ঘন ঘন থাকে, পড়ার সময় কম থাকে, তাহলে শুধু দাগানো পিডিএফ এর যে দাগানো অংশটা আছে শুধু সেটাই পড়বা। আর যদি সেটাও সুযোগ না হয় তাহলে টিচার ক্লাসে যে টপিকগুলো নিয়ে আলোচনা করছে সেই টপিকগুলো পড়লেও মোটামুটি একটা ভালো প্রিপারেশনই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।